ইউনিট পাঁচলা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ আজকের এই ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য। বিশেষ করে আজকের আমাদের যে তিনজন বিশেষ অতিথি আছেন, ডক্টর সীমা রয়, আসাম সেন্ট্রাল ইউনিভার্সিটি, Sorry, I am Seema Pal, not Roy. Oh, sorry, madam. Sorry. Okay. Seema Roy. Seema Pal. Sorry. ডক্টর সুব্রত ভক্ত এবং ডক্টর ললিতাভ মহাকর্ণ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং অবশ্যই আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এবং আমার যারা সহযোগী আছেন তারা উপস্থিত আছেন, এবং আমাদের ছাত্রছাত্রীরা। পাঁচলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট সারা বছর এনএসএস এর যে মোটো নট মি বাট ইউ, এটাকেই সামনে রেখে বিভিন্ন সামাজিক যে কর্মসূচি, গঠনমূলক সামাজিক কর্মসূচি, সেগুলো গ্রহণ করে থাকে। বর্তমানে আমরা যে নিউ নর্মাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সেই নিউ নর্মাল সময়কে সামনে রেখে আমরাও আমাদের সেই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা আজকে ভার্চুয়ালি সবাই মিলিত হয়েছি একটি বিশেষ বিষয়কে আলোচনার জন্য সামনে রেখে। আজকে আমাদের যে ওয়েবিনার, তার শিরোনাম কোভিড-19 and psychological well-being of the youth, ways and means। আমরা সবাই জানি যে বর্তমান আমরা একটি অতিমারির মধ্য দিয়ে যাচ্ছি, এবং সেটি আমাদের প্রাত্যহিক জীবনে গভীর একটি প্রভাব ফেলেছে। তার মধ্যে যেটা সবচেয়ে প্রভাব বিস্তার করেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু মনে করছেন, সেটি হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে, মেন্টাল হেলথের উপরে। বর্তমানে তারা কোভিড টাইমসে যে মানুষের মানসিক হেলথ, সেই সংক্রান্ত বিষয়ে একের পর এক গবেষণা তারা করে যাচ্ছেন, একের পর এক রিপোর্ট তারা প্রকাশ করছেন। সেখানে তারা পৃথিবীর 93% দেশের মানুষের মানসিক হেলথ, মেন্টাল হেলথ যে দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে, সেই বিষয়ে তারা প্রত্যেকটা দেশকে সতর্ক করছেন, এবং সেই সঙ্গে তারা প্রত্যেক দেশের সরকারকে এই বিষয়ে আরো অর্থ বরাদ্দ করে কিভাবে মানুষের এই মানসিক হেলথকে উন্নত করা যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মানসিক হেলথ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারা যে মানসিক হেলথের সংজ্ঞা দিয়ে থাকেন, সেটি হলো শরীর, মন ও সমাজের ভালো দিকগুলির মেলবন্ধনই মানসিক হেলথ। সুচিন্তার অধিকারী ব্যক্তি মানুষ তার দক্ষতা বাড়াতে সবসময় সচেষ্ট হয়, এবং সেই দক্ষতাগুলির সাহায্যে সে সবসময় তার যে চলার পথে যে সমস্ত সমস্যাগুলি বা বিপর্যয়গুলি এসে উপস্থিত হয়, সেগুলি সে মোকাবেলা করতে সক্ষম হয়। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ব্যক্তিগত জীবন এবং আমাদের দৈনন্দিন জীবনের যে কর্মজীবনের যে চ্যালেঞ্জগুলো, সেগুলো মোকাবিলা করতে গিয়ে অনেক সময় আমরা ফিল করি যে আমরা সেই কাজটি ঠিক মতো করতে পারছি না। আমাদের অবসাদ এবং উদ্বিগ্নতা এইগুলো চলে আসে, এবং আমরা দেখি যে আমরা আমাদের সামাজিক যে স্বাভাবিক যে কাজগুলো, সেগুলো আমরা করতে পারছি না, এবং তখনই আমাদের যে মানসিক অসুস্থতা, সেই মানসিক অসুস্থতার বিষয়টি সামনে আসে। অন্য যে সমস্ত রোগগুলি আমরা জানি, সেগুলোর জন্য আমরা প্রপার ট্রিটমেন্ট করাই, কিন্তু এই যে মানসিক অসুস্থতা, যেটাকে আমরা মানসিক হেলথ বা এইগুলোর সঙ্গে কানেক্ট করি, সেইগুলো সম্পর্কে আমরা ততটা সচেতন নই। এই মানসিক হেলথ বা মানসিক অসুস্থতার কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো হয়তো আমরা নিজেরা বুঝতে পারি না, কিন্তু আমাদের চারিপাশের আমাদের যে ব্যবহার, সেই ব্যবহারের যে পরিবর্তন, সেগুলো থেকেই হয়তো মনে হয় এগুলোর একটা জায়গায় চলে আসে। এই বিষয়গুলো নিয়ে সুস্থতার অনেক উপায় আছে, এমন নয় যে এটির কোনো সুস্থ সমাধান নয়, অনেক উপায় আছে, এবং এগুলো থেকে বেরিয়ে এসে মানুষ সুস্থ জীবনে প্রবেশ করতেও পারে। সেই জিনিসগুলো, অর্থাৎ যেগুলো আজকে আমাদের জীবনে, বিশেষ করে আমাদের ছাত্র সমাজ, যুবক এবং আমাদের সবার জীবনে যে মানসিক যে স্বাস্থ্যের দিকটি, সেই স্বাস্থ্যের দিকটি কিভাবে এই বিষয়গুলি আস্তে আস্তে আমাদের মধ্যে প্রবেশ করে, এবং কিভাবে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো, সেই বিষয়গুলিকেই আজকে আমরা বিস্তারিতভাবে জানবার জন্য আমাদের যারা তিনজন
গুণী ব্যক্তি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। তাদের থেকেই আমরা এগুলো শোনার চেষ্টা করব এবং তাদের সুচিন্তিত আ আ যে পথনির্দেশ সেটা হয়তো আজকের ভবিষ্যতে আজকের দিনে যে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজের যে মানসিক স্বাস্থ্যের যে দিকটি সেইখান থেকে হয়তো আমরা বেরিয়ে আসতে পারবো। আমি আজকের যে প্রোগ্রাম তার আনুষ্ঠানিক সূচনা করবার জন্য আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর অর্পিতা নন্দী মহাশয়কে কিছু বলবো। ম্যাডাম আপনি আজকের এই অনুষ্ঠানের আজকের এই ওয়েবিনারের যে তাৎপর্য সেটা নিয়ে একটু কিছু বলবেন। ওভার টু ম্যাম। থ্যাংক ইউ সঞ্জয়। সঞ্জয়ের কথা ধরেই বলি, আমি সবাইকে স্বাগত জানাই আজকের এই আমাদের যে আয়োজন করা হয়েছে ওয়েবিনারে। এইটা মূলত আমরা স্টুডেন্টদের দিকে তাকিয়েই এই আয়োজনটা করা। আশা করি তোমরা অনেকটাই এখান থেকে লাভবান হবে। শুধু তো স্টুডেন্ট বলবো না, আমার নিজেরও তো মনে হচ্ছে যে এই বিশেষ করে কোভিড পরিস্থিতিতে যেটাকে আমরা নিউ নরমাল বলছি, এটা আচমকাই আমাদের জীবনে এমনভাবে প্রবেশ করলো, পরিস্থিতি এমনভাবে এসে উপস্থিত হলো যেন মানে আমরা কেউই এটার জন্য তৈরি ছিলাম না। কারোর কোনো আইডিয়াই ছিল না যে এরকম কিছু একটা ঘটতে পারে আমাদের জীবনে। এটাকে কি করে সামলানো যায়? সবকিছুটাই মানে যেটুকু হয়তো আমরা চারিপাশ থেকে বুঝছি, শিখছি, সেটুকুতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সবথেকে বেশি আ চাপ পড়েছে মনের উপরে। সেটা আমার নিজেরও অভিজ্ঞতা তাই। কেন কি যাই করি না কেন সবসময় একটা দুশ্চিন্তা কাজ করছে। সবাই ঠিক থাকবে তো? সবার শরীর ঠিক থাকবে তো? কেউ একটু হাঁচি-কাশি দিলেও মনে হচ্ছে এটা আবার অন্য কিছু নয় তো? এই যে আতঙ্কগুলো, এটা থেকে কি করে নিজেকে সামলানো যায়, ব্যালেন্স রাখা যায়, কতটা উম চিন্তা হলে, কতটা মন খারাপ হলে সেটাকে আমরা ডিপ্রেশন বলবো। এই যে পরিস্থিতিগুলো, এগুলো হয়তো আমরা নিজেরা বুঝে উঠতে পারি না। সেই জন্যেই আমাদের আজকের এই ওয়েবিনার আ অ্যারেঞ্জ করা। আমরা যে ৩ জন স্পিকারকে পেয়েছি, সত্যিই মানে আমরা বলব যে সৌভাগ্য আমাদের যে ওনাদের সময় ওনারা বার করে আমাদের জন্য এটা ওনারা আসতে পারছেন। ওনাদের থেকে আমরা শুনে নেব যে এই পরিস্থিতিগুলো কি করে আমরা মোকাবিলা করব, নিজেকে সুস্থ রাখবো, আমার চারিপাশে যারা আছে, আমার সঙ্গে যারা আছে তাদেরকে ভালো রাখবো, মনকে ভালো রাখবো। মন ভালো না থাকলে দেখবে মানে সবকিছুতেই আমাদের মনে হয় যে ভালো লাগছে না। এই যে কথাটা ভালো লাগছে না, এটাকে কতটা এনকারেজ করব? কতটা আমরা সেটাকে কাটিয়ে উঠব? এই জায়গাগুলো বোধহয় খুব সূক্ষ্ম, খুব সরু একটা লাইন আছে যেখানে সবকিছু মিশে যায় বা আলাদা করা যায় না। তো আশা রাখি সবাই এর থেকে অনেকটাই আমরা জানতে পারবো, পরিষ্কার হব যে আইডিয়া গুলো স্বচ্ছ হবে আমাদের কাছে। তো আর সময় না নিয়ে আমি বলব যে আমরা ১ম আমাদের যিনি বক্তা আছেন ডক্টর সীমা পাল, আমি ওনাকে রিকোয়েস্ট করব যে উনি ওনার বক্তব্য রাখা শুরু করুন। আমরা সবাই শুনি। আমরা যা প্রশ্ন উত্তর হবে সঞ্জয় সেটা কি ওরা লিখে জানাবে হ্যাঁ, সবাই? হ্যাঁ, হ্যাঁ। সেটা একটু বলে একদম। দিও। হুম, হ্যাঁ। ঠিক। ধন্যবাদ ম্যাডাম। থ্যাংক ইউ। আমরা পরবর্তী আ যে আমাদের অনুষ্ঠান সূচি সেখানে আমরা যাব। আমি পরবর্তী যে আমাদের প্রোগ্রাম সেটা পরিচালনা করবার জন্য আমি আমাদের বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর চামেলি জানাকে অনুরোধ করব। ওভার টু ইউ চামেলি। নমস্কার। হ্যাঁ, পাঁচলা মহাবিদ্যালয়ের এই একদিনের আন্তর্জালিক মাধ্যমের যে ওয়েবিনার তাতে সবাইকে স্বাগত। আ এখন ধন্যবাদ অধ্যাপক সঞ্জয় ঢালি এবং অশেষ ধন্যবাদ আমাদের প্রিন্সিপাল ম্যাডাম যিনি সবসময় আমাদেরকে এই যে উনি বলছিলেন যে মন কেমন ভালো লাগছে না এটা উনি রাখতেই দেন না সারাক্ষণই এবং আজকের এই ওয়েবিনারটারও অনেকটা উৎসাহ ম্যাডামের জন্য। ম্যাডাম অসংখ্য ধন্যবাদ। আর এবার আমি আমাদের পরবর্তী যে বক্তব্য তাতে যিনি প্রধান সূচক বক্তা তিনি ডক্টর সীমা পাল, আসাম বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এডুকেশন। ওনার স্পেশালাইজেশন এর জায়গা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি, ভ্যালু এডুকেশন এবং স্পেশাল এডুকেশন এর উপর। উনি দীর্ঘ ২৮ বছর পশ্চিমবঙ্গের বাইরে ১৬ বছর অধ্যাপনার সঙ্গে যুক্ত। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার পর উনি চন্ডীগড় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। বর্তমানে ওনার আন্ডারে ১১ জন এমফিল ছাত্রছাত্রী, পিএইচডি করেছে ১২ জন ছাত্রছাত্রীর মতন গবেষণা নিরন্তর করে চলেছে। উনি ইউজিসির বিভিন্ন প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন
এবং ওনার বেশ কিছু বহু জায়গায় ওনার পেপার প্রেজেন্টেশন আছে। উনি রিসোর্স পারসন হিসেবে থেকেছেন। জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মূল্যবান গবেষণা উনি আমাদেরকে দিয়ে এসেছেন। তার রচনাগুলোর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য, আমি ২-১ টার নাম বলছি। সেটা হলো ভোকেশনাল কনসার্নস, আ মিনস টু কাউন্টার আনএমপ্লয়মেন্ট প্রবলেম, অন্বেষণ, যেটি শিলচর কলেজ অফ এডুকেশন থেকে প্রকাশিত হয়েছে। ওমেন এক্সপ্লয়টেশন or violence against women, a burning issue, জাঙ্গিপুর কলেজ জার্নাল থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া সিজোফ্রেনিয়া ইন সার্চ অফ এক্সিলেন্স, কোয়েস্ট জার্নালে প্রকাশিত হয়েছে। আহ, উনি আজকের এই যে অত্যন্ত প্রাসঙ্গিক যে বিষয়, যে সাইকোলজিক্যাল ওয়েল বিইংস, এর সম্পর্কে নিশ্চয়ই উনি এবং আমাদের অন্যান্য বক্তারাও আলো তো দেখাবেনই, এবং নিশ্চয়ই আমাদের আরো ভালো থাকার একটা পথ আমরা এই বক্তব্য বিষয়ের মধ্যে দিয়ে উঠে আসবে। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। এই প্রসঙ্গে বলে রাখি যে ম্যাডামের বক্তব্য চলাকালীন যা কিছু প্রশ্ন ইউটিউব লাইভ চ্যাট বক্সে আপনারা দিতে পারেন। ওনার বক্তব্য শেষে ১০ মিনিট আমরা সেই প্রশ্ন সম্পর্কে ম্যাডামকে জানাবো। ম্যাডাম আমাদের যা বলার সেই সময় বলবেন। ধন্যবাদ ম্যাডাম, আপনার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাঁচলা কলেজ থেকে যে আমাকে এই যে সুযোগটা দেওয়া হয়েছে, বিশেষ করে আমার প্রিয় জায়গা পশ্চিমবাংলা। মানে এখানে আমি কোনো ওভাবে বলছি না, জায়গা যেখানে থাকা হয় সেখানেই প্রিয় হয়ে যায়, তবুও বলবো এখানেই যখন জন্ম। তো ভীষণ খুশি হয়েছি যখন ললিত আমাকে বলল যে দিদি একটা কিছু বলো ওই দিনকে। আমরা ঠিক আছে, হবে, টাইমটা বলো, সময়টা কবে হবে। আমাদের তো এরকম পর অনেক প্রোগ্রাম থাকে, বিশেষ করে ডিপার্টমেন্টের, মানে এখন এই সময়টা একটু ক্রাইসিস, পরীক্ষা চলছে, মানে গত ২-৩ দিন ধরে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছিল, যার জন্য আমি টাইমে আসতে পারিনি। যাই হোক, ম্যাডাম, প্রিন্সিপাল ম্যাডামকে ভীষণভাবে ধন্যবাদ, উনি এই সুযোগটা করে দিয়েছেন এবং বেশ ভালো লাগছে। আর বলার তো যে বলার বক্তব্য তো অনেক কিছুই, আর সময় সাপেক্ষ, সময়ের সাথে সাথে কথা আলোচনার সাথে সাথে আমাদের অনুভূতিগুলো যত বেরিয়ে আসে, আমাদের প্রকাশ যত বেরোয়, আমরা ততটাই খোলাখুলি আলোচনা করতে পারি। আর এখানে টপিকটা যে বেছে নেওয়া হয়েছে, কোভিড-19 অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং অফ দ্য ইয়ার্থ, ওয়েজ অ্যান্ড মিনস, সত্যি ভীষণভাবে রেলিভেন্ট টপিক এখনকার এই সিচুয়েশনে। আমি এই পরিস্থিতিটা আলোচনা খুব ডিটেলে যাব না। পরিস্থিতি যত বেশি আলোচনা করব তত আমাদের অনেক বেশি সমস্যা আসতে পারে। সেই সমস্যাগুলোর মধ্যে, মানে সমস্যা আসুক তাতে অসুবিধে নেই, কিন্তু সমাধানের রাস্তাগুলো যেন আমরা পরপর বার করতে পারি। এক্ষেত্রে আরেকটা কথা বলি, পাবলিকেশনের ব্যাপারে আসলে হয়েছে কি, আমাদের এটা আপডেট হয়নি ইউনিভার্সিটির এটা, তো আপডেটটা এখন দেওয়া হয়নি আর কি। যে কোনো, আমারও গাফিলতি আছে, আমিও পাঠাই না। পরবর্তী পর্যায়ে আপডেট এগুলো অনেক কিছুই হচ্ছে আর কি। রিসেন্ট কোভিড-19 এর ওপর আমার ২টো স্কোপাস জার্নালে বেরিয়েছে, তো সেটাও এই হায়ার এডুকেশনের প্রবলেম নিয়ে। যাই হোক, এটাও তো মানে ব্যাপার নয়, হায়ার এডুকেশন ব্যাপারটা উচ্চ শিক্ষা ক্ষেত্রে যেটা আমাদের করা উচিত, আমরা সকলে যেভাবে আমাদের মানে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, মানে আমরা এই প্রসেসটা চলছে সেটা যেন কোনোভাবে বন্ধ না হয়। একটু ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমি জানুয়ারি মাসে এসেছিলাম, জাস্ট ফর ফিউ ডেজ। আমি যখন ব্যাক করছি তখন এয়ারপোর্টে আমার এই প্রায় দীর্ঘ বছরের জীবনে আমি এয়ারপোর্টে কখনো এরকম ভাবে মাস্ক নিয়ে প্যাসেঞ্জারকে দেখিনি। এবং জানুয়ারি মাসের আগে যখন 31 ডিসেম্বরে একটা আমরা ডেথ কেস পেলাম কেরল থেকে, এবং আমি বাড়িতে সেটা একটু লুকিয়ে গিয়েছিলাম, কারণ ও বাড়িতে যদি টেনশন করে যে এরকম পরিস্থিতিতে জার্নি না করাই ভালো, তো আমি সেটা লুকিয়ে গিয়েছিলাম। এবং প্যাসেঞ্জারদের যখন মাস্ক পরা দেখলাম, আমি তখন তাড়াতাড়ি, আমার মা ছিলেন সঙ্গে, আমি তখন তাড়াতাড়ি মাকে নিয়ে করে যতটা সম্ভব এদেরকে এড়িয়ে আগে আগে যাতে সিকিউরিটি এতে চলে যেতে পারি।
ওখানে যখন গেলাম সিচুয়েশন মোটামুটি নরমাল। আমরা একটা প্রোগ্রাম, আমি একটু হয়তো বেশি কথা বলে ফেলতে পারি, কিছু মানে একটু সময় নিচ্ছি। আমাদের একটা প্রোগ্রাম ছিল মার্চ মাসের 15 এ। তো দেখা গেল আমরা যে এক্সপার্ট কে ইনভাইট করেছিলাম মিজোরাম থেকে, আর তার আগেই আমরা নিউজ পেলাম মিজোরাম বর্ডার সিল হয়েছে। কারণ কি, কিছু প্যাসেঞ্জার এসছে যাদের মধ্যে একজন কিছু প্যাসেঞ্জারকে ওরা বর্ডারে আটকে দিয়েছে, ভেতরে যেতে দিচ্ছে না, এবং ভেতর থেকে বা বর্ডার থেকে ওদিক থেকেও আসতে দিচ্ছে না। এই একটা জাস্ট ছোট্ট খবর আমাদের কাছে। তো সেই সময় আমার এই কলকাতারই একটি স্কলার আমার ওখানে ছিল, তো আমি ওকে বললাম, দেখো এই 2-3 দিন একটা বন্ধ বন্ধ থাকবে, এই ফাঁকে অনেকটা কাজ করা যাবে। যা হয় আমাদের কাজের নেশাও আছে, আর সময়ের একটা ব্যাপার থাকে, তাড়াতাড়ি শেষ হবে। ও বেশ খুশি মনে করে, হ্যাঁ ম্যাডাম অন্য কেউ থাকবে না, আমি একাই থাকবো, আপনি আমাকে অনেকটা সময় দিয়ে যতটা পারুন শেষ করে নিন। ঠিক আছে, খুব ভালো কথা। তো জানি না 20 মার্চ থেকে যখন বন্ধ হতে শুরু করলো, আমি কিন্তু বিন্দাস ছিলাম, কি আনন্দে আছে, আহা ইউনিভার্সিটি যেতে হচ্ছে না, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোনো ডিউটি নেই। খুব খাওয়া দাওয়া করছি, ঘুমোচ্ছি, রিল্যাক্স করছি, আর ও ছিল, ওকে একটু একটু কাজ ফোনে ফোনে বলছি। কিন্তু যখন আমি এখান থেকে শুরু করি, যখন সিচুয়েশনটা নর্মাল নয়, এই যে অ্যাবনর্মাল শব্দটা এলো, এবং সবথেকে যেটা বড় ব্যাপার, আমাদের যে স্টুডেন্ট যারা হঠাৎ করে বাধ্য হলো হস্টেল ছেড়ে ছেড়ে, প্রত্যেকে ফোন করছে আর অ্যাডভাইস নিচ্ছে, কি করব, আমরা কি কিছুদিন বাইরে থেকে যাব, এইভাবে চলে যাব। তখন আমরা বলতে বাধ্য হলাম, না তোমরা যেটা গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে, তোমরা চলে যাওয়াটাই মনে হচ্ছে ভালো। তো যাই হোক, এই যে পরিস্থিতি, এই যে ওদের যখন থেকে, হয়তো দুটো শব্দ আমাদের জীবনে খুব জড়িয়ে আছে। একটা হচ্ছে ফিজিক্যাল ওয়েলবিং, আর একটা হচ্ছে মেন্টাল ওয়েলবিং। এই যে দুটো শব্দ, এই দুটো শব্দের সঙ্গে কিন্তু আমরা এডুকেশনের লোকেরা ভীষণভাবে পরিচিত। সে এডুকেশনিস্ট, সেই গান্ধীজির কথাই বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি, কিংবা উম অরবিন্দ ঘোষ বলি, আমাদের ইন্ডিয়ান ফিলোসফার আর ওয়েস্টার্ন ফিলোসফার, প্রত্যেকেই কিন্তু মানসিক স্বাস্থ্যের কথাটা কখনো সরিয়ে রাখেননি, যেখান যার সাথে আমাদের ফিজিক্যাল ওয়েলবিং এর শব্দটা ভীষণভাবে জড়িয়ে আছে। যাই হোক, এখানে কোভিড-19 এর সিচুয়েশনটা খুব একটা বলতে চাই না। এই যে করোনা ভাইরাস, এই যে শব্দটা আমাদের সাথে, কানের সাথে, মনের সাথে, ব্রেনের সাথে। হ্যালো, হ্যালো। সঞ্জু, ম্যাডামের শোনা যাচ্ছে না? ম্যাডামের দিক থেকে প্রবলেম সেটা। হ্যাঁ, 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 হ্যাঁ। ম্যাডামকে ভিডিওটা অফ করতে বললে ভালো হতো। ম্যাডাম হয়তো ইন্টারনেট ইস্যুর জন্য বেরিয়ে গেছেন। একটা কল করে দেখলে হয় না? আছে তো, আছে। একটু সময় দেখে নাও, যদি উনি বেরিয়ে গেছেন, উনি হয়তো আবার পার্থ, জয়েন করবেন। পার্থ, ম্যাডামকে ফোন করো। ম্যাডামকে ফোন হ্যাঁ করো, আর হ্যাঁ করছি, হ্যাঁ, ফোন করছি। ভিডিওটা অফ করে রাখলে মনে হয় নেটটা একটু ভালো চলবে।
সঞ্জু, বলো। আচ্ছা, আমাদের মধ্যে ডক্টর শুভব্রত ভক্ত স্যার এসেছেন। স্যার, আপনাকে ওয়েলকাম। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, হ্যাঁ। সঞ্জু, যদি ম্যাডাম একটু দেরি করেন তাহলে আমরা স্যারকে দিয়ে কন্টিনিউ করাতে পারি। ম্যাডাম তো শুরু করেছেন, ম্যাডাম একটুখানি ওয়েট করে নাও। হ্যাঁ, 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 ঠিক আছে, একটু wait করি, দেখি স্যার কিছু বলুন। ম্যাডাম জয়েন করেছেন আবার। জয়েন করেছেন ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ হ্যালো, ম্যাডাম, হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে যাচ্ছে? ম্যাডাম। শোনা যাচ্ছে আচ্ছা ম্যাডাম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, হু আমাদের কিছু গাইডলাইন দিয়েছে, যেটা ডক্টর সঞ্জয় ধালিও বললো, আমি আর সেটা রিপিট করছি না, হেলথ ওরিয়েন্টেড। আচ্ছা, এই যে মেল বন্ধন কাদের মধ্যে? আমাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ আর সোসাইটি। আমরা সোসাইটিকে তো ইগনোর করতে পারি না। আমরা একটা সমাজে বাস করি, আমাদের পরিবারটাও একটা সমাজ, আমাদের সমাজ কর্মজীবন একটা সমাজ, এবং আমরা যখনই যেভাবে অন্যের সাথে কানেক্টেড হচ্ছি সমাজ। দেখা যাক, যদি আমাদের এই যে শব্দগুলো আমাদের সঙ্গে পরিচিত, সকলের সঙ্গে, আমি এখানে সমাজের কোনো স্তরকেই বাদ দেব না, যে কেউ যদি বলে না আমার কোনো অ্যাংজাইটি নেই, এটা আমি ঠিক বিশ্বাস করব না। অ্যাংজাইটি, স্ট্রেস, ফিয়ার, এগুলো আমাদের জীবনের সঙ্গে না জড়িয়ে গেছে। এখন আমি কখনো কখনো অ্যাংজাইটিটাকে ভীষণ পজিটিভলি নিই। এই যে আজকের কাজটা ছিল, হ্যাঁ, এটাকে আমি একটু অ্যাংজাইটি হিসেবে একটু পজিটিভলি নিয়েছি, অ্যাকসেপ্ট করেছি। তো যাই হোক, কিন্তু কোভিড-19 বা করোনা ভাইরাসটাকে তো আর পজিটিভলি নিতে পারি না। সিচুয়েশনটা আমাকে পজিটিভলি নিতে হবে। সিচুয়েশন যেরকমই আসুক, যেরকমই এসেছে, এবং প্রতিটা স্টেপ কিন্তু আমরা পার হয়ে আসছি, আমরা কিন্তু সাকসেস হচ্ছি। এরকম নয় যে আমরা, হ্যাঁ, কিছু কিছু হয়তো একটু অন্য ধরনের ঘটনা ঘটছে বা ঘটেছে, সেখানে যে গাইডলাইন গুলো রয়েছে সেই গাইডলাইন গুলো কিন্তু ভুল করে হোক বা জেনে শুনে হোক বা ইচ্ছে করে হোক বা এক্সপেরিমেন্ট করতে গিয়ে হোক, অনেক কিছু আমরা কিন্তু ভুল করে ফেলছি। সেখানেই আমি আমার ছাত্র ছাত্রীদের, যারা ভবিষ্যতের জীবন আমাদের, তাদের জন্য বলবো, ভুল করে ভুল হওয়াটা হয়তো আমরা মেনে নিই, ভুল করে ভুল হওয়াটা, কিন্তু আমি ইচ্ছে করে ভুল করাটা মানবো না। সেটা আমাকে কিন্তু অনেক বেশি কেয়ারিং হতে হবে এই ব্যাপারটায়। কারণ আমরা যে পরিবারে বাস করি, সেখানে বয়স্ক লোকেরা আছেন, সেখানে শিশুরা আছেন, সেখানে আমরা আছি। সেই কারণে আমি বলবো, এটাকে কিন্তু আমাদের খুব পজিটিভলি নিয়ে আমাদের এই যুদ্ধটা জয় করতে হবে। সেগুলো কি ধরনের? যাই হোক, ডিসেম্বর থেকে একটা যখন থেকে আমাদের একটা অনুভূতি শুরু হলো একটু একটু করে করোনা ভাইরাস নিয়ে, যা আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন অনেকটা সময় নিয়ে নিচ্ছে। সেই টিভির সামনে বসে গোগ্রাসের চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে খবরগুলো শুনছি। আমি রাতের দিকে হিন্দি চ্যানেলগুলো বেশি শুনতাম, খালি বেঙ্গলি চ্যানেলগুলো শুনতে শুনতে শুধু ওয়েস্ট বেঙ্গলটা পাচ্ছি। তখন দেখলাম যে না, একটু দেখি অন্য প্রভিন্স গুলোতে কিভাবে কি হচ্ছে। এই যে ব্যাপারটা অনেকটা সময় নিয়েছে। পরে যখন এখনকার সময় যখন থেকে আমি খুব বিজি হলাম ওয়েবিনার এ নিয়ে, আরো আনুষঙ্গিক টেকনিক্যাল, মানে এই যে ডিজিটাল সিস্টেমটা আমাদের জীবনে এসে গেল, প্রথমে এটাকে সরিয়ে রাখতাম, ভাবতাম যে না, ভালো লাগে না, আমরা কত বেশি আন্তরিক, আমরা কত বেশি সামনে বসে কথা বলতে ভালোবাসি। সেখানে কিন্তু আমি বলবো, স্টুডেন্টদের জন্য বলবো যে হ্যাঁ, তোমরা এটাকে অ্যাকসেপ্ট করো, পজিটিভলি অ্যাকসেপ্ট করো। কারণ তোমাদেরকে জীবনটাকে এগোতে হবে, তোমরা আমাদের ভবিষ্যতের প্রজন্ম। সেই কারণে ইউথ জেনারেশনকে আমি অ্যাডভাইস করব যে দেখো, যে ইমিডিয়েট একটা এফেক্ট আছে, একটা লং টার্ম এফেক্ট আছে। এই যে ইমিডিয়েট এফেক্টের মধ্যে প্রত্যেকদিন যে আমরা নিউজ গুলো শুনছি, আর ওখানে একটা ঘটনা ঘটেছে, ওরকমই একটা ঘটনা যদি আমার ঘটে,
এই যদিটাতে কিন্তু আমি যাব না। এই যদিটাতে আমি যাব না। কারণ যখন আমি হু এর গাইডলাইন দেখছি, যখন আমি আমাদের গভর্নমেন্ট কতগুলো গাইডলাইন দিয়ে দিয়েছেন, আমি কেন সেগুলো ফলো করব না? আমার প্রশ্ন, কেন করব না? যদি করে আমি ভালো ফল পাই, হ্যাঁ, আমি নিজের ক্ষেত্রে বলব নিশ্চয়ই। এই যে বলছে যে আমাদের খাবারটা, খাবার প্রতিদিন খাচ্ছি, ফুড তো আমাদেরকে বাঁচিয়ে রাখে, যেমন প্রাণটাকে বাঁচিয়ে রাখে, শরীরটাকেও বাঁচিয়ে রাখে। সেই খাবারটা যেভাবে খেতে বলছে, খাবারগুলো যেন আমরা সেভাবেই অ্যাকসেপ্ট করি। কেয়ারিং হতে হবে। ১ম এ কার জন্য কেয়ারিং? আমি তো বলব ১ম এ নিজের জন্য। যখনই আমি পজিটিভলি নিজের জন্য কেয়ারিং হব, তখনই কিন্তু আমার মনে হবে আমি যখন নিজের জন্য কেয়ারিং হয়েছি, হ্যাঁ, আমার সঙ্গে যিনি আছেন, যারা আছেন, তাদের জন্য যেন আমি কেয়ারিং হই। তাহলে কি হবে? হ্যাঁ, আমার পরিস্থিতিটা, এবং এই যে আমি বলছি আমার করে আমাকে স্বার্থপর কেউ যেন ভাবে না, আমি সেটা নই। এই যে প্রতিটি মানুষ যখন নিজে এবং আমি যদি প্রত্যেকটা উম ইউনিট করে দিই, একেকটা ইউনিট করে দিই। আমার পরিবার, আমার পরিবারের পাশেই আমার প্রতিবেশী পরিবার, তার পাশেই আমি যে লেনটাতে থাকি, তাদের প্রত্যেকের পরিবার, এবং এইভাবে করতে, করতে আমি যে অবস্থায় আজকে পৌঁছেছি, আমি যেখানে বসবাস করি, কোভিড ওখানে ছড়াচ্ছে এবং ছড়িয়েছে খুব ভালোভাবে। প্রথমত ভয় পেয়েছিলাম। পরে আমরা এগিয়ে এলাম। আমরা একটা ইউনিট তৈরি করলাম। আমরা একটা মিটিং করলাম যে আমাদের এই আ এরিয়ার মধ্যে আমরা কতজন আছি। মোটামুটি পপুলেশন হিসেব করে দেখা গেল এতজন আছি, এবং প্রত্যেককে আমরা প্রত্যেকে একটা গ্রুপে এলাম, এবং আমরা নিজেরা ঠিক করলাম আমরা যেন প্রত্যেকদিন প্রত্যেকের খবর রাখি। সামনে নাও যেতে পারি, আমরা যেন টেলিফোনে খবর রাখি। এই যে আমাদের তো একটা উপায় হয়েছে। আজকে একটা চিঠি আমি কলকাতা থেকে পেলাম প্রায় ১ মাস পরে। এই যে ব্যাপারটা, ১ মাস শব্দটা বলছি, যেটা হয়তো রেজিস্ট্রেশন পোস্ট ছাড়া সম্ভব ছিল না। তো সেক্ষেত্রে আমি মেইল বা এদের উপর নির্ভর করতে পারছি না। ডিজিটাল সিস্টেমের উপর নির্ভর করতে পারছি না। আমার প্রপার ডকুমেন্ট দরকার। এই যে আমার ১ মাস লেট হলো, কিন্তু আমি তো ধৈর্য হারাতে পারি না। আমি জানি যে কোনো একদিন আমার কাছে লেটারটা এসে পৌঁছবে, সে টাইমটা আমাকে চেয়ে নিতে হবে। তার জন্য অরিড হলে হবে না। এই যে অরিড হব না, আমি কিন্তু যখন পিয়ন আমাকে দিয়ে সই করে চিঠিটা নিল, তাকে আমি বললাম, "দাদা, আমি তো অনেকদিন ধরে ওয়েট করছি চিঠিটার জন্য।" বলে, "কি করব দিদি, আমরা দুপুরবেলা বেরোচ্ছি, একেক দিন একেকটা গলিতে যাই। কেউ ভয়ে দরজা খোলে না। তা আমরা বললেও দরজা খোলে না।" এই যে বলছে, একদিক থেকে আমি বলব যে হ্যাঁ, এটার জন্য বাঁচার জন্য হয়তো ভাবছি যে হ্যাঁ, আমি যেন, আমাকে না তা কেন? আমাদের তো উপায় বলে দেওয়া আছে। আমরা মাস্ক পরবো, স্যানিটাইজ করবো, কাউকে টাচ করব না, সোশ্যাল ডিসট্যান্স মেইনটেইন করব। তবে ইমোশনাল ডিসট্যান্স মেইনটেইন করব না। সেটা কিন্তু রক্ষা করব, কারণ আমাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে। অনেক রকম উপায় আছে। সেইজন্য আমি আম আ এই জেনারেশনকে বলব, ধৈর্য হারাবে না। হ্যাঁ, দুঃখ হচ্ছে তোমার বন্ধুর বার্থডে পার্টিতে যাওয়া হচ্ছে না। আমাদের স্পোর্টস হচ্ছে না। আমরা ইনডোর গেম বলো, আউটডোর গেম বলো, আমরা অভ্যস্ত, আমরা খেলতে ভালোবাসি। আমাদের অনেক co-curricular activities আছে যেগুলো আমরা জয়েন করি, এবং এই যে এনএসএস, যদিও আমি সরাসরিভাবে এনএসএস এর সঙ্গে যুক্ত নই, কিন্তু আমি জানি এরা অনেক আ কাজ করেন এবং সমাজের সঙ্গে থেকে কাজ করে। কিন্তু আমাদেরকে তো সেই সমাজে পৌঁছতে হবে। তার কারণ মানসিকভাবে সুস্থ রাখার জন্য। এখন মানসিকভাবে সুস্থ রাখতে গেলে কি, কি উপায় আছে? যখন আমরা জেনে গেছি স্ট্রেস, অ্যাংজাইটি, ওরিড এরকম বড়, বড় শব্দ জেনে গেছি, এবং প্রতিটি মানুষকে যখন এই শব্দগুলো ভীষণভাবে নাড়া দেয়, ভীষণভাবে কষ্ট দেয়, আমি বলব সেই ভীষণভাবে নাড়া দেওয়ার জায়গাটাতে আমাদের একটা জায়গায় এসে পৌঁছতে হবে, যাতে আমরা এই শব্দগুলো থাকুক। শব্দগুলো অনেক সময় একটু দরকার হয়। একটু অরিড না হলে বাবা-মায়েরা ভাবেন যে কোথায় আমার সন্তানটি তো আমার জন্য একটু অরিড নয়। ও যেন একটু কেমন ছেড়ে, ছেড়ে থাকে। একটু মন খারাপ হয়। তো সেক্ষেত্রে আমি বলব না, শব্দগুলো থাকুক।
এই শব্দগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি না। কোভিড-19 কে থাকতে মানে এই করোনা ভাইরাসকে আমি থাকতে বলছি না, চলে যেতে বলছি। তার উপায়গুলো যেন আমরা ফলো করি। এই ফলো আপটা কিন্তু সবথেকে বেশি দরকার। যাই হোক, ললিত আমাকে এমনি মানসিক স্বাস্থ্য নিয়েই বলতে বলেছিল। আর আমি একটা জিনিস আমি আমি উল্লেখ না করে পারছি না। কারণ আমরা যেহেতু একটা মানে একটা ইনস্টিটিউশন এর সঙ্গে জড়িয়ে আছি, এই যে ছেলে মেয়েদের কগনিটিভ ডেভেলপমেন্টটা প্রায় প্রায় বন্ধের পথে। অনেক জায়গাতেই বন্ধের পথে। আজকে যখন পরীক্ষা নিচ্ছি বা গত ২ দিন ধরে যখন ব্যস্ত আছি, দেখতে পেলাম ওরা যখন প্রতিদিন আমাদের সঙ্গে টাচে থাকতো, আজকে ওদের ডিসট্যান্সটা ওদের কিন্তু এই কগনিটিভ ডেভেলপমেন্ট থেকে অনেকটা সরিয়ে রেখেছে। ওরা অনেক সোজা, সোজা কথাই কিন্তু যেন হারিয়ে যাচ্ছে এবং বারবার বলছে, আমি ভালো নেই, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার মানসিকভাবে আমি সুস্থ নেই, আমার ভালো লাগছে না। এখন এই যে এটার সমাধানের উপায় কি? আমাদের সেটা ভাবতে হবে। উপায় অবশ্যই আছে। সমস্যা এলে আমি তো মনে করি সমস্যা এসেছে মানেই সে তার উপায় নিয়েই এসেছে। একটা সমস্যা নিজে একা আসে না। সঙ্গে অনেকগুলো উপায় নিয়েই আসে। তো যখন সমস্যা এসেছে সেই উপায়গুলোকে আমাকে ভেবে নিতে হবে বা আগে থেকে একটু প্রি প্ল্যান রাখা। সেইজন্য ফোকাসটা নিজের উপর আগে রেখে তারপর অন্যের সাথে সেটা শেয়ার করা। আমার যদি খুব দুঃখও হয়, আমি যেন কারোর সাথে শেয়ার করি। অনেক একটু অন্য ধরনের ঘটনা শুনি, সুইসাইড করে ফেলেছে। অনেকের সবথেকে বড় কথা, এই করোনা ভাইরাস সমাজের ইকোনমিক সেক্টরটাকে ভীষণভাবে, ভীষণভাবে ডিস্ট্রয় করেছে। মানে এই যে এই এই ডিস্ট্রাকশনটা তুলে আনতে অনেকটা সময় লাগবে। সেই জায়গাটায় আমরা হয়তো মানে আমরা ফেস ওইভাবে একদম সরাসরি করছি না তা নয়, করছি। একটু একটু অন্যভাবে করছি। কিন্তু যাদের করতে দেখছি, হ্যাঁ? আমি কেন তাদেরকে যতটুকু পারবো আমার আমার এরিয়ার মধ্যে আমি একটু যদি সাহায্য করি, সামান্য একটু। তাহলে দেখা যাবে এবং প্রত্যেকেই যদি এই জায়গাটায় ভাবি, তো কোনো স্টুডেন্ট এসে যখন বলছে এবার তো বাবা মাইনে পায়নি, ফিসটা দেওয়া যাবে না। তো ইউনিভার্সিটি তো একটা ডিসিশন নিয়েছে খুব কম ফিজে যাতে ওদের অ্যাডমিশন হয়, খুব কম ফিজে যাতে এই যে উপায়গুলো, সেই উপায়গুলো আমি ছেলে মেয়েদেরকে বলবো, তোমরা ভেবো না যে তোমরা পিছিয়ে গেলে। এটা আগে এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়ার সময় নয়, এটা যুদ্ধ করার সময় এবং নিজেকে দেখতে হবে আমি কতগুলো ফ্যাক্টরকে আমি কতগুলো ফ্যাক্টরকে আমি নিয়ে আমাকে আমার সঙ্গে নিয়ে আমি এগোতে পারি এবং সেই ফ্যাক্টর গুলোকে যদি সেটা প্রবলেমেটিক হয়, সেই ইস্যু গুলোকে আমি কি করে আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খুঁজে পাই। আর আরো একটা কথা, এটা সকলের জন্যই দরকার, যেটা হচ্ছে প্রত্যেকদিন প্রত্যেক মুহূর্তে এই করোনা ভাইরাস কতটা হয়েছে, আহারে জানলা খুলে দেখি পাশের বাড়ির সামনে কেন অ্যাম্বুলেন্স এলো, আচ্ছা ওনার যদি কোনো হেল্প থাকে হ্যাঁ অবশ্যই করি, যদি সম্ভব হয়, যদি হেলথ ওয়ার্কাররা বলে হ্যাঁ আপনি এই হেল্পটা করতে পারেন, তাহলে আমি যেন করি। আর আমি যেন দূর দূর ছাই ছাই না করি, যে ওদের আজকে যে কষ্টটা ওদের হচ্ছে কালকে যেন আমার কাছে কালকে যদি আমার কাছে এসে পৌঁছে যায়, তাহলে তো ওরাও এরকম করবে। সেই জন্য ফিলিংসটাকে নষ্ট করা যাবে না। এই ফিলিংসটা নিজের ইমোশনাল ফিলিংসটা যেন আমি নিজেকে সামনে রেখে অন্যকেও যেন সাথে নিয়ে এগোতে পারি। আর একটা কন্টাক্ট তো আমাদের সবসময় রাখতে হবে। কাদের সঙ্গে? যারা আমাকে পজিটিভলি সাহায্য করবেন। প্রত্যেকটি লোক অনেক সময় যদি হারিয়ে যায়, মনের জোর না পায় এবং সেই মনের জোর হারাতে গিয়ে আমার যদি শরীরটা খারাপ হয়, তখন কিন্তু এইরকম একটা সিচুয়েশনে সত্যি কথাই কলকাতা শহরে হয়তো আ আ ডক্টররা মোটামুটি চেম্বার খুলে বসেছেন। কিন্তু আমাদের শিলচর শহরে ডক্টররা এখনো সেভাবে আ চেম্বার খুলে বসেননি এবং প্রায় খুব পার্সোনাল রিকোয়েস্ট এ তাদেরকে আ যোগাযোগ করতে হচ্ছে এবং কিছু
ইয়াং ছেলেরা যারা এনজিওর সঙ্গে যুক্ত, যারা অনেক ধরনের সোশ্যাল ওয়ার্ক করে, তারা ফোন করে করে কিছু কানেক্টেড নাম্বার দিয়েছে যে আপনাদের কোনো হয়তো হেলথ কেয়ারের নাম্বার আছে, তবুও আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম হয় এই ইস্যুগুলো, যেমন অক্সিজেন দরকার, যেমন কাউকে রাত্রিবেলা হসপিটালে পৌঁছতে হবে, পার্সোনাল গাড়ি দরকার, ড্রাইভার দরকার, বা আনুষঙ্গিক মেডিসিন দরকার, এইগুলো কিন্তু এরা চেষ্টা করছে। এটা কিন্তু হয়তো গভর্নমেন্ট বলছেন সাহায্য করার কথা বা হয়তো বলছেন, কিন্তু বলবো নিজেরা এগিয়ে আসছে। এইভাবে আমাদের ইয়ুথ সমাজকে কিন্তু এগোতে হবে। কারণ আমরা আমরা একটু তো সরে এসেছি সেই মানে ইয়ুথ এতে তো আমরা নেই, আমরা একটু পিছিয়ে এসেছি আর কি। পিছিয়ে বলতে বলবো বাই এজ বাই এক্সপিরিয়েন্স আমরা এগিয়েছি। তো এই যে ফিলিংস গুলো বলছি, যখনই কারোর কোনো এই ধরনের কোনো সমস্যা হবে, এরা যেন দেরি না করে নিজের কাছের মানুষকে যদি মানে বলার চেষ্টা করুক, বা সেটাও যদি সম্ভব না হয় এমন কারোর সঙ্গে শেয়ার করুক, যাতে আমরা কিন্তু সমাধানের মানে রাস্তা খুঁজে পাই। তো স্ট্রেস, অ্যাংজাইটি, ওরিডনেস, এই ব্যাপারগুলোকে তো আমরা দূর করতে পারবো না, বা এগুলোকে আমি বলবো পজিটিভলি রেখে রোগটাকে দূর কিভাবে করা যায়, আর কিভাবে এই তিনটে ব্যাপার মানা যায়। এই যে মাস্ক পরে চলা, মেন্টাল হেলথটাকে স্ট্রং রাখা, এবং প্রত্যেকের সাথে একটা কন্টাক্ট রাখা, যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি কিন্তু ইমোশনাল ডিস্টেন্স যেন না থাকে। তো এইভাবে যেন আমরা এগোতে পারি। মেডিকেশনই বলি, আরো কিছু প্রতিদিনকার কিছু খেলাধুলো, কিছু এন্টারটেনমেন্ট করা, এবং একটু ভিডিও কনফারেন্স তো হচ্ছেই আজকাল, ভিডিও কল হোক। তো এইটুকুই আমি বলবো, যে হয়তো আমার বক্তব্যে অত গভীরতা আমি কিছু বললাম না, কিন্তু আমি বর্তমান সময়ে যে ধরনের সমস্যাগুলো আসছে কোনোটাই আমরা বাদ দেব না, এবং অনলাইনেই আমাদের লেখাপড়াটাকেও বন্ধ রাখবো না। কগনিটিভ ডেভেলপমেন্টটা বন্ধ রাখলে আমাদের সমাজটা সত্যি পিছিয়ে পড়বো, আমরা আরো পিছিয়ে পড়বো। সেটা যেন আমরা অনলাইনেই চেষ্টা করি, এবং আমাদের রেগুলার যেন আমাদের যারা টিচার, মানে আমাদের স্টুডেন্টের যারা টিচার আছে, যাদের সঙ্গে কন্ট্যাক্ট আছে, এবং তোমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখো, এবং যে কোনো ধরনের সমস্যা যে কোনো সময় আমি বলবো টিচার, পেরেন্টস, কেয়ার গিভার, হেলথ ওয়ার্কার, এদের সঙ্গে যোগাযোগ করো। তো আশা করি কোভিড-19 এর সিচুয়েশনটাকে আমরা সত্যি সাকসেসফুলি আমরা জিতে যেতে পারবো। এটুকুই আমার বক্তব্য রাখছি। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারিজ থাকে। হ্যাঁ ম্যাডাম, আপনার কাছে ৩টে আপাতত প্রশ্ন এসেছে। একটা প্রশ্ন বলুন। হচ্ছে যে what will be the psychological factors affecting children with special learning needs? ইয়েস, এটা একটা এই ডিসঅ্যাডভান্টেজ স্পেশাল লার্নিং, এটা আমাদের কিন্তু একটা বিশাল একটা বড় ব্যাপার। হ্যাঁ, আমি স্পেশাল এডুকেশনের কিছু কাজকর্ম করি। বিশেষ করে আমি যদি ফিজিক্যাল হেলথটাকে ভাবি, হ্যাঁ, স্পেশাল চিলড্রেন, এখন সমস্যাটা হচ্ছে সেই স্পেশাল চিলড্রেন তার লার্নিং এর ব্যাপারটা, ইস্যুটা কোথায় আটকে আছে। এখন যে স্কুল গুলো আছে, স্কুল তো বন্ধ, এবং আমাদের এই কিছু যাদের মানে যাদের কিছু সমস্যা হয়, হ্যাঁ, তাদেরকে কিন্তু আমরা আজকাল সকলের সাথেই ট্রেনিংটা দেওয়ার চেষ্টা করি। যাদের লাইফে এই ধরনের সমস্যা আছে বা হচ্ছে, এবং পেরেন্টসকে আমি বলবো অনেকটা সময় দেবার চেষ্টা করুন, এবং টিচারদের বলবো যে টিচাররা যেন এদেরকে এদেরকে বোঝানোর মতো করে, অনলাইনে তো এখন ক্লাস হচ্ছে, সেখানে মানে যদি সম্ভব হয় ডেইলি একটা রুটিন করে এদের এদের তো থেরাপি দরকার হয়, কখনো কখনো থেরাপি দরকার হয়। ই আহ, মানে ই থেরাপি এখন শুরু হয়েছে মোটামুটি মেট্রোপলিটন সিটি, এখান থেকে ডক্টররা কন্টাক্ট রাখছেন, এবং যাতে এই মানে সমস্যাগুলো যেন বেড়ে না যায়, ই থেরাপি হচ্ছে,
এবং সেভাবে যোগাযোগ করলে ভালো হয় যদি বেশি প্রবলেম থাকে। এবং লার্নিং এর ক্ষেত্রে আমি বলবো যে যদি লার্নিং ডিসেবল কিছু ব্যাপার থাকে হ্যালো ম্যাডাম, শোনা যাচ্ছে না আপনার ভয়েসটা। আরেকবার আপনি দেখুন। সেক্ষেত্রে আমি বলবো ম্যামের কানেকশন চলে গেছে মনে হয়। একটু দাঁড়া, হ্যাঁ ম্যাম জয়েন করেছে আবার। হ্যাঁ ম্যাম, আপনার আনমিউট করুন, আপনার মিউট হয়ে গেছে, আমরা শুনতে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আবার বলুন ম্যাম। হ্যাঁ, আমি এই উনি যে কোশ্চেনটা করেছেন খুব ভ্যালিড কোশ্চেন এবং এর ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ বলে বলা হচ্ছে ঠিকই, আমি ওভাবে বলি না। কারণ আমরা সকলেই সমান সেইভাবে যদি ভাবি, সমস্যা কিছু যদি থাকে, যদি লার্নিং ডেভেলপমেন্টের দিকে যদি কোনো প্রবলেম থাকে, আমি বলবো পেরেন্টসরা যেন অনেকটা বেশি সময় দিয়ে এর সাথে প্র্যাকটিসটা বাড়িয়ে দেয়। প্র্যাকটিসটা তবুও সেই প্র্যাকটিস কিন্তু খেলার ছলে করতে হবে। কখনোই তার উপর কোনো রকম ফোর্সফুলি করা উচিত হবে না, বাই ফোর্স করা ঠিক হবে না। আর যদি থেরাপি থাকে, থেরাপিটা থেরাপি আজকাল হচ্ছে এবং এটা এখন শুরু হয়ে গেছে। এইরকম সিচুয়েশনে এখন যে সিচুয়েশন, অনেক ডক্টর থেরাপি করছেন, সেটা যোগাযোগ করলে যদি বেশি প্রবলেম হয়। এই সংক্রান্ত আরেকটা প্রশ্ন, হাউ টু এনশিওর the mental well-being of the children flourish naturally at the same time providing joyful learning. এখন প্রথম কথা হচ্ছে যে বাচ্চার জন্য উনি বলছেন বয়স কত, কোন ক্লাসে পড়ে এবং তাকে কি ধরনের মেটেরিয়াল দিয়ে লার্নিং করানো হয়। তখন আমাকে অনেক একটু খুঁজে দেখতে হবে যে জয়ফুল করার জন্য তার সেটা সুযোগ আছে কিনা। অনেক গেমস যেরকম থাকে, প্লে প্লে গুলো করা বা কোনো রাইমস থ্রু রাইমস বা ড্রামা দেখিয়ে বা ওর সাথে ওর কোয়ারিজ বুঝে যদি করা যায়, আমার মনে হয় একটু একটু করে ডেভেলপ হয়ে যাবে। এবং এটা সেই বাচ্চাটির কাছে একটু সময় লাগলেও ও পিছিয়ে থাকবে না। আছে এরকম অনেক প্রসেসই আছে, অনেক কিছুই করা হয়। যেমন আমরা তারে জমিন পার সিনেমাটা দেখেছিলাম এবং সেখানে যে সব বাচ্চার মধ্যে না একটা কোয়ারিজ থাকবেই। তার যদি মানে মেন্টাল স্টেটটা যদি প্রোফাউন্ড লেভেলে না থাকে, প্রোফাউন্ড এর ওপরে যদি থাকে, তাহলে কিন্তু তার একটা কনসিডারেশন, একটা স্টেজ থাকবেই এবং তাকে সেভাবে আগে জাজ করতে হবে ঠিক কোন প্রসেসটাকে ও বেশি ফলো করতে পারে, খুব ইজিলি ফলো করতে পারে, সেটা আমাদের কিন্তু জাজ করে নিতে হবে। জেনারেলি পেরেন্টস তো কিছুটা বোঝেন, প্রত্যেক পেরেন্টসই কিছুটাও কিন্তু বোঝেন, তবুও আমাদের কিছু এক্সপার্ট আছেন, রিসোর্স পার্সন আছে, যদি প্রয়োজন হয় তাদের সাহায্য নিতে হবে। এবং এইরকম সিচুয়েশনে যেহেতু আমরা আইসোলেশনে আছি এবং জেনারেলি এদের একটু ইমিউনিটি কম থাকে, সেই জন্য সেদিকে একটু সজাগ থাকতে হবে এবং তাকে সেরকম ভালো ফুডও দিতে হবে। এবং জয়ফুল বলতে মানে বাড়ির মধ্যে কতটা যদি তার সামনে কোনো গ্রাউন্ড থাকে, সেখানে তার জায়গা সাহায্য নিতে হবে। যদি ভালো ছাদ থাকে, একটু গার্ডেনিং করে রাখা, ওকে একটু ফুল হোক, একটু বিভিন্ন ধরনের আরো কিছু পিকচার হোক, আমি বলতে চাইছি স্টেজটা বুঝে এগুলো করতে হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে ম্যাডাম, যে ম্যাডাম বলছেন যে বাড়িতে ভালো নেই, কিন্তু বাড়িতে সবাই ভালো থাকে, কিন্তু ছাত্রছাত্রী বাড়িতে ভালো নেই, তাহলে বাড়িতে ভালো থাকার উপায় কি? আর একটা প্রশ্ন যেটা হচ্ছে যে
আমি একটু ক্রস করছি, বাড়িতে হ্যাঁ। ভালো নেই, হ্যাঁ, এখানে উনি ছাত্রছাত্রী বাড়িতে ভালো নেই। বাড়িতে ভালো নেই। তাহলে বাড়িতে ভালো থাকার উপায় কি? হুম, আচ্ছা, বাড়িতে ভালো নেই, হ্যাঁ, ৭-৮ মাস ধরে হয়তো আমি ধরে নিলাম বিএ ক্লাসের একটি স্টুডেন্ট, সে বেরোতে পারছে না। যার প্রত্যেকদিন একটা ছোট্ট আড্ডা ছিল, ২-৪ জন বন্ধু সঙ্গে সন্ধ্যাবেলায় একটু মিট করে একটু খেলাধুলো হতো, গল্প হতো। হ্যাঁ, একটা কথা কি, আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে ঢুকে গেছি তো। নিউক্লিয়ার ফ্যামিলিতে বাবা-মা আর একটি সন্তান বা ২ টি সন্তান। সেখানে আর কেউ নেই। এটা একটা বড় অভাব। যাই হোক, সেটাকে তো আমি রাতারাতি চেঞ্জ করে ঠাকুমা, দিদা, দাদু বা মামা, মামি, জ্যাঠা, জেঠি এদেরকে তো আনতে পারবো না। সেক্ষেত্রে প্রতিবেশী এই জায়গাটা একটু নিতে পারে। হয়তো কেউ কারোর বাড়ি গেলাম না, কিন্তু আমাদের ব্যালকনি আছে। সন্ধ্যাবেলায় চাটা যদি ওদের ব্যালকনিতে ওরা বসলো, আমাদের ব্যালকনিতে আমরা বসলাম। আমি শহরের কথা বলি, গ্রামের কথাটা পরে বলছি। তাহলে তো খারাপ হয় না। আমি শিলচরে যেখানে আছি সেটা আমি পুরোপুরি শহর বলতে পারি না জায়গাটাকে। এই যে আমি যেখানটায় ভাড়া থাকি সেখানে দরজা বন্ধ করলে আর কিছু দেখা যায় না। কিন্তু যখন আমি অনেক লোকের গলা পাই, মানে প্রত্যেকেই একটা ডিসট্যান্স মেইনটেইন করে সন্ধ্যের পরে মাঝে মধ্যে সুযোগ খোঁজা হয়, একটু আমরা জড়ো হই এবং সবাই মাস্ক লাগিয়ে বেশ দূরত্ব মেইনটেইন করে কিছুক্ষণ ৫-১০ মিনিট কথা বললাম এবং সেখানে দেখি যারা আরকি ঘরের ছেলেরা বা মেয়েরা প্রত্যেকের ঘর থেকে একটু বেরিয়ে এসে বাইরে দাঁড়িয়ে থাকে। তো তখন কিন্তু ওদেরকে যদি বলি, "না বাবা, আমরা তো বড়রা কথা বলছি, তোমরা একটু সরে যাও।" এটা কিন্তু করা ঠিক নয়। তখন এমন একটা লেভেলে গল্প করতে হবে ওরাও যেন এনজয় করতে পারে। এবং টিভি দেখাটাও একটু শেয়ার করে নেওয়া। ভালো নেই এই কথাটা যেন পেরেন্টসরা কখনো ফিল না করে। তাহলে আমি একটা বাচ্চাকে কি করে ভালো রাখবো? তাই তো? ম্যাডাম আমি যদি মনে করি আমি ভালো নেই, আমাকে সবসময় ভাবতে হবে আমি ভালো আছি। ম্যাম আর ২ টো প্রশ্ন আছে। আমি এটা বলে নিয়ে এই পর্যায়ের আলোচনাটা মানে আপনার উত্তর হয়ে গেলে এই পর্যায়ের আলোচনাটা শেষের দিকে যাবে আরকি। প্রশ্নটা হচ্ছে ঠিক আছে। যে ডক্টর সুরপতি প্রামাণিক করেছেন, "What has been the effect of the COVID-19 crisis on parents and children's psychological well-being?" আর উনি বলছেন যে, "How frequently have these families experienced COVID-19 related hardships, including unemployment, income loss, caregiving burden and illness." ঠিক আছে? আরেকবার বলবো? এটা প্রশ্নটা কোথাও একটু গ্যাপ হচ্ছে। আরেকবার শুনি। হ্যাঁ। How frequently have these families experienced COVID-19 related hardships, including unemployment, income loss, caregiving burden and illness? হুম। হ্যাঁ, এটা তো আমি মানে সমর্থন করছি। আনএমপ্লয়মেন্ট ব্যাপারটা, হ্যাঁ, অনেক ফ্যামিলিতে এটা ঘটেছে। অনেক ফ্যামিলিতে। একটা বোধহয় একটা একটা আমরা রিপোর্ট পেয়েছিলাম। গভর্নমেন্ট রিপোর্ট বোধহয় 55 লাখ বোধহয় বলেছিল। যদি আমি ভুল হতে পারি। যে এই যে আনএমপ্লয়মেন্ট, হ্যাঁ? আচ্ছা, আমরা তো আ আনএমপ্লয়মেন্ট এর জন্য আমার পরিবারে যতজন সদস্য আছে, সত্যি কথাই তাদের সকাল থেকে রাত পর্যন্ত খাবার জোগাড় করে কি করে দেব? যে মানে গার্ডিয়ান থাকছেন, পেরেন্টস থাকছেন, তার তো এটা সত্যিই চিন্তার বিষয়। হ্যাঁ, আমি সেখানে আবার বলি, নিউক্লিয়ার সমাজে এটা কিন্তু হলো। আমরা যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম বা আ আমাদের পেরেন্টস এর কাছে যে গল্প শুনেছি যে বাড়ির সকলেও ইনকাম করলে ওখানে একজন প্রধান থাকতেন। উনি সবটা কিন্তু দেখাশোনা করতেন। সেইজন্য কেউ কম ইনকাম করলে বা একজন বেশি ইনকাম করলে কিন্তু কখনো কোনো সময় সমস্যা হতো না। এখন যখন আমরা সেই সোসাইটিতে ফিরতে পারছি না, আচ্ছা, আমি কি আমার আত্মীয়র একটু খবর রাখতে পারি না? আমার আত্মীয়র যদি আমি একটু খবর রাখি যে হ্যাঁ, আমরা ৫ জন আত্মীয় আছি, আমরা সকালবেলায় খেতে পাচ্ছি, এই
কোভিড-19 তো প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনের সাথে আটকে গেছে। হুম? এবং যে যে গ্রেট লসটা যে ফেস করছে সে করছে। যখন আমরা টিভি নিউজ গুলো সবসময় পেয়েছি, সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি এবং যা দেখেছি যে কিভাবে একেকটা ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে। ঠিক আছে? এই যে ব্যাপারটা আমাদের বিগিনিং এ যে ভুলগুলো হয়েছে, সেই ভুলগুলো কিন্তু শোধরানো যায়নি, শোধরানো হয়নি বা সেইভাবে ডিসিশনটা নেওয়া হয়নি, তাহলে হয়তো এতটা লস হতো না। এই লসটা কিন্তু কোনোভাবে পূরণ করা যাবে না। সেই জন্য লসটাকে যদি আমরা এই যে প্রত্যেকদিন যে লস হচ্ছে, আমরা আমাদের মানে আমি জানি না, একটা আমাদের বাজেট থাকে, একটা আমাদের আমি তো বলবো আমিও দুর্গাপুজোয় কলকাতায় যেতে মানে একদম পাটা বাড়িয়ে রেখে দিই। কিন্তু এবছর আর বাড়িয়ে রাখিনি, কারণ ছুটিও নেই। আর জামাকাপড়ও দোকানে যাইনি আমি। হ্যাঁ, আমার কথা বলছি। আমি যাইনি এবং আমার বাড়ি থেকেও সবাই বলেছে এবার আমরা সকলেই বয়কট করলাম। আমরা যাব না। আমাদের যা আছে সেটাই পড়বো। আমাদের মনে ভক্তি থাকলে সবটাই হবে। এই যে ভাবে ভাবছি, আমরা সেইভাবে কি ভাবতে পারি না? সেইভাবে কি করতে পারি না? আমাদের পরিবারে আমার আত্মীয়দের মধ্যেও অনেকের অনেক প্রবলেম হয়েছে এবং আমরা মোটামুটি কয়েকজন মিলে আমরা ডিসিশন নিয়েছি, একটা ফান্ড করেছি এবং যতদিন না একটা সুরাহা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা সেটা মেইনটেইন করছি এবং করব। এবং সেটা করব। এইভাবে যদি আমরা এটা কিছু একটা অ্যাওয়ারনেস, এটা যদি আমরা একটু সকলকে বুঝিয়ে দিই। জানি এরকম যখনই আমাদের কন্ট্রিবিউশন এর কথা আসবে অনেকেই কিন্তু কান বন্ধ করবেন। অনেকেই বলবেন, "না বাবা আমার একটু অসুবিধা আছে।" অনেক কিছু হবে। হ্যাঁ, আমাদেরও তো গ গম সবাই জানে গভর্নমেন্ট সার্ভিস তো অনেক আমরা মানে কি বলবো স্যালারি কাটছাট হচ্ছে, সেটা হচ্ছে। সেগুলো বাদ দেওয়া হয়েছে এবং ওইটাকে মাইনাস করে কিন্তু আমাদের এখন দেখতে হবে আমি যতটা আমি যেখানে কাটেল করতে পারবো আমি যেন একটু ফান্ড তুলে দিতে পারি। এই ব্যাপারটা আমার মনে হয় এই ইকোনমিক প্রবলেমটা কিন্তু এক্ষুনি সলভ হবে না। সেই কারণে যদি এরকম কারোর কোনো আত্মীয় থাকে একটু কন্ট্রিবিউট করা, সামান্য একটু। সবাই মিলে সামান্য, সামান্য করে করলে অন্তত কেউ মানে না খেয়ে মারা যাবেন না। কোভিড-19 তো থাকবে। এ তো 19 এর জায়গায় 20 হয়ে যাবে, 21 ও হয়ে যাবে বোধহয় আমি জানি না। কিন্তু আমাদেরকে মোকাবিলা করতে হবে খুব শক্তভাবে। এবং এন্টারটেইনমেন্ট করতে কে না ভালোবাসে? আমি যদি জন্মদিনের আ উইশটা ঘরে বসেই ফোনে করলাম আর বাড়িতেই কিছু একটা বানিয়ে খেয়ে নিলাম। সেই রেস্তোরাঁর কেক না আনলাম, KFC না আনলাম, না তাও তো হয়। সেটাও তো হয়। হ্যাঁ, কেউ হয়তো বলবে KFC র বিজনেসটা তো মার যাবে। সেটাও আমি মানছি। ঠিক আছে, একটা ইকোনমিক স্ট্যান্ডার্ড লেভেলের উপরের লোকেরা ঠিক আছে তারা মেইনটেইন করুক, তাদের পক্ষে সম্ভব। ঠিক নিজের স্ট্যাটাস বুঝে চললে আমার মনে হয় অনেকটা সামলাতে পারবো। জানি না আমার অনেক এই উত্তরটা এর সাথে মিলবে কিনা বা পছন্দ হবে কিনা। কিন্তু আমার মনে হয় এভাবে কিছুটা ভেবে নিলে যেহেতু অনেক এনজিও আছে, অনেক সংস্থা আছে যারা কাজ করছে এবং চেষ্টা করা হচ্ছে কেউ যাতে না খেয়ে না থাকে। অনেক হুম? অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে। আ হুম। অ এরপর আমরা পরবর্তী বক্তার জন্য থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা ম্যাডাম। আপনি থাকুন আমাদের সাথে। হ্যাঁ, আছি। আমি একটু বলি, ম্যাডামের বক্তব্য আমার খুব ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম। সুন্দরভাবে বলেছেন, খুব মানে আমাদের অনেকটা মাইন্ডটাকে বলছি সেটাকে কিভাবে নিজেদের থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন, ভালো ভালো থাকবেন। আমাদের মধ্যে পরবর্তী আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শুভব্রত ভক্ত। তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে
সাইকিয়াট্রিতে এমডি করেছেন। বর্তমানে তিনি কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। তিনি যুক্ত রয়েছেন উডল্যান্ড হসপিটালস এবং নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালের সাথে। আমরা সবাই জানি যে আমরা একটা ক্রান্তিকাল যাপন করছি, আচমকা একটা অচেনা যাপন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে পড়া, যে যাপন অভিজ্ঞতা আমাদের শরীর মানুষ অবস্থাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। ঠিক এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমাদের মানসিক স্বাস্থ্যকে কিভাবে ভালো রাখতে পারি সে কথাই এখন আমরা শুনবো বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শুভব্রত ভক্তর কাছ থেকে। আমি স্যারকে অনুরোধ করছি তার আলোচনা শুরু করার জন্য। আর স্যারের কাছে একটা অনুরোধ রইল যে 25 থেকে 30 মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করলে ভালো হয়। স্যার। নমস্কার, আমি ডক্টর শুভব্রত ভক্ত। শোনা যাচ্ছে আওয়াজটা ঠিক মতো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আওয়াজটা। ওকে, ঠিক আছে। উপস্থিত যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আর আপনাদের তরফ থেকে দুজন অধ্যাপক, ডক্টর ললিতাবু আর ডক্টর পার্থ দাস, ওনারা ব্যক্তিগতভাবে ওনাদের অমূল্য সময় ব্যয় করে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তার জন্য আমি ওনাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি একদম টু দি পয়েন্ট বলবো এবং বক্তব্য যথাসম্ভব সংক্ষেপে রাখার চেষ্টা করবো, কারণ আমি কোশ্চেন আনসারেই বেশি ইন্টারেস্টেড। ইউনিল্যাটারালি একতরফা আমার মতো করে এক কথা বলে যাবো সেটা এখানে কতখানি প্রাসঙ্গিক হবে বা কতখানি কাজে লাগবে সেটা আমি শিওর নই। ফলে আমি বক্তব্য সংক্ষেপেই বলবো এবং প্রশ্নটাই বেশি ইনভাইট করবো দাদা। অলরেডি আমরা 20 মিনিটস মতো লেটে চলছি। তো যাই হোক, যেটা হেডিং সেটা হচ্ছে COVID-19 and psychological well-being of the youth, ways and means। এখানে 3-4টি কথা খুব প্রাধান্য দেওয়া হয়েছে। প্রথমত COVID-19, দ্বিতীয়ত ইউথ, তৃতীয়ত সাইকোলজিক্যাল ওয়েলবিং। কোভিড সম্পর্কে ছোট্ট করে দুই একটা কথা বলে নেওয়া যাক। COVID-19 এক ধরনের করোনা ভাইরাস। অলরেডি আমরা অনেক রকম করোনা ভাইরাসের সঙ্গে পরিচিত, তার সঙ্গে দস্তাদস্তি করে হোক ঘর করতে মোটামুটি অভ্যস্ত। কিন্তু এই COVID-19 এসে আমাদের সমস্ত কমফোর্ট জোন থেকে আমাদের বের করে দিয়েছে। অত্যন্ত উন্নত আধুনিক চিকিৎসা যারা ব্যয় করতে পারেন, এটা অ্যাক্সেস করতে পারেন, সেরকম লোকও কিন্তু এই কোভিড এর খুব একটা সুবিধা করতে পারছেন না। এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট ওষুধ বেরোয়নি এবং ভ্যাকসিন এখনো ইমিডিয়েটলি ভ্যাকসিন বেরোনোর মতো কোনো সম্ভাবনা নেই। ডিসেম্বর 2019-এ প্রথম চীনে কিছু কেস হঠাৎ দেখা গেল, হঠাৎ করে বেরোচ্ছে একটা অচেনা ভাইরাসের লোক হুটহাট করে মারা যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না। 2020 সালের জানুয়ারি মাসে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রথমে এটাকে একটা সমস্যা বলে স্বীকার করলো এবং অবশেষে 2020 সালের মার্চের 11 তারিখে এটাকে একটা গ্লোবাল প্যান্ডেমিক বলে এটাকে ঘোষণা করা হলো। এবং ভারতবর্ষে 20 মার্চের পর একদিন কি দুদিন আগে ভারতবর্ষে তারপর থেকে লকডাউন চালু করা হয়েছে, তারপর থেকে আজ অব্দি চলছে। এখন এই জন্য ভাইরাসকে ট্যাকেল করার থেকে তুলনামূলকভাবে ইনফ্লুয়েন্সারি রিঅ্যাকশনটাকে অনেক বেশি অ্যাড্রেস করা হচ্ছে, যার জন্য একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা অনেকটা ইমপ্রুভ করেছে। কিন্তু কোভিড ভাইরাসের এগেইনস্টে ডাইরেক্টলি কোনো মেডিকেশন বেরোয়নি এবং ভ্যাকসিন এখন দূরস্থ। এটা গেল কোভিড এর স্ট্যাটাস। নেক্সট হচ্ছে ইউথ। ইউথ বলতে আমি এখানে মোটামুটি যারা হায়ার সেকেন্ডারি লেভেলে এবং গ্র্যাজুয়েশন লেভেলের বয়সী যারা ছাত্রছাত্রী তাদেরকেই ধরেছি। অবশ্যই এটা মনে রাখতে হবে যে এই বয়সের অনেকে কিন্তু পড়াশোনা সেরকমভাবে একদমই করেন না। একটা শ্রেণী আছে যারা এই বয়সে একমাত্র পড়াশোনা করে আর কিছু করে না। একটা শ্রেণী আছে যারা পড়াশোনার সঙ্গে সঙ্গে টিউশনি বা অন্য ছোটখাটো কাজকর্ম করে। একটা শ্রেণী আছে যারা কেবলমাত্র পেশাগত কাজকর্ম করে, পড়াশোনা বিন্দুমাত্র করে না ইউথের মধ্যে। আর কিছু আছে যারা পড়াশোনাও করেন না, কোনো কাজকর্ম করেন না, দিন যাপন করে। যেহেতু এটা এডুকেশন ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম, সেহেতু আমি এখানে ইউথ বলতে কনসিডার করেছি যারা পড়াশোনা করছে মূলত এইচএস লেভেলে এবং অনার্স গ্রাজুয়েশন লেভেলে। এবার তারা সাইডে কোনো কাজকর্ম বা পেশাগত কিছু করতেও পারে। তো তাদের ক্ষেত্রে কি ধরনের মানসিক সমস্যা বা সাইকোলজিক্যাল ওয়েলবিং তারা কিভাবে ভালো থাকবে সেটাই বিচার্য। এখন মানসিক স্বাস্থ্য আর শারীরিক স্বাস্থ্য দুটো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কাজে মানসিক স্বাস্থ্য ভালো থাকতে গেলে সেখানে শারীরিক স্বাস্থ্য ভালো থাকার একটা জায়গা রয়েছে। মানে শারীরিক ভাবে যদি তারা কোভিড আক্রান্ত হন বা অন্য সমস্যা হয় তাহলে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। প্রথমে দেখে নেওয়া যাক কোভিড আসার ফলে এই ইউথের কি সমস্যা হয়েছে। প্রথম হয়েছে একটা কোভিডের আতঙ্ক, যে যদি আমার কোভিড হয়, আমার বাড়ির কারোর কোভিড হয়। এই কোভিড হওয়া বা না হওয়া এই নিয়ে একটা আতঙ্ক। আগে আমরা যেরকম ভাবে স্বচ্ছন্দভাবে ঘোরাঘুরি করতাম, সবার সঙ্গে মেলামেশা করতাম, এখন বাইরে বেরোতে ভয়, লোকের সঙ্গে ভয়। প্রথমে তো
বাড়ি থেকে বেরোলে কারোর সঙ্গে কাউকে দেখলেই একটা ভয় যে ওর থেকে আমার হয়ে যাবে। ফলে এই কোভিড হওয়ার ভয় এইটা একটা বড় সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে ইউথের লাইফের মধ্যে এডুকেশন একটা বড় পার্ট। এটা আমি যেহেতু সেই ইউথদেরই কনসিডার করছি যারা মূলত পড়াশোনার মধ্যে আছে। এদের এডুকেশনের যে নর্মাল রুটিন বা নর্মাল ব্যবস্থা সেটা পুরো একেবারে ডিস্ট্রয়েড হয়ে গেছে। স্কুল কলেজে যেটা হাজির হয়ে গিয়ে যে থিওরি প্র্যাকটিক্যাল ক্লাস সেটা বন্ধ, এখনো পর্যন্ত কোথাও সেরকম খোলেনি সেরকম ভাবে। লাইব্রেরি নিউজ অ্যাক্সেস সেটা বন্ধ। টিউশনি পড়তে গিয়ে বিভিন্ন টিচারদের বাড়িতে বা কোনো কোচিং সেন্টারে গিয়ে যেটা সচনে গিয়ে যেটা পড়া হতো সেটা বন্ধ। এমনকি বইয়ের কেনাকাটা বই পড়াতে গিয়ে সেটাও একেবারে বন্ধ নয় তো নয়, কিন্তু সেটা খুব স্বচ্ছন্দ বিষয় নয়। ফলে তাদের নর্মাল পড়াশোনা করার যে অ্যাবিলিটিস গুলো ছিল সেটা একেবারেই বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে পড়াশোনার বাইরেও স্কুল কলেজে গেলে একটা সোশ্যাল ইন্টারাকশন, খেলাধুলো, খুনসুটি, দুষ্টুমি এটাও বন্ধ হয়ে গেছে। স্কুল কলেজের বাইরেও তাদের 4-5 জন মিলে আউটডোর গেমস খেলা মাঠে, বা একসাথে বাড়িতে জমা হয়ে ইনডোর গেমস খেলা, একসঙ্গে ঘুরতে বেরোনো, গান বাজনা করা, খাওয়া দাওয়া করা, সাঁতার কাটা, ব্যায়াম করা, যা কিছু করা, এই ধরনের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে। কিছু কিছু পরীক্ষা ইদানিংকালে চালু হয়েছে আরো হয়েছে, তবে সেই পরীক্ষাগুলো সেন্টারে যাওয়া, যোগাযোগ ব্যবস্থার নিয়ে অনেক বিভ্রান্তি আছে, কিভাবে পৌঁছাবো সে একটা সমস্যা আছে। এবং সেন্টারে পরীক্ষা দিতে গেলে কোভিড আক্রান্ত হয়ে যাবো কিনা এইটা নিয়ে একটা ভয়ের জায়গা আছে। অনেক ছেলে মেয়ে ইনিশিয়ালি হোস্টেলে আটকে গিয়েছিল, তারা বাড়ি আসতে পারছিল না। আবার অনেকে বাড়ি চলে এসছে, কিন্তু যেহেতু হোস্টেলে কেবল ইনস্টিটিউশনে কেবলমাত্র অনলাইন ক্লাস হচ্ছে, তারা ইনস্টিটিউশনে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ফলে লোকের একটা একটা জায়গায় ভিন্ন রকম করে আটকে গেছে। এর ফলে ছাত্রদের মধ্যে প্রচুর আতঙ্ক তৈরি হয়েছে। যে এই যে পড়াশোনার যে নর্মাল পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে, এর ফলে তাদের যে পাঠ্য প্রস্তুতি, তাদের যে ইনফরমেশন অ্যাকোয়ার নলেজ, এইতে তাদের প্রচুর গ্যাপ থেকে যাচ্ছে বলে অনেকের মধ্যে প্রচন্ড আশঙ্কা দেখা যাচ্ছে। শিক্ষাবর্ষের অনেকটা সময় নষ্ট হয়েছে। অনলাইন ক্লাস যা কিছু হচ্ছে সেটা রাতারাতি হয়নি, প্রথমে একটা ব্ল্যাঙ্ক পিরিয়ড গেছে। আমিও পেশাগত ডাক্তার হিসেবে প্রথম 1.5 মাস করে কাটি, তারপর আবার আস্তে আস্তে অনেকটা অনলাইন কিছুটা চেম্বারে মিলে করছি। ফলে এই যে মাঝে একটা ল্যাকুনা পিরিয়ড গেছে, তাতে অনেকটা সময় নষ্ট হয়েছে। এবং তারপরেও এখন যেভাবে পড়াশোনা হচ্ছে সেই পড়াশোনাতে তারা অভ্যস্ত নয়, ফলে তাদের প্রিপারেশনে কোনো ফাঁক থেকে যাচ্ছে কিনা, যেটা ভবিষ্যতে গিয়ে তাদের এফেক্ট করবে, এই নিয়ে তারা খুব চিন্তা করছে। এবং এই পরিস্থিতিটা তাদের সম্পূর্ণ হাতের আয়ত্তের বাইরে। অর্থাৎ তারা খুব সিনসিয়ার হলে, তারা খুব চেষ্টা করলে যে রাতারাতি স্বাভাবিকভাবে সব পরীক্ষা আবার চালু হয়ে যাবে তা না। এটা কোভিড এর উপর নির্ভর করছে, ইউনিভার্সিটির সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ছাত্রদের হাতে কিছুটাই নেই, ফলে তাদের সেন্স অফ ইনসিকিউরিটি অত্যন্ত বেশি। এর ফলে ছাত্রছাত্রীরা স্ট্রেসের শিকার হচ্ছে, কারো কারো ঘুম হচ্ছে না, অনিদ্রা রোগ হচ্ছে, টেনশন হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি হচ্ছে। এমনিতেই এই বয়সের ছেলে মেয়েদের একটা ড্রাগের আসক্তির প্রবণতা থাকে। এখন যেহেতু এদের একটা নর্মাল রুটিনটা ডিস্টার্বেড হয়ে গেছে, কিছু করার নেই, কি করবে, একটা ড্রিফটিং এর টেন্ডেন্সি দেখা যাচ্ছে, যে গাছের একটা শুকনো ঝরা পাতা জলে পড়ে গেলে যেরকম নিজের আয়ত্তে কিছুই থাকে না, স্রোতের অধীনে সে এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে, এই যুব সমাজের মধ্যে এই প্রবণতা একটা আছে। ফলে সিগারেট, মদ, গাঁজা, অ্যালকোহল যাবতীয় নেশা প্রচুর আসক্তি একটা বাড়ছে। আমরা রেগুলার ফোন কলস পাচ্ছি, অনেকের মধ্যে আত্মহত্যা প্রবণতার জন্য মাঝরাত্রে ছাত্র বা অভিভাবক আমাদের ফোন করছে, অনেকের প্যানিক অ্যাটাক হচ্ছে তার জন্য ফোন করছে। ফলে এই একটা আতঙ্কের তৈরি হচ্ছে। কোভিড নিয়ে নানা রকম নিউজ সারাক্ষণ এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে, সেইগুলো শুনে একটা আতঙ্ক হচ্ছে, আমার হবে না তো, আমার পরিবারের হবে না তো। ফলে একটা খুব সাংঘাতিক অবস্থা হচ্ছে। এইবারে দেখতে হবে যে এর বিষয়ে কি করা যায়। এই যে পরিস্থিতি অনেকটাই আমাদের হাতের বাইরে। কোভিড এর কবে ভ্যাকসিন বেরোবে, কবে চিকিৎসা বেরোবে, এইগুলো আমাদের হাতের বাইরে। ছাত্রদের যেটা হাতের বাইরে, পরীক্ষা কবে ডেট অ্যানাউন্স হবে, কি হবে না হবে, এটাও ছাত্রদের হাতের বাইরে। তাহলে ছাত্ররা কিভাবে কিছু বেসিক স্টেপস নিয়ে এই পরিস্থিতির মধ্যেও তাদেরকে ফোকাসটা ঠিক রাখবে এবং এই পরিস্থিতিতে তাদের নিজেদের ভালোর জন্য কি কি করা যায় করবে, সেটাই আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে মাইন্ডফুলনেস বলে একটা টার্ম এখন কয়েনেজ করা হয়েছে। মাইন্ডফুলনেস কি? মাইন্ডফুলনেস হচ্ছে একটা মনের বিশেষ মানসিক অবস্থান, যখন আমরা আশেপাশে যা যা ঘটছে সেটা আমরা জানছি, শুনছি, অ্যাওয়ার হচ্ছি, কিন্তু তাতে গ্রস্ত হয়ে যাচ্ছি না, বা তাতে ওভারলি সাংঘাতিক রিয়াক্ট করছি না, তাতে জাজমেন্টাল হচ্ছি না, তাতে আমরা একেবারে সাংঘাতিকভাবে ভেঙে পড়ছি না বা এগোচ্ছি না।
এই যে আমাদের চারপাশে নানান রকম এটা বন্ধ ওটা বন্ধ, এখানে অমুক লোক অসুস্থ, এখানে মৃত্যু হচ্ছে, এখানে এই অসুবিধা, এই যে ইনফরমেশন গুলো শুনছি, এই ইনফরমেশন গুলো আমাদের মাইন্ডফুলনেস দিয়ে শোনার চেষ্টা করতে হবে, ছাত্রদের বিশেষ করে। এটা তারা শুনবে জানবে, কিন্তু এতে তারা অত্যন্ত এত বেশি ইনভলভ হয়ে পড়বে না বা এমন বেশি রিয়াক্ট করবে না যে তাদের একটা সাংঘাতিক মেন্টাল ব্রেকডাউন হবে বা খুব চাপ পড়বে। তো এর থেকে তারা সাংঘাতিক কিছু ধারণা করে নেবে। আশেপাশে হচ্ছে ঠিক আছে আমি জানছি কি হচ্ছে, এটা সম্পর্কে খুব ঠান্ডা মাথায় কুল থাকতে হবে, এটা হচ্ছে মাইন্ডফুলনেস। এবং বিশেষ করে এখন বিভিন্ন মেসেজ স্প্রেড করাটা খুব ইজি, একটা বাটন ক্লিক করলেই হাজারটা মেসেজ ক্লিক করবে ফরওয়ার্ড করে দেওয়া যায়। এই মেসেজ রিসিভ করা এবং ফরওয়ার্ড করা এইটা সম্পর্কে একটু আত্মনিয়ন্ত্রণ এবং কিছু রেশনাল চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে। এইটার বিষয়ে মাইন্ডফুলনেস নিয়ে থিঙ্ক করতে হবে। এই থিঙ্ক শব্দটি খুব ইম্পর্টেন্ট। আমাদের দেখতে হবে কোনো মেসেজ আমরা পেলে সেই মেসেজটা ট্রু কিনা, এই ট্রুটা হচ্ছে থিঙ্কের টি, মেসেজটা ঠিক কিনা, সত্যি কিনা। এই মেসেজ যেখান থেকে উৎপন্ন হচ্ছে কিছু কিছু জায়গা দেখলে বোঝা যায় যে এগুলো খুব রিলায়েবল এবং সেটা নানাভাবে ভেরিফাই করা যায়। আর কিছু কিছু বোঝা যায় যে মেসেজের সোর্সটা খুব হুইমসিক্যাল, সেটা কোনো মাথা মুন্ডু নেই, যে কোনো একদম তার কিছু মনে হয়েছে বলে দিয়েছে। কাজে কোনো মেসেজ এলে সেটা কতখানি ট্রুথফুল সেটা আগে একটা ভাবার দরকার আছে, তবেই সেটা মন দেওয়া বা সেটা ফরওয়ার্ড করার কথা। নেক্সট হচ্ছে এই মেসেজটা ফরওয়ার্ড করলে এটা হেল্পফুল হবে কিনা। আমি একটা ইনফরমেশন শুনলাম, ভালো কথা, আমি 10 জনকে ছড়িয়ে দিলাম, এতে আমার বা তাদের বা অ্যাজ এ হোল সমাজে কি কোনো হেল্প হচ্ছে? যদি হেল্প না হয় আদৌ আমার বিবেচনায়, তাহলে সেই মেসেজটা অযথা ছড়িয়ে দিয়ে একটা বিভ্রান্তি, বা বিভ্রান্তি যদি না হয় হেল্প, তাহলে সেটা ছড়িয়ে কোনো লাভ নেই। নেক্সট হচ্ছে গিয়ে মেসেজটা ইন্সপায়ারিং কিনা, THI, টি ফর ট্রুথফুল, ট্রুথ কিনা, এইচ হচ্ছে হেল্পফুল কিনা, আই হচ্ছে ইন্সপায়ারিং কিনা। এই মেসেজটা যদি কাউকে ইন্সপায়ার করে, কোনো একটা পজিটিভ কিছু হয়, তাকে একটা উৎসাহ দেয়, তাহলে সেই মেসেজটা অবশ্যই স্প্রেড করা যেতে পারে। কিন্তু যদি ইন্সপায়ারিং না হয়, তাহলে সেই মেসেজটা স্প্রেড করার মানে ফরওয়ার্ড করার কোনো দরকার নেই। নেক্সট হচ্ছে মেসেজটা নেসেসারি কিনা, মেসেজটা কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। যদি এটা কোনো কাজেই না লাগে, কোনো দরকার বা জরুরত না থাকে, তাহলে এটাকে স্প্রেড করা উচিত বা ফরওয়ার্ড করা উচিত কিনা ভাবতে হবে। লাস্ট হচ্ছে মেসেজটা কাইন্ড কিনা, একটা জিনিস হচ্ছে বা জিনিসটা সত্যি ভালো কথা, কিন্তু এটা যদি অত্যন্ত নির্দয় মেসেজ হয়, তাহলে দুমদাম করে যেখানে সেখানে স্প্রেড করাটা বুদ্ধিমানেরও কাজ না, মানবিকতার কাজ তো একেবারেই না। আজকে দেখতে হবে এই 5টা পয়েন্টকে খেয়াল করতে হবে, এটা ট্রুথফুল কিনা, এটা হেল্পফুল কিনা, এটা ইন্সপায়ারিং কিনা, এটা নেসেসারি কিনা, এবং এটা কাইন্ড কিনা সমাজের প্রতি বা ব্যক্তির প্রতি। এইগুলো যদি স্যাটিসফাই করে, তবে ইউথ হোক কি যেই হোক সেই মেসেজগুলোকে সে ছড়িয়ে দিতে পারে বা কাউকে বলতে পারে। এইটা সম্পর্কে ইউথেরও সচেতন থাকার দরকার রয়েছে, কারণ তারা সারাদিন স্মার্টফোন নিয়ে ল্যাপটপ নিয়ে বসে আছে, হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখানে যা পাচ্ছে সব স্প্রেড করছে। নেক্সট হচ্ছে গিয়ে আগেই বলেছি, কোভিড এর জন্য ছাত্রদের রুটিনটা একেবারেই নষ্ট হয়ে গেছে। এখন রুটিন নষ্ট হয়েছে, আগের মতো রুটিন সেট করা সম্ভব নয়। তখন আগের রুটিনটা বেশ করেছিল যে তাদের ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স ক্লাসে ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স টিউটোরিয়াল হবে, তার ভিত্তিতে রুটিনটা ছিল। এখন সেইটা সম্ভব নয়, কিন্তু এখনকার পরিস্থিতি অনুযায়ী একটা টেম্পোরারি একটা অল্টারনেটিভ কোনো রুটিন সেট করতে হবে। সেই রুটিনটা একেবারে পারফেক্ট না হতে পারে, কিন্তু নো রুটিনের থেকে একটা ইমপারফেক্ট রুটিনও অনেক বেটার। এখন নানাভাবে অনলাইনে পড়াশোনা হচ্ছে, কলেজ স্কুলে ক্লাস অ্যারেঞ্জ করা হচ্ছে, অনেকে ব্যক্তিগতভাবে অনলাইনে পড়াশোনা করাচ্ছে, এছাড়াও ছাত্রছাত্রীরা নেটে অনেক স্টাডি ম্যাটেরিয়াল পাচ্ছে। তাই এই যে অনলাইন যা যা পড়াশোনা হচ্ছে সেটার একটা সময় ধার্য করে একটা রুটিন। কিছু অফলাইন পড়াশোনা করা যেতে পারে, প্রত্যেক ছাত্রের কাছে বই আছে, স্টাডি ম্যাটেরিয়াল আছে, নোট আছে, এগুলো শেয়ার করে করে নানাভাবে সেটা অফলাইনে একটা পড়াশোনার সময় বার করা যেতে পারে। অর্থাৎ পড়াশোনার একটা অফলাইন অনলাইন পড়াশোনার একটা রুটিন থাকবে। এরপরে কোভিড সংক্রান্ত যেগুলো নেসেসারি নিউজ, যেগুলো স্বাস্থ্যবিধির নিউজ, যেগুলো তাদের জানা দরকার, যে কি পালন করতে হবে, কি করবো না, এই নেসেসারি নিউজ গুলো তাদেরকে অ্যাকোয়ার করতে হবে। এটা অ্যাকোয়ার করার জন্য একটা সময়, কিন্তু এই নেসেসারি নিউজ অ্যাকোয়ার করার সঙ্গে সঙ্গে যেগুলো কি বলবো তথ্য শুধু যে অমুক জায়গায় অমুক হয়তো মারা গেছে, অমুক আক্রান্ত হয়েছে, এই নিউজ গুলো বেশি শোনার দরকার নেই। এই জন্য কি শুনবো না শুনবো, কতখানি শুনবো, তারও একটা টাইম ধরে একটা রুটিন। নেক্সট হচ্ছে গিয়ে ছাত্রদের একটা স্বাস্থ্যবিধি পালন করতে হবে, তাদের নিজেদের জীবন চর্চায় জীবনে এই সেফ ডিস্টেন্স মেনটেন করা, হাত ধোয়া, বিশেষ পরিস্থিতিতে হাত ধোয়ার বিধিগুলো মানতে হবে।
সারাক্ষণ একটা মাস্ক পরে থাকতে পারলে ভালো, বিশেষ করে বাইরে গেলে তো অবশ্যই। বাইরে গেলে যদি বিশেষ জনসমাগমের জায়গায় হসপিটালে যেতে হয় বা বাজারে পাবলিক প্লেসে যেতে হয়, সেখানে একটা জায়গায় 2 মাস পরলেও ভালো, পেশেন্ট করলেও ভালো। কোভিড থেকে সতর্ক থাকার জন্য যা যা স্বাস্থ্যবিধি পালন করার দরকার সেইগুলো ছাত্রদের বিশেষ করে এবং সবাইকে পালন করতে হবে। তাহলে তাদের মধ্যে একটা নিয়মানুবর্তিতা চর্চা হবে, তাহলে নিজেরা সুরক্ষিত থাকবে এবং কনফিডেন্ট ফিল করবে। নেক্সট হচ্ছে কাজকর্মের সঙ্গে সঙ্গে কিন্তু বিশ্রামেরও দরকার। বিশ্রাম বলতে অ্যাডিকুয়েট স্লিপ দরকার। সারা রাত ধরে ল্যাপটপ, নেট এইসব না করে তার নির্দিষ্ট সময় সেট করে রাত্রিবেলা একটা ঘুমেরও দরকার। আবার এখন যেহেতু ফিজিক্যাল মুভমেন্ট অনেকটা কম হয়ে গেছে, লোকেরা বাইরে যাতায়াত এগুলো কম করছে, সেটাকে বাড়িতে বসে নানা রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক্সারসাইজ যেটা দিয়ে রিপ্লেস করতে হবে। ফলে বাড়িতে নানা রকম ফিজিক্যাল এক্সারসাইজ, স্কিপিং, সাইক্লিং, জগিং, বাড়ির মধ্যে সাঁতার কাটার সুযোগ থাকলে সেইগুলো নানাভাবে ফিজিক্যাল এক্সারসাইজ করা যেতে পারে। গল্পের বই পড়া, সাহিত্য চর্চা করা, কেউ চিঠি লিখতে পারে, সেভাবে সময় কাটাতে পারে, ফুল গাছ, ফল গাছ লাগানো, পশু পাখি, জীবজন্তুর সঙ্গে সময় কাটানো, এটার একটা লেজারের জন্য, নিজের মনকে ভালো রাখার জন্য, নিজের শরীরকে ভালো রাখার জন্য এই লাইফস্টাইল জীবনশৈলী চর্চার একটা রুটিন এবং সময় ধার্য করে করতে হবে। নেশা থেকে সাবধান থাকতে হবে। সিগারেট, মদ, গাঁজা এগুলো একদম বন্ধ। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এগুলো আমাদের শরীর এবং মনকে মজবুত করে এবং এই ডিপ্রেশন, অ্যাংজাইটি, একাকিত্ব এগুলো কাটানোর পক্ষে নেশার জিনিসটা একটা দারুণ উপায়, সাংঘাতিক উপায়। এই ভুল ধারণার ফাঁদে পড়লে চলবে না। নেশা আমাদের কোনো কাজে লাগে না, আমাদের পয়সা খরচা হয়, আমাদের শরীরের উপর খারাপ প্রভাব পড়ে, আমাদের মনের উপর খারাপ প্রভাব পড়ে, আমাদের সম্মান নষ্ট হয়। ফলে নেশার কোনো কিছুই খারাপ হয় না, এই ভালো হয় না। ফলে নেশার কবলে যারা বিশেষ করে করোনার আবহে এই সোশ্যাল আইসোলেশন আবহে তারা নেশার মধ্যে না ফাঁদে পড়ে যায়, সে বিষয়ে তাদেরকে চিন্তা করতে হবে। এবং তারা যেখানে থাকবে সেখানে নিজেদের চারপাশে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। আমার আগের বক্তা যেরকম বললেন যে সোশ্যাল ডিস্টেন্সিং মানে একটা ফিজিক্যাল ডিস্টেন্সিং, দ্যাট ইজ নট ইমোশনাল ডিস্টেন্সিং। আমার আশেপাশে যারা আছে তাদের সঙ্গে ফোন ব্যবহার করে, ল্যাপটপ ব্যবহার করে নানাভাবে যোগাযোগ করতে পারা যেতে পারে। এমনকি আমার পাশের ব্যালকনিতে যিনি আছেন তার সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে মাস্ক পরে সরাসরি কথা বলাও যেতে পারে। প্রত্যেকের সুখ দুঃখ, সুবিধা অসুবিধা খোঁজ খবর নেওয়া যেতে পারে। এর ফলে নিজের মনটাও ভালো হবে, অন্যের মনটাও ভালো হবে। আমি একজনের খোঁজ খবর নিলে তিনিও আমার খোঁজ খবর নেবেন, একটা সোশ্যাল রেসিপ্রোকেশন হবে। এরপরে একে অপরের বিপদে সাহায্য করতে পারবে, মনটাও ভালো হবে, কাজেও লাগবে। এর ফলে ছাত্ররা একটা বিশাল শক্তি, যুব শক্তি একটা বিশাল শক্তি, তারা এইটা করতে পারে। এছাড়া সরকারি বেসরকারি নানা রকম তরফে নানা রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। ছাত্ররা সেখানে নানান ভাবে সামিল হতে পারে, সশরীরে সামিল হতে পারে, একটা মরাল সাপোর্ট দিতে পারে, তারা কিছু ভলান্টারি ওয়ার্ক করতে পারে, তারা কিছু টাকা পয়সা তাদের মতো করে দিতে পারে। এর ফলে তারা নিজেরা ইনভলভ হয়েছে বলে মনে করবে, তাদের জীবনে একটা পারপাস খুঁজে পাবে, মানে খুঁজে পাবে, তাদের একটা মনের দৃঢ়তা পাবে, জোর পাবে, নিজের প্রতি একটা ভালোবাসা জন্মাবে, সমাজের প্রতি ভালোবাসা জন্মাবে। এইগুলো করা যেতে পারে। এবং বিশেষ করে খেয়াল রাখতে হবে যে এই টেকনোলজির মাধ্যমে এই যে পড়াশোনা এখন একটা চালু হয়েছে, প্রত্যন্ত এলাকায় এবং বিশেষ করে একটু গরিব, অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এইটা অ্যাক্সেস করার কিছু কিছু অসুবিধা কিন্তু রয়েছে। কোনো ছাত্র খুব দুর্বল হলে তার কাছে নাও থাকতে পারে, প্রপার স্মার্টফোন বা ল্যাপটপ নাও থাকতে পারে। আবার কোনো ছাত্র যদি অবস্থার সঙ্গতি থাকে কিন্তু সে এমন লোকেশনে থাকে সেখানে নেটওয়ার্ক ভালো নেই, ফলে সেখানে সেই অনলাইন পড়াশোনা এবং অন্যান্য ইনফরমেশন সে অ্যাক্সেস করতে পারছে না। ইনফরমেশন অ্যাক্সেস করা প্রচন্ড দরকার, কারণ ইউনিভার্সিটি থেকে কি ঘোষণা হচ্ছে, কবে কোন পরীক্ষার ঘোষণা হচ্ছে এটাও জানা দরকার। যদি ছাত্রদের পড়াশোনা ছাড়াও এই পরীক্ষার ডেট পত্র, পরীক্ষার সিলেবাস কি হবে না হবে, কোথায় সেন্টার পড়েছে, কিভাবে অ্যাডমিট কার্ড আসবে, এই তথ্যগুলোও জানা দরকার। তার জন্য ছাত্রদের নিজেদের সঙ্গে, ইউনিভার্সিটির সঙ্গে, অধ্যাপকদের সঙ্গে কানেক্টেড থাকা দরকার, পড়াশোনার জন্য যেরকম ইনফরমেশনের জন্য। কিন্তু প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের বা অনেক অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের এই অ্যাক্সেসটা নাও থাকতে পারে বা খুব দুর্বল থাকতে পারে। যদি কোনো উদ্যোগ নেওয়া যায় যে কোনো কমিউনিটি সেন্টার স্থাপন করা, যেখানে এইসব ছাত্ররা গিয়ে সেখানে উপযুক্ত গ্যাজেটটা ইউজ করতে পারবে, সেখানে একটা প্রপার নেটওয়ার্ক সিস্টেম থাকবে, সেখানে অ্যাক্সেস করে তারা অনলাইন ক্লাস করতে পারবে, স্টাডি মেটেরিয়াল পাবে, ইনফরমেশন গুলো পাবে, বন্ধুদের, টিচারদের, এদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এইরকম কোনো কমিউনিটি সেন্টার নির্দিষ্ট জায়গায় প্রত্যন্ত এলাকায় কিছু কিছু স্থাপন করা যায় কিনা সেগুলো দেখার চেষ্টা করা যেতে পারে। এইভাবে সামগ্রিকভাবে ইউথ কন্ট্রিবিউট করতে পারে, তারা নিজেদের প্রতি, সমাজের প্রতি, এডুকেশনের প্রতি দাবি করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার যদি কারো কিছু প্রশ্ন থাকে তিনি ওয়েলকাম।
হ্যাঁ স্যার, বেশ কয়েকটা প্রশ্ন এসেছে। বলুন। প্রথম প্রশ্ন, how yogasana, pranayam and meditation are useful for us to prevent COVID-19 for asymptomatic and post-COVID-19 patient. একই সাথে উনি বলছেন, speak about guidelines and recovery methods using yoga and natural healing and NLP. যোগা প্রিভেন্ট করবে কিনা সেটা খুব বড় প্রশ্ন। প্রিভেনশনের জন্য কিছু স্বাস্থ্যবিধি পালন করতে হবে, সেটা হচ্ছে সোশ্যাল, মানে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করা, মাস্ক পরা, হাত ধোয়া, এইগুলো। যে যোগা অ্যাজ সাচ প্রিভেন্ট করবে কিনা সেটা খুব বলা মুশকিল। কারণ যোগার মাধ্যমে এটা কোভিডকে আটকাবে এরকম কোনো সায়েন্টিফিক কিছু এভিডেন্স আছে কিনা আমি অন্তত জানি না, কাজে সে বিষয়ে বলছি না। তবে যোগার মাধ্যমে মন একটু রিল্যাক্স থাকতে পারে, ফলে কোভিড এর পরিস্থিতির সঙ্গে কোপ আপ করতে সাহায্য করবে। এটা আমার কোভিড না হয়ে থাকলে আশেপাশে যদি কারো হয়ে থাকে বা আমার হতে পারে, মানে আতঙ্কের সঙ্গে কোপ আপ করতে সাহায্য করবে। এটা কারো যদি কোভিড হয়ে থাকে পরবর্তীকালে তিনি যাতে সেই স্মৃতিগুলো তার পক্ষে আতঙ্কের না হয়, বা কোভিড এর আবহে একজনের একটা আতঙ্কের গ্রস্ত না হয়, সেই আতঙ্কের সঙ্গে কোপ করতে সাহায্য করবে। তবে ফিজিক্যালি কোভিড ডিজিজ থেকে প্রিভেন্ট করার জন্য স্বাস্থ্যবিধি ছাড়া আর কিছু এখনো বেরোয়নি। Okay, sir. Second question, however, COVID-19 related hardship related to parents and children's psychological well-being, both individually and cumulatively. প্রশ্নটা একটু মানে খোলামেলা ভাবে বলুন, আমি ঠিক বুঝতে পারলাম না কি জানতে চাইছেন। However, COVID-19 related hardship related to parents and children's psychological well-being, both individually and cumulatively. এটা কোন এজ গ্রুপ তার উপর নির্ভর করবে। যত ছোট বয়স তার ক্ষেত্রে একটা একরকম বিষয় হবে, আর যত বড় ছাত্র যদি অ্যাডাল্ট হয় তখন ক্ষেত্রে পেরেন্ট আর স্টুডেন্ট অলমোস্ট একই হয়ে গেল। একজন প্রাপ্তবয়স্ক ছাত্র পোস্ট 18 যদি কারোর এজ হয় তখন পেরেন্টস এর আর আলাদা করে দায়িত্ব কম, তখন ছাত্র নিজেই অ্যাডাল্ট এবং নিজেই একজন স্বাবলম্বী পারসন। যত বয়স ছোট হবে তত পেরেন্টকে তার সন্তান সম্পর্কে বেশি সেন্সিটিভ থাকতে হবে, পেরেন্ট কিভাবে তাকে হ্যান্ডেল করছে সেই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। অ্যাডাল্ট এদের ক্ষেত্রে কি হবে সেটা আমি অলরেডি বলেছি। বাচ্চাদের ক্ষেত্রে বাবা মাকে অনেক বেশি সেন্সিটিভ থাকতে হবে, বাচ্চাদের জন্য একটা রুটিন সেট করে দিতে হবে। বাচ্চা নিজে নিজে তার রুটিন সেট করতে পারবে না। বাচ্চাদের ক্ষেত্রে বাবা মাকে বাচ্চার সুরক্ষাটা মেনটেন করতে হবে। বাচ্চারা মাস্ক পরতে চায় না, হাত ধুতে চায় না, সেগুলো খেয়াল রাখতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে সারাক্ষণ বাড়িতে টিভিতে কোভিড এর নেগেটিভ নিউজ চালিয়ে রাখা চলবে না। বাবা মারা নিজেরাও কে কোথায় মারা গেছেন, কত মৃত্যু, কত আক্রান্ত, এইসব আলোচনা বাচ্চার সামনে করা যাবে না। এবং আজকালকার বাচ্চারা যথেষ্ট ওয়াকিবহাল, তারা কিন্তু বুঝতেই পারছে যে একটা সাংঘাতিক কিছু হচ্ছে। তাদের আশ্বস্ত করতে হবে যে না ঠিক আছে, এটা সেরে যাবে, এত চিন্তার কিছু নেই, আমি তোমার পাশে আছি। এই বাচ্চাদের যে একটা ফিলিং অফ ইনসিকিউরিটি হচ্ছে, এইটাকে অ্যাড্রেস করতে হবে। এবং বাচ্চারা যাতে স্বাস্থ্যবিধি মেনটেন করছে এবং এটা উল্লঙ্ঘন না করে বিপদে পড়ে যায়, সেটা বাবা মাকে দেখতে হবে। আর অ্যাডাল্ট ছাত্রদের ক্ষেত্রে অ্যাডাল্ট ছাত্ররা নিজেরাই এটা সাফিসিয়েন্ট, বাবা মা অ্যাডাল্টের মধ্যে পড়ে পার্থক্য। এই স্যার একটা কোয়েশ্চেন আছে স্যার, how will we know when we need to take clinical help in maintaining a balanced state of mind? মানে আমি প্রশ্নটা বুঝতে পারলাম না। How will we know when আমরা we কিভাবে need বুঝবো? to take, নেক্সট পার্টটা when we need to seek clinical help? when Yes sir, when we need to seek clinical help in maintaining a balanced state of mind. মানে আমি কি কোশ্চেনটা একবার আমি নিজে বলবো? আচরণ হাবভাবে যদি একটা মাত্রা ছাড়া কোনো সমস্যার লক্ষণ প্রকাশ পায়, তখনই আমরা বুঝবো তার ব্যালেন্সটা নষ্ট হয়েছে। অল্প স্বল্প অ্যাংজাইটি, ডিপ্রেশন, ঘুম না হওয়া, মন খারাপ, টেনশন করা কোভিড এর আগেও সবসময় সকলেরই টুকটাক হয়। এইবার সেইটা যদি মাত্রা ছাড়ি, আমাদের প্রত্যেকেরই একটা মাত্রা সম্পর্কে একটা ধারণা আছে, যে রাগের একটা মোটামুটি মাত্রা সম্পর্কে ধারণা আছে, ভয়ের একটা মাত্রা সম্পর্কে ধারণা আছে, অ্যাংজাইটির মাত্রা সম্পর্কে ধারণা আছে। যখনই আমরা দেখবো আমাদের নিজেদের পাশাপাশি কারোর আচরণে ভয় হোক, রাগ হোক, দুঃখ হোক, অবসাদ হোক, সেটাই মাত্রার বাইরে চলে যাচ্ছে এবং তাতে করে তার এবং তার আশেপাশের জীবন এফেক্টেড হচ্ছে, তখনই আমরা বুঝবো যে এখানে একটা ইন্টারভেনশনের দরকার রয়েছে। কাজে মাত্রাটা খুব ইম্পর্টেন্ট।
এই মাত্রাটা ছাড়াচ্ছে কিনা, আমাদের কমন সেন্স বা কমন পারসেপশনের মাত্রাটা ছাড়াচ্ছে কিনা, এবং এর ফলে তার জীবনে বা তার আশেপাশের লোকের জীবনে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই দুটো পয়েন্টের উপরই বেস করে আমরা অ্যাসেস করবো। তারপর আমাদের সন্দেহ হলে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবো, তিনি অ্যাসেস করে বলবেন যে সত্যি তার ট্রিটমেন্ট বা হেল্পের দরকার আছে কিনা। ধন্যবাদ ডক্টর শুভব্রত ভক্তকে। আমরা তার কাছ থেকে আলোচনা শুনলাম এবং আমাদের কাছে আসা 3টে কোয়েশ্চেনের উত্তরও শুনলাম। আবারও ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শুভব্রত ভক্তকে। এবার আমরা পরবর্তী কার্যক্রমে চলে যাব। পরবর্তী কার্যক্রম পরিচালনা করার জন্য আমি অধ্যাপক অর্ঘ্য বসুকে অনুরোধ করছি। নমস্কার, আমি ডক্টর অর্ঘ্য বসু, পাঁচলা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আজকের ওয়েবিনারের তৃতীয় বক্তা ডক্টর ললিতাভ মহাকুত মহাশয়কে স্বাগত জানাচ্ছি। ডক্টর ললিতাভ মহাকুত মহাশয় বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ এডুকেশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে অধ্যাপনা করছেন। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয় যোগদান করবার আগে তিনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন। বহুদিন ধরে বহু রকম কার্যকলাপের সঙ্গে উনি যুক্ত রয়েছেন, যার মধ্যে গবেষণা সংক্রান্ত বিভিন্ন রকম দেশীয় এবং আন্তর্জাতিক স্তরের পত্রপত্রিকায় তার বিভিন্ন রকম গবেষণা প্রবন্ধ প্রকাশিত রয়েছে। একই সঙ্গে স্বতন্ত্রভাবে তিনি বেশ কয়েকটি বইও রচনা করেছেন। তার তত্ত্বাবধানে বহুদিন ধরে MA, MPhil এবং PhDর স্টুডেন্ট এবং গবেষকেরা তারা তাদের ডিসার্টেশন সম্পন্ন করেছেন এবং এখনো তাদের গবেষণা কার্য সম্পাদিত হচ্ছে তার তত্ত্বাবধানে। এবং একই সঙ্গে অধ্যাপনার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে যাদবপুর ইউনিভার্সিটির NSS প্রোগ্রাম ইউনিটের প্রোগ্রাম অফিসার রূপে তার গুরু দায়িত্ব পালন করে আসছেন। তার ফিল্ড অফ স্পেশালাইজেশন আমি একটু উল্লেখ করছি: ডেভেলপমেন্টাল অ্যান্ড কগনিটিভ সাইকোলজি, এডুকেশনাল মেজারমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট, ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন, এডুকেশনাল টেকনোলজি। তার রিসার্চ এরিয়া ডেভেলপমেন্টাল অ্যান্ড কগনিটিভ সাইকোলজি, এলিমেন্টারি এডুকেশন, ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন এবং এডুকেশনাল ইভ্যালুয়েশন। স্যারকে আবারও আজকে ওয়েবিনারে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি নিজেও বহু সেমিনার, ওয়ার্কশপ এবং কনফারেন্সের আয়োজক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি স্যারকে বলার আগে, স্যারের মূল্যবান বক্তব্য উপস্থাপিত করবার আগে একটু বিনীতভাবে একটি অনুরোধ জানাচ্ছি যেন তার আলোচনা 30 মিনিট সময়ের মধ্যে তিনি সম্পূর্ণ করেন। আজকের যেহেতু ওয়েবিনারের মধ্যে একটি সময়সীমা আমাদের অনুসরণ করতে হয়, তো আমি স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে তার মূল্যবান বক্তব্য উপস্থাপিত করবার জন্য অনুরোধ করছি। স্যার। ধন্যবাদ সঞ্জয় বাবু, ধন্যবাদ সঞ্জয় বাবু। খুব গুরুত্বপূর্ণ কথা আপনি আগে থেকে আমাকে বলে রাখলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে, সেটা একটু আমার অসুবিধা হয়, তাতে থ্যাংক ইউ ভেরি মাচ। So first of all, I would like to convey my heartfelt thanks to Dr. Arpita Mandal Nandi, Principal and Patron of this, Principal Panchla Mahavidyalaya and Patron of this webinar. I would also like to convey my heartfelt thanks to Dr. Sanjay Dhali, Assistant Professor, Department of History and Program Officer, NSS, and convener of this webinar, and Mr. Partha Das, SACT, Department of Education, joint convener of this webinar. And I also convey my heartfelt thanks to all my previous speakers. Dr. Sima Pal, she is my teacher also, Simadi. Thank you very much for coming here and presenting your lecture, madam. And I also convey my heartfelt thanks to Dr. Subhabrata Bhakta, MBBS and MD Psychiatry. Thank you very much. I hope they have already enlightened all of you. So before presenting my topic, I would like to say that I will present my topic bilingual, both Bengali and English, because as Partha told me that our target audience are basically our students. So for them, I would like to speak in Bengali. So by bilingual, I will continue my lecture. So without wasting much more time, I want to present my slide. Just a minute.
Is it visible? Yes, sir, visible. Okay. My slide is presenting, no? Okay. না আমার স্লাইডটা দেখা হচ্ছে তো প্রেজেন্টেশনটা? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমি আরো বেশি আলোচনা করব না যে কোভিড-19 কি, আর সেই নিয়ে বেশি আলোচনা করব না। আমার বিশ্বাস আপনারা সবাই এইটার সম্পর্কে সম্পূর্ণ অবগত। যেটা আমি এবং আমার পূর্ববর্তী বক্তা পাপা, দ্যাট ইজ ডক্টর শুভব্রত ভক্ত, উনি নিশ্চয় হি হ্যাজ অলরেডি মানে enlightened you regarding different disorders. So just I want to analyze these things in different angle. One of the another major therapy, that is therapeutic measures, that is the cognitive behavioral therapy. So I want to highlight some of the strategies and some of the problems and some of the strategies of this cognitive behavioral therapy. So let's start with my first one. স্যার কাইন্ডলি ফুল স্ক্রিন করে নিলে ভালো হবে। দেখা যাচ্ছে? ওকে, ওকে, দেখা যাচ্ছে। ওকে। আমি ইন্টারঅ্যাক্টিভ করতে চাইছি, যাই হোক কেউ দেখে সবাই নিশ্চয়ই। ইজ ইট ভিজিবল? ফার্স্ট, ইজ ইট ভিজিবল? Yes, sir, visible. Okay, anyone can say what are you seeing from this? A butterfly. Yes, butterfly. প্রায় আমরা সবাই জানি, আমরা ম্যাচিওর, সম্ভবত এখান থেকে কেউ বাটারফ্লাই বলবেন, কেউ বলবেন দুটো মানুষের মুখ। তাহলে একই জিনিস, যাই হোক, হোয়াট এভার মে বি ইট ইজ, বাট উই আর মানে আওয়ার থট প্রসেস অ্যান্ড we are looking it in different angles, and according to our thought process we are thinking that it is there may be a butterfly, there may be two faces. So the thing is same for all, but we are interpreting, we are looking it in different ways. So this is the basic things, and our life is same. My life is same for me, my life is constant. What is it? What it is it is not nothing other than that. That means আমার যা জীবন তাই সেটাই, আর কিছু না। কিন্তু তাকে আমার জীবন, আমার সমাজ, আমার চতুর্পার্শ্বে যা আছে সেইটাই সমাজ, সেইটাই আমি সেইটাই। শুধু আমাদের দৃষ্টি, আমাদের অনুভূতি, আমাদের ধারণা, আমাদের বিচার, এইগুলো বিভিন্ন রকম হয়। তো সেইখান থেকেই আমরা বিশেষ করে, আমি যেহেতু সময় কম, অল্প সময়ের মধ্যে বলতে চাইছি, সবকিছুর মধ্যে যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এদের মেন ফোকাস হচ্ছে, আগে যতগুলো থেরাপি বিহেভিয়ারের উপরে বেশি কনসেন্ট্রেট করলে, এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে থট প্রসেস। তার মানে এই যে বলছি, আমি দেখলাম এটা বাটারফ্লাই, ইট মে বি বাটারফ্লাই, ইট মে বি ফেসেস, টু ফেসেস, or somebody said it may be of different kinds, but the matter is that why we are differing with each other? Because of our thought process, because of our perception, because of the image we are taking. That means our brain is the main focus. On the basis of the function of brain, we are interpreting all these things, we are visualizing all these things. So research bolche, there are research evidences that এইখানে আমি লিখেছি আপনার 50,000, actually our thought process পার ডে সম্ভবত পাপাদা সম্ভবত আমরা পার ডে 12,000 to 16,000 thoughts are coming to our mind per day. এটা 2005 এর একটা রিসার্চ থেকে আমি দেখেছিলাম। এইখানে আমি যেটা এইখানে প্রেজেন্ট করেছি, it is also mentioned by another researcher that per day we are 50,000 thoughts are coming to our mind, and out of 50,000, 70% are believed to be negative. That means remaining 30% are positive. যেরকম আমি বললাম, ওই বাটারফ্লাই বা আর অন্য কিছু ভাবতে পারে, কোনো অন্য নেগেটিভ জিনিস। তো এই ক্ষেত্রেও তাই, যে কোনো একটা বিষয়তে আমরা পজিটিভ নেগেটিভ, কিন্তু বেসিক্যালি আমরা অনেকটা নেগেটিভ থিঙ্কিং উপরে গুরুত্ব দিই। আমাদের যতগুলো সমস্যা, যতগুলো আগে আলোচনা হলো, এই সমস্যার মূল কারণ হচ্ছে আমরা বেশি ফোকাস করি নেগেটিভ থিঙ্কিং উপরে। এইটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপিস্টদের চিন্তা ভাবনা। তারা মনে করেন যে আমরা কেন এইসব জিনিসে জড়িত, বিকজ
আমরা লাইফটাকে এইভাবেই বেশি ইন্টারপ্রিট করি। আমরা বেসিক্যালি নেগেটিভ থট উপরে প্রায়োরিটি দিই। We are more focused on negative thoughts rather than positive thoughts. Here it has been mentioned 50,000 thoughts. In some researchers, some researchers they told that 70,000, and I have just studied another study where it has been mentioned that daily there are 12 to 60,000 thoughts are coming to our mind, and out of that, whatever may be, 70% thoughts are negative and 30% thoughts are positive. তাহলে এখন এই প্যান্ডামিকেও আপনি দেখুন, আমি এইখানেই বলি, এই করোনা বা কোভিড-19 প্যান্ডামিক এই পরিস্থিতিতেও আমরা ওয়েবিনার করছি, দ্যাট ইজ দ্য পজিটিভ সাইড। এখন নেগেটিভ সাইড কি? নাথিং উইল হ্যাপেন, পারহ্যাপস দ্য ওয়ার্ল্ড all will be vanished from this world, that is the negative. দেখা যাচ্ছে বেশিরভাগ আমরা নেগেটিভ, বা ইভেন দিস ওয়েবিনার, দ্যাট মিনস ইট ইজ গোয়িং অন with the help of digital media. So if you will ask different persons, most of us told that this digitalization has negative impact. Plenty of persons, including me also, I may say that there are plenty of negative effects of this digitalization. But what are the positive things? That is, only because of this digital media we can able to contact with our dear and near ones. Though we are in distance, we can able to handle all these things and maintaining the relationships. So এইগুলো পজিটিভ আছে। তো মূল বিষয়বস্তু হচ্ছে এই যে নেগেটিভ বা নেতিবাচক চিন্তাধারা বা হচ্ছে আমাদের বিচার বিমর্শকে আমরা যদি পজিটিভে কিছুটা কনভার্ট করতে পারি, পারহাপস আমরা ভালো করে এই পরিবেশে মানিয়ে নিতে পারবো। কারণ মানিয়ে নিয়ে থাকাটাই তো মূল বিষয়বস্তু, দ্যাট ইজ দ্য লাইফ। হ্যাঁ, এবং আপনার এডুকেশন বলুন, যাই বলুন, শিক্ষা বলুন, সবকিছু যদি আমি একটা আলটিমেট কোশ্চেন নিচ্ছি, হাউ টু অ্যাডজাস্ট উইথ দ্য এনভায়রনমেন্ট। সো এনিওয়ে, these are the negative thoughts, automatic negative thoughts. The thoughts, that means 70% negative thoughts. What are these? I am nothing, I am not worthy, I just feel really ugly. আমরা প্রায় বেশিরভাগ সিনেমার হিরো হিরোইনকে দেখি, তারা রোল মডেল, আমি বোধহয় এত সুন্দর নই, এই নিয়ে বেশি পড়ে থাকি। আমি কেন সালমান খান মতন, মানে আমার কেন সেরকম ট্রাইসেপ বাইসেপ হচ্ছে না, আমি বোধহয় তার থেকে খুবই খারাপ, আমি দেখতে খুবই খারাপ, এই কথা উপরে বেশি সময় দিই। আমি কতটা সুন্দর তার উপরে যতটা প্রাধান্য না দিই, তার থেকে বেশি প্রাধান্য দিই কতটা আমি খারাপ দেখতে। সো সেরকম নাথিং এভার গোজ মাই ওয়ে, কোনো জিনিস আমার, আমি যাই করি এটা ভালো হয় না, আমার কপালটাই খারাপ, এই কথাতে আমরা বেশিরভাগ সময় কাটিয়ে দিই। হ্যাঁ, so these are some of the points with some of the thoughts come to our mind, what I have mentioned here. So I am so stupid, আমি খুবই বোকা, I am a bad person, আমি সবথেকে আমি একজন খারাপ ব্যক্তি। লাইফ ইজ মিনিংলেস, কি হবে এই জীবন করে, কি হবে, সব শেষে তো আমরা মৃত্যুবরণ করব, তাহলে why you should go for that or that. So these are the negative things randomly come to our mind. Not only randomly, frequently come to your mind. It is not to you, not to me, it comes to all of us mind. The matter is that how can we handle these negative thoughts? It will come. I am not telling that it won't come, because this is the nature, it will come. But the matter is that how can we cope? So এইখানে আমি যেহেতু আমার বিশ্বাস যে ডক্টর ভক্ত উনি আপনাদেরকে ভালো সুন্দরভাবে বলেছেন যে ডিপ্রেশন, স্ট্রেস, এইগুলো নিয়ে কিছু কিছু নিশ্চয়ই বলেছেন, যত কম সময়ের মধ্যে হলেও কিছু নিশ্চয়ই। উনি অ্যাকচুয়ালি এটাতে বিশেষজ্ঞ, আমি এডুকেশনের টিচার, যতটা সম্ভব কিছুটা কাউন্সেলিং ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আমাদের, তার জন্য সেইখান দিয়ে কিছু শিখেছি। তো এনিওয়ে, আমি বলছি এই নেগেটিভ থট কিন্তু যেরকম দিন রাত, ডে নাইট, দে আর দ্য টু সাইডস অফ ওয়ান কয়েন. Same thing, negative, positive are the two sides of our brain and our thought process. You cannot avoid it. So stress, the matter is that pressure is there, anxiousness is there, sadness is there, fear is there. You cannot say that we should be free from all time free from pressure. We should be free from anxiousness. We should be free from sadness. We should be free from fear. আমার মনে হচ্ছে এইগুলো হলে কিন্তু লাইফই থাকবে না। আপনার
কোনো একটা কষ্ট হলে, আমি রিসেন্টলি পরে আসছি, আমি যেটা ভেবেছিলাম এই ওয়েবিনারে যোগ দেব না, তারপরেই আমি কি করে এসেছি সেটাও বিকজ অফ দিস থেরাপি আমি নিজের উপরে অ্যাপ্লাই করেছি। এবং আজকে এটা বলতে গিয়ে আমি ছাত্রছাত্রীরা আছে, আমি কাউন্সিলের যে ডক্টর ভক্ত ওনারাও আপনাদেরকে বলেছেন, ওনাদের কাছে যাওয়ার আগেই আমরা কতটা নিজে চেষ্টা করে করতে পারবো সেই বিষয়ে আমি গুরুত্ব দিচ্ছি। আমি এই যে কাউন্সিলর বলছি না, আমরা কতটা নিজের চেষ্টায় করতে পারি সেইটুক কতটা অ্যাভয়েড করা যায়। যাই হোক, আমি পরে আসছি আমার সেই পয়েন্টে। এইখানে বেসিক্যালি আমি বলছি প্রেসার থাকবেই, কিন্তু ম্যাটার ইজ দ্যাট ওয়েন দিস প্রেসার ইট ইজ ভেরি এক্সেসিভ, it is repeated and it obstruct you in regular activities. সেই প্রেসারের জন্য যখন আপনি কিছু আর করতে পারছেন না, then perhaps it may divert it to stress, it may take the shape of stress maybe. সেরকম anxiousness is very natural. আমার যদি এই অ্যাংসিয়াসনেস না থাকে, আমার যদি বেসিক অ্যাংজাইটি না থাকে, তাহলে বোধহয় আজকে ওয়েবিনার জন্য আমার কোনো প্রিপারেশনই থাকতো না। বিকজ হাউ ক্যান আই প্রেজেন্ট, আমার প্রেজেন্টেশনটা কেমন হবে, আমি কি প্রেজেন্ট করতে পারবো? সো মিনিমাম অ্যাংসিয়াসনেস শুড বি দেয়ার। হ্যাঁ, মিনিমাম ইউ মে সে অ্যাংজাইটি শুড বি দেয়ার। উইদাউট অ্যাংজাইটি, উইদাউট অ্যাংসিয়াসনেস I cannot make myself ready for the situation. So সিচুয়েশন জন্য বেসিক অ্যাংসিয়াসনেস না থাকলে আমরা কিন্তু অনেক অসুবিধায় পড়বো। সেই জন্য আপনারা ধরতে পারেন ইট মে মেক ইউ রেডি ফর দ্য সিচুয়েশন, টু ফেস দ্য সিচুয়েশন। সো দিস অ্যাংসিয়াসনেস থেকে আবার আমি বলছি, যখন এটা অ্যাক্সেস হচ্ছে, রিপিটেড হচ্ছে, আপনাকে সেই অ্যাংসিয়াসনেসটা এতটাই বেড়ে গেল, আপনি কিন্তু কোনো জিনিস ফেস করতে পারছেন না, আপনার হাত পা মানে কাঁপতে শুরু করছে। সো দ্যাট টার্নস ইনটু দ্য অ্যাংজাইটি। সেরকম স্যাডনেস, দুঃখ। কারো আপনি যদি বলেন কাউন্সিলর মানে, বা আমি এখানে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিয়ে আলোচনা করছি, আমার বাবার শরীর খারাপ, মার শরীর খারাপ, আমি সবসময় হাসবো? ইজ ইট পসিবল? দেন ইউ মে বি ট্রিটেড এজ মেশিন, নট ম্যান। উই অল আর হিউম্যান বিং, উই আর লিভিং বিং, এভরিথিং। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ইমোশনস আর দেয়ার। সো ফিয়ার ইজ দেয়ার, স্যাডনেস ইজ দেয়ার। আমাকে হাসতেও হবে, আমাকে দুঃখ করতে হবে, কিন্তু অবসাদ, দ্যাট ইজ দ্য ডিপ্রেশন। স্যাডনেসটা যখন ম্যাক্সিমামে পৌঁছে যায়, সেই স্যাডনেস থেকে আমি আর উঠতেই পারছি না। দ্যাট মিনস দেয়ার আর রেগুলার অ্যাক্টিভিটিস, আই হ্যাভ class, I have this webinar. So because of that sadness, I cannot appear before the audience. And once it may be allowed, twice it may be allowed, but randomly it is going on and I am unable to face the audience. So that means you are in the depression. আমি আপনাদেরকে বলি, এখানে একটু এক্সাম্পল দিই। আমি রিসেন্টলি আমার বাড়িতেও হচ্ছে আমার মা বৌদি, তারা কিন্তু এখন জ্বর। এবার এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই জ্বর মানে এখনই দ্যাট ইজ দ্য করোনা, এই নিয়ে যেহেতু আছে, এই আতঙ্কতে আমিও নিজে আতঙ্কিত। বিকজ মাই ফ্যামিলি ইজ স্টেইং এট উড়িষ্যা এন্ড রাইট নাও আই এম স্টেইং ইন কলকাতা, and my family also came in contact with a corona patient. That's why I have, for last 3-4 days I was in sadness. I was totally upset. But আমি আবার পরে নিজেকে নিজে ভাবলাম, নো, it will be going on, I have to come out from this situation. So perhaps I could manage to that is control this situation, and perhaps I could manage to not convert it into the depression. So anyway, so let's start with এইসব কথাগুলো আমি আপনাদেরকে কেন বললাম। তার মানে যদি আমি এটাকে সামারাইজ করি, দেখা যাবে সবকিছু, আপনার যে আচরণ বলুন, বা এই যে আপনি বলছেন মন খারাপ, হ্যাঁ, তার মানে আমাদের এই যে ফিলিংস, দ্যাট মিনস ইমোশনস, সেই ইমোশন থেকে আপনার বিহেভিয়ার, আপনি কান্না করছেন, হাসছেন, এইগুলো হচ্ছে বিহেভিয়ার। দ্যাট মিনস বিহেভিয়ার। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিহেভিয়ার, উই ক্যান ডিরেক্টলি অবজার্ভ অর স্টাডি দ্য বিহেভিয়ার, and that behavior may be due to the emotion, and that emotion is due to our thought process. আবার রিভার্সও হবে। আমি বলছি না, we may think that because of our thought there may be some emotions, because of emotions there are some reaction, that is the behavior. Again reverse is also there. সেই behavior থেকে আবার আপনার thought হবে, thought থেকে আবার emotion. It is a cyclic process. So basically those
who are the supporter of cognitive behavior therapies, they believe that we have to first of all concentrate on our thought process. That means if we can manage our thought process, then to some extent we can manage our emotion, then we can manage our behavior. Again, behavior managed side by side, it has some good effect or bad effect or minimum bad effect. Then we can again modify or redefine our thought process according to the demand of the situation. So this is the basic funda of CBT, cognitive behavioral therapy. It is the latest one. And আমি কিছু সময় আগেও শুনছিলাম যেগুলো বলছিলেন, তার মধ্যে অনেকগুলো আমরা জেনে না জেনেও এগুলো কখন না কখন ব্যবহার করি আমরা ডে টু ডে লাইফে। So simply we can say that cognitive behavioral therapy is a psychosocial intervention that focuses on changing unhelpful thoughts, quote unquote unhelpful thoughts. That what I told, that is the negative thoughts. Not negative, those thoughts which are not useful for you. এখানে এটা কমপ্লিট করে unhelpful thoughts or beliefs or attitudes or behaviors, and improve emotional regulation and create a suite of coping strategies to solve problematic issues. বাংলায় সোজা কথায় বললে যে চিন্তাধারা, যে বিচার বিমর্শ, যে বিশ্বাস, যে আপনার দ্যাট ইজ মনোভাব বা যে আচরণ আপনার কোনো কাজে নয়, সেইগুলো উপরে আমরা এতটা কেন গুরুত্ব দেবো? তাকে তো চেঞ্জ করলে যদি সেটা উপরে এতটা গুরুত্ব না দিয়ে যে কাজগুলো, যে আচরণে আমার কিছু সুবিধা হচ্ছে তার উপরে ফোকাস করব। জাস্ট শিফটিং your focus, shifting your concentration from unhelpful thoughts, beliefs, attitudes and behavior to your useful thoughts, beliefs and attitudes. This is the fundamental, this is the basic of this cognitive behavior therapy. আমি আরো একটু বলি, আমি কিছুদিন আগেই ডক্টর ভক্তর হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট শুনছিলাম ইউটিউবে এবং আরো কতগুলো জায়গাতে, যেরকম এই যে স্যাডনেস এন্ড অ্যাঙ্গার, এইগুলো কিন্তু খারাপ কিছু নয়, কিন্তু এটা থাকা দরকার। আমি যদি রেগে না যাই, এই রাগ বা অ্যাঙ্গার, এই অ্যাঙ্গার জন্য অনেক ভালো জিনিসও হয়, খারাপ জিনিস হয়। আমি যদি রেগে যাই তাহলেও কখন কখন বিভিন্ন মুভমেন্টের পিছনে কিন্তু অ্যাঙ্গারও থাকতে পারে। ক্লাসে আমাকে ভীষণ অফেন্স করছে, আমাকে এটার হচ্ছে উত্তর দিতে হবে, আমার মধ্যে সেই যদি অ্যাঙ্গারনেস না থাকে, আই ক্যানট বি চেঞ্জড। সেই অ্যাঙ্গার কিন্তু আমাকে কনস্ট্রাকটিভ ডিরেকশনে নিচ্ছে, নট ডিস্ট্রাকটিভ ডিরেকশন। দু রকম আছে। আমার অ্যাঙ্গার জন্য আমি যদি প্রপারলি ম্যানেজ করি তাহলে কিন্তু আমি ভালো কাজ করতে পারবো। আই ক্যান চেঞ্জ মাই সেলফ, আই ক্যান অ্যাডজাস্ট ইন বেটার ওয়ে। গান্ধীজিকে যদি কিক আউট করলেন, he has been kicked out from the train by the Britishers, কিন্তু সেই রাগকে যদি ও ভুলে যেতেন তাহলে বোধহয় আমরা এই ফ্রিডম পেতাম না। So because that anger helps him to take revenge in a constructive way. He doesn't show his anger, he analyzed his anger and he kept it with him, and accordingly he transfer it, he regulate his emotion in different ways. As a result, we all of us know that what the result. So anger is very essential for success, anxiousness is very necessary for success. ভয় যদি না থাকতো, দ্যাট ইজ ফিয়ার এন্ড ফোবিয়া, যেটা আগে বলতাম, ভয় না থাকলে কিন্তু আমি এখানে কিন্তু বলার সময় খুব বাজে কথা বলি, আমি এখানে যা চাইবো তাই বলে দিতে পারি। বিকজ আই হ্যাভ দ্য ফিয়ার, দ্যাট সোশ্যাল ফিয়ার, that if I'll say something wrong, then I may be criticized. As a result of which I am conscious that fearness is very essential to make my presentations in systematic way. It may be আমার প্রেজেন্টেশন সিস্টেমেটিক নাও হতে পারে, ভালো নাও হতে পারে, কিন্তু আমি আমার কাছে যে আমার একটু ভয় আছে, আজকে কি বলছি, সবাই কি বুঝবে, কি কথা, আমি কোনো ভুল কথা বলে দেব না তো, সেই কথা মাথায় রেখে কিন্তু আমিও কাজ করছি, সেই কাজটা করা খুবই দরকার। So this is the fundamental, that what we think affects how we act and feel, what we feel affects how we think and do, what we do affects how we think and feel. এটাই বেসিক্যালি কিছু না, সেটার আরো একটা এক্সপ্লেনেশন। আর্লি এক্সপিরিয়েন্স, এই সবগুলো আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আসে, সেখান থেকে কোর বিলিফ একটা তৈরি হয়। দেন একটা ট্রিগারিং পয়েন্ট হচ্ছে আনহেল্পফুল থটস
আনহেল্পফুল থটস থেকে আবার বিহেভিয়ার থেকে ফিলিংস, আর কিছু না। সেটাই আমি এই সবগুলো অ্যালবার্ট এলিস হচ্ছে শুরু করলেও বেসিক্যালি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অ্যারন টেমকিন বেক সাইকিয়াট্রিস্ট, তিনি হচ্ছে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার রিসার্চ স্কলার ছিলেন, এবং তিনি হচ্ছে এই কথাটাকে উনি কগনিটিভ থেরাপি উপরে 1960-এ এটাকে ইন্ট্রোডিউস করেন। পরবর্তী স্টেজে আমরা এটাকে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, দুটো কথা আছে, বিহেভিয়ার দিকটাও আছে, কগনিশন ইজ দ্য থট প্রসেস, কনসেন্ট্রেশন। বিহেভিয়ার যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে স্যাডনেসটা আপনি তার ফিজিক্যাল, তার যে কভার্ট এক্সপ্রেশন থেকে আপনি বুঝছেন, সেগুলো আমি বেশি যাচ্ছি না, থিওরিটিক্যাল হবে ব্যাপারগুলো। তো সিম্পলি আমি আবার এখানেও তাই বলেছেন, দ্যাট ইজ থটস, বিহেভিয়ার, এবং ওনার এইখানে এই তিনটের মধ্যে আরো একটা মূল বিষয়বস্তু হচ্ছে দ্যাট ইজ ট্রায়াঙ্গেল, ইয়ারসেলফ, আদার্স অ্যান্ড ফিউচার্স, কোর বিলিফ। যেটা এই যে আমি বলছি আমার থট, বিলিফ, ফিলিংস, এটা কনসেন্ট্রেট করছে তিনটে দিকে উপরে। একটা হচ্ছে আমি, আপনারা বা অন্যরা, তারপরে আমার ভবিষ্যৎ কি হবে। এই নিয়ে আমরা পড়ে থাকি নেগেটিভ পজিটিভ থট নিয়ে, যে আমি কি, আমি খারাপ, আমি ভালো, যাই হোক যে দুটো কথা, ইয়ারসেলফ, মাইসেলফ, দেন আদার্স, অন্যরা কি ভাবছে, আমাকে কি ভালো ভাবছে না খারাপ ভাবছে। নেক্সট হচ্ছে তাতে কি হবে, ফিউচার, হোয়াট উইল বি হ্যাপেন। So simply we can say that it is that this simple idea is that our unique patterns of thinking, feeling and behaving are significant factors in our experiences, both good and bad. Since these patterns have such a significant impact on our experiences, it follows that altering these patterns can change our experiences. It is according to Martin 2016. So তাহলে মুদ্রা কথা হচ্ছে we have to, first of all we should concentrate on our thought process, and সেই thought process concentrate করতে গেলে এই তিনটে দিক কথা বলতে হবে। So anyway, Beck's negative cognitive triad, এটাকে বলা যায় নেগেটিভ কগনিটিভ ট্রায়াড। এই ট্রায়াড গুলো কি কি, যেটা আগে বলছিলাম, সেলফ, আদার্স অ্যান্ড দ্য আদার্স মিনস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ফিউচার। এইটা তিনি হচ্ছে বললেন, তার ডিপ্রেশন উপরে প্রচুর কাজ করেছেন, বিশেষ করে অ্যাংজাইটি, ডিপ্রেশন অ্যান্ড স্ট্রেস নিয়ে বেকের টুল আছে, সেইখানে তিনি এই ট্রায়াঙ্গেলের উপরে কাজ করেছেন, আমি, আমার পরিপার্শ্ব এবং হচ্ছে আমার ভবিষ্যৎ, এই নিয়ে বাকি যেটা আমি বললাম সেটাকে মার্চ করে উনি অ্যানালিসিস করতে আছেন। তো সব কথার শেষে আমি আপনাদেরকে বলছি মূল বিষয়বস্তু, আমি স্টুডেন্টদেরকেও বলবো, মাইন্ডেড স্টুডেন্টস, যেটা আমরা করি বেসিক্যালি, হোয়াট হ্যাপেন, we are much more concentrated on cognitive distortions বা negative thoughts. This cognitive distortion, this term coined by Beck, so তিনি এটাকে বলছেন যে cognitive distortions, বা আমি যেটা আগে বলছিলাম নেগেটিভ থটস, আপনাকে পুরো ভারাক্রান্ত করে দিচ্ছে কতগুলো নেগেটিভ কথা, দেখা যাচ্ছে তেমন কিছু নাও হতে পারে। আমি আসছি সেগুলো, আমি আজকে এই আলোচনার মধ্যে এই কতগুলো কথা যেটা ডে টু ডে লাইফে আমরা করি সেইগুলোই বলছি, কতগুলো পপুলার, অনেকগুলো কথা আছে, কিন্তু টাইম বোধে আমার শেষের দিকে। সো আমি সেই হাইলাইট করতে চাইছি হোয়াট আর দ্য নেগেটিভ ডিস্টোরশনস we regularly concentrate. So first one is filtering. Basically কি filtering কি, we basically more focused on negative and ignore positive things. যেমন কখন যদি কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করা, যে প্রশ্ন করলে সে কিন্তু চিন্তা করে আমি যদি উত্তর দিয়ে দিই, মানে ফার্স্ট অফ অল if the environment is not conducive in the classroom, what students think first, if I'll say something, the answer may be wrong, I may be punished. These are the negative sides he first thinks. If I'll try to answer my teachers, there may be some negative consequences. So better I will not answer to my teachers. বা আমি যদি আপনাদেরকে বলি, এখন তোমরা কি এখন মানে আপনারা কি দ্যাট ইজ দার্জিলিং যাবেন এখন, তখনই আমাদের মধ্যে কোশ্চেন আসে, দার্জিলিং, if I'll go to right now, if I'll plan to go to Darjeeling, there may be sudden that is shutdown, there may be some terrorist attack. Suppose it may be the case of Kashmir, shift into the Kashmir, because Kashmir will be easy to understand. কাশ্মীর কেন যাব, যদি গেলে কোনো অসুবিধা হয়, এই হবে সেই হবে, আগে থেকে ফার্স্ট অফ অল
আমি নেগেটিভ দিকটাকে বেশি চিন্তা করে ফেলি। সো তার থেকে বাবা যাওয়ার দরকার নেই, আমি থেমে গেলাম। কিন্তু হতে পারে কাশ্মীর গেলে আমি আলাদা রকম ট্রিটমেন্ট পেতে পারি, সেরকম কোনো ব্যাপার নাও হতে পারে। সো সেটাই মেন কথা। বা আমি কোনো কাজ করতে গেলে আগে ভাবি আমি বলতে পারবো কি, আমি কি ফিট, আমি ওদের ফিট নয়, আমার বলা সম্ভব নয়। সো দিজ আর দি নেগেটিভ। ওই আমরা ফিল্টার করছি কি, ছাঁকনিতে যেরকম চা ফেললে ইয়েটা আসে, আমরা এখানে সলিড জিনিস ভাবছি আমার নেগেটিভটা, বাস্তবে সলিড জিনিস হচ্ছে আমার পজিটিভ, যেটা আমাকে ডেভেলপ করতে পারবে। সো হোয়াট আওয়ার স্টুডেন্টস বেসিক্যালি ফিল, ইট উইল নেভার হ্যাপেন, আই ক্যানট ডু ইট, নো ওয়ে, কোনো রাস্তা নেই, আমার কিচ্ছু করার নেই, কিছুই করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। সব জায়গায় করাপশন হচ্ছে, পরীক্ষা দিলে লাভ নেই কিছু, চাকরি কোথায় থেকে হবে, দেয়ার ইজ নো জবস, অল আর করাপ্টেড, আগে থেকেই বলে রাখছি, আমার দ্বারা চাকরি সম্ভব নয়। সো তার থেকে চাকরি করতে চেষ্টা করব না, পড়াশোনা করে কিছু হবে না। সো দ্যাট ইজ নেগেটিভ উপরে আমি ফোকাস করছি, আই এম রেকন, আই এম ডেভিল, আই এম ইউজলেস। কিন্তু তাকে যদি আমি কনভার্ট করতে পারি, আমার কিন্তু পজিটিভ দিক দিয়ে হোয়াট আই ক্যান ডু তার উপরে ফোকাস করছি না। আমি যদি ভাবি ইফ দেয়ার ইজ অনলি 1% of no corruption and I may be placed in that in no corruption zone, then I may get this job, এই কথা আমরা বেশি ফোকাস করি। 99% আমি ধরলাম নেগেটিভ, 1% যদি পজিটিভ থাকে, করাপশন চাকরি ক্ষেত্রে করাপশন হচ্ছে আমি ধরলাম এরকমই, 99% আমি ধরে নিলাম করাপশন, 1% যদি করাপশন ফ্রি থাকে, why I should not be in that circle, in that 1%? I have the ability, I should try. এইটা আমাদের স্টুডেন্টরা ভাবার আগে, শুধু স্টুডেন্ট না, আমি কেন এই কথাটা উল্লেখ করছি, আমি ট্রেনে যাই, আপনি কোথায় যাদবপুরে চাকরি করেছেন, নিশ্চয়ই ধরাটরা করে ঢুকেছেন, পরিষ্কার কথা। ইভেন আমি অ্যাপ্লাই করার সময়ও, আমি ইন্টারভিউ দিতে আসার আগে আমার ক্ষেত্রে তাই, যাদবপুর, why should I go, বিকজ যাদবপুর ইউনিভার্সিটি মানে আগে থেকে গোট অফ কেস থাকবে, এটা আমারই ধারণা ছিল। কিন্তু আমার একজন দিদি কলিগ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, তুমি অ্যাপ্লাই করেছো, ইউ জাস্ট ফেস দ্য ইন্টারভিউ। এবং অনেস্টলি স্পিকিং, আমি ওনার নামকে এখনো বলি, ডক্টর অন্তরা সরকার, অন্তরাদি, উনি স্পেশাল এডুকেশন ওখান টিচার, আমরা সবাই কন্ট্রাক্টুয়াল ছিলাম নেতাজি সুভাষে। তিনি বললেন তুমি যাও, ইন্টারভিউটা দাও, তুমি তো অ্যাপ্লাই করেছো, 1000 টাকা খরচা করেছো, ইউ মে গো। কারণ আমি মনে মনে বলছি, আই মে গেট সার্ভিস ইন সেন্ট্রাল ইউনিভার্সিটি, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট বিং অ্যান উড়িয়া, ভেরি কোট অ্যান্ড কোট, আমি অন্য স্টেট থেকে এসেছি, অ্যান্ড যাদবপুর ক্যালকাটা ইউনিভার্সিটি ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট জব, বিকজ আমিও শুনেছি ওগুলো থেকে করাপশন হয়, কে ঢুকায়, নিজেদের লোক ঢোকায়। কিন্তু দেখুন এই 1% আমাকে দিল, এবং ভগবানের কৃপাতে এখনো অব্দিও একটা, অনেকে বলে কিভাবে ঢুকেছি, আমি সবসময় বলি perhaps the lobby, the demand is from the God and my ability and blessing from others. আমি এখানে আমার কথাটা গুরুত্ব দিচ্ছি না, ব্যাপার হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে, আমাদের গোটা গ্রামে শহরে সব জায়গায় ট্রেনে গেলে আলোচনা হয়, চাকরি বোধে এই করেই হয়, তার মানে এত ছেলেমেয়েরা চাকরি কি করে পাচ্ছে? So there is no need to be depressed, no need to be worry about that. There are chances, you have to fight, you have to find out your plus point, your merit, and you have to culture on your merit. So what you are looking here, আমি আর টাইম নেই, ডাইরেক্ট বলি যে এখানে আমি একটা ট্রাফিক জ্যাম, কলকাতা সবসময় একটা সবসময় ভীষণ জ্যামে থাকি। এই ট্রাফিক জ্যাম হলে কি হয়, আপনি আমি সবাই করি, আমি হাওড়া থেকে আসছি, 11টায় ক্লাস, আমাকে জয়েন করতে হবে, তখন আমি কি ভাবি, হঠাৎ করে ট্রাফিক জ্যাম হলো, তখন হোয়াট উই ডু বেসিক্যালি, মানে জেনারেলি হোয়াট উই ডু, উই স্টার্টেড রিভিউকিং অর কোয়ারেলিং উইথ দ্য ড্রাইভার। He has no ways because there is signal, and I know very well that my worriedness will not change the situation. The situation is there, I am observing, you are observing, it is present in front of us. My worriedness, my tension, or rebuking the driver or offending the driver will not change the situation. When the signal will be green, then we may get the way to go. এটা একটা কথা, আমি কেন এখানে বললাম তারপরে কথাটা বলছি। আমি এটা ওরিড কেন হয়, এই ওরিড জন্য আমি ক্যাটাস্ট্রোফাইজিং করে ফেলি। If I cannot join the class in 11 AM, then my principal will rebuke me, then my principal may suspend me,
then my job will be in problem, then I may be offended by my colleagues. So there are plenty of things. ছোট একটা কথাকে আমি অনেক বড় করে দেখছি। আমি এইখানে আমার কথা বলি আপনাকে বলছি, আমি করোনার সঙ্গে এটা পুরো যুক্ত করছি, তার কারণ আমি না জেনে ক্যাটাস্ট্রোফাইজিং করে ফেলেছিলাম এই 3 দিন আগে। এই যে বলছিলাম কিছু সময় আগে আমার মা বৌদির কথা, পুরো খোলা পরিষ্কার কথা বলি, few days before my brother, his business partner, he was just coming out of corona. He perhaps spent 1 month, more than 1 month, and he traveled 3 hospitals, and my brother was there, and because of my brother, with the help of my brother, perhaps he come out from that stage, and right now he is not, till now he is very weak. The matter is that after some days, my elder brother, he was suffering with the fever. Then side by side I came to know my brother-in-law, sister-in-law, and my mother. The problem is that while listening this thing, you can't imagine, I was totally depressed. I was totally, throughout night I was just dreaming. I could not control myself. I started rebuking my students, my fathers. What are you doing? 10 days are they already gone? Why you have not taken these things? Because of brother it happened. So I started saying many more things, and honestly speaking, last 2-3 days perhaps I had no sleep at all. The matter is that I catastrophized it. Perhaps my one thing, the mother-in-law of that person also died because of this corona. So ultimately I just catastrophized. It may happen to my mother, it may happen to my sister-in-law. Honestly speaking, আমি সেই কথা, এবং তার জন্য আমি কিন্তু সেই জায়গাতে চলে গেছি। জ্বর হয়েছে, আমি ধরে নিয়েছি করোনা হয়ে, আমি অনেক বড় জায়গাতে নিয়ে নিচ্ছি। আমার মা আবার আস্তে আস্তে বাচ্চাগুলো আছে, তারা বোধহয় কিছু হয়ে যাবে, হতে পারে না হতে পারে, সেটা বড় কথা না। কিন্তু এইখানে যেরকম ট্রাফিকে আমি এইখানে আছি, I cannot do anything else. What will be happened, it will be happened there, and it will be dealt by my brother and my father. So rather I have giving them support, I started quarreling with them. So that means because of my process of catastrophizing, তারপরে টেস্ট করালো, তারা কিন্তু যথেষ্ট প্রিকশন নিচ্ছে, যা করা কথা করছে, তারাও ডাক্তারকে দেখাচ্ছে, তারা বলছে দেয়ার টেন্ডেন্সি অফ টাইফয়েড ইজ দেয়ার, নাথিং ইজ দেয়ার। তারপরে আমি নিজে আবার লাস্ট 2 ডেজে আমি জাস্ট, সেই জন্য আমি বলছিলাম, আমি পার্থকেও বলে রেখেছিলাম যে I may not join your webinar because I am not in good condition. Honestly speaking, just few minutes before I complete my PowerPoint. Very honestly speaking, a few minutes, that means before joining I have prepared this one. So because I was not in that way, that means it was due to catastrophizing, I was going to that position. So ultimately, for the thanks to God and my wife also, they told me that just think about Sachin Tendulkar or the doctors. They have the problems, but they are treating they are continuing their treatment. So why you will avoid this webinar? So I think that I will be the best example of this catastrophizing. That's why I am presenting here. So anyway, so this is the situation. আমি স্টুডেন্টদেরকে বলছি, ছোট ছোট কথাকে তোমরা ভাবো না, তার একবারই কনসিকুয়েন্সে তুমি এক্সপেক্ট করে ফেলো না যে অনেক খারাপ হবে, হতেও পারে, দে মে বি, বাট প্রেজেন্ট যা আছে সেটা নিয়ে ডিল করো। আমি বলতে ভুলে গেছি, পাপাদা, তাই তো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বেসিক্যালি, Dr. Bhakta is very close to me, so he is with me also. Right now he is with me. আমি মাঝে মাঝে ওনাকে জিজ্ঞেস করছি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপির কিছু না, স্টে উইথ দ্য প্রেজেন্ট। অন্য থেরাপি আর ইয়ার মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে, অন্য থেরাপি আপনার কেস হিস্ট্রি অনেক কিছু জানবে, আমি যতটুকু জানি, I am not expert in this, fully expert in this field. My concentration on cognitive psychology, and to some extent I am involved in the counseling course in our department. That measurement part, the tool and technique part, I am dealing that. So on that basis I am telling. So বাকি থেরাপি যেগুলো আমরা শুনেছি, প্রায় বেশিরভাগ থেরাপি হচ্ছে আপনার
কেস হিস্ট্রি অনেক কিছু দেখে, কিন্তু কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এমন একটা থেরাপি কিছুটা সবকিছু কনসেন্ট্রেট করে প্রেজেন্ট উপরে, স্টে উইথ দ্য প্রেজেন্ট, বিং উইথ ইয়োরসেলফ। এখন যা আছে তাকে নিয়ে কাজ করো, যা হয়েছে হয়েছে, লেটস ফরগেট অ্যাবাউট দি হোয়াট রাইট নাও ইউ আর, ইউ জাস্ট কনসেন্ট্রেট অন দ্যাট। যে বোধে মাইন্ডফুলনেস নিয়ে উনি বলেছেন সেটাও তাই। সো ক্যাটাস্ট্রোফাইজিং করে আমার লাভ নেই কিছু, আমি স্টুডেন্টদেরকে তাই বলবো, ডোন্ট বি ক্যাটাস্ট্রফাইজ। So next problem is, next negative distortion is polarized thinking, all or nothing thinking. এই যে দেখুন হসপিটালের একটা চিত্র দিয়েছি আমি, there is a picture of hospital. এই হসপিটাল এখন দেখলে what come to your mind? আপনারা কেউ বলতে পারবেন হসপিটাল দেখলে আপনাদের কি মনে হচ্ছে? আপনার যদি জ্বর হয়ে হসপিটাল যাবেন এখন? সো আমি অ্যান্সারের অপেক্ষায় থাকছি না, আমি ডাইরেক্ট বলছি আপনাদেরকে, আমরা এখন দেখলেই একটা আতঙ্কে থাকি, হসপিটালে কিচ্ছু হবে না, ও করোনা হয়েছে, হসপিটাল গেলেই সবাই মারা যাবে, ও হসপিটাল থেকে কেউ ফিরবো না, নোবডি উইল রিটার্ন। ইভেন ইফ আই এম ফেসিং উইথ সাম preliminary fever, doctor told us, so if there is no severe problem, don't come to the hospital. It is right, but if there is problem, we have an assumption there is no no merit going to hospital. If I'll go to hospital, they will say that nothing will happen, either nothing or everything. যেমন লকডাউন, think about this lockdown, concept of lockdown. যখন লকডাউন শুরু হয় তখন যারা লকডাউন চালু করেছিলেন তখনই বললেন ধরুন লকডাউন হলেই সব কমপ্লিট হয়ে যাবে, বা কেউ কেউ ভেবেছিল গরম পড়লেই হচ্ছে সব করোনা শেষ, all everything will be finished, we will be okay. এটা ভেরি অপটিমিস্টিক, অল, নট স্পেসিফিক, অল। আবার যখন স্টেজ বাই স্টেপ লকডাউন হলো বা যা 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 ছিল তা হলো, এখন যখন হচ্ছে না, এখন জিজ্ঞেস করলে কি বলবো? হোয়াট রাইট নাও উইল সে, নাথিং উইল হ্যাপেন, তুমি যা করো কিচ্ছু হবে না, ওই লকডাউন টকডাউন কোনো কিছু মেরিট নেই। দেয়ার ইজ নো মেরিটস অফ লকডাউন, দেয়ার ইজ নো মেরিটস অফ মাস্ক, দেয়ার ইজ নো মেরিটস অফ ওয়াশিং ইয়ার হ্যান্ড, nothing, either everything or nothing. We are not in between that, all or not, none. আমার চাকরি কিছুই হবে না এরকমও ধরতে পারি, বা আমার সব হবে, পড়ে দিলাম আমি কিন্তু হয়ে যাব এভরিথিং, আমি এটা করেছি মানে পাবোই, সেরকম না। we are ignoring the complexity, there may be some systems, we have to think about this. Okay, এটা so that is the polarized thinking, the basic is polarized thinking. নেক্সট হচ্ছে এই যে এইখানে আমি অ্যাওয়ার্ড, মানে দ্যাট ইজ, আমরা যে কোনো কিছু করি একটা স্বর্গীয় মনে মনে একটা ভাবি, দ্যাট ইজ অ্যাওয়ার্ড, বাংলা হচ্ছে আমরা অ্যাওয়ার্ডের বাংলা পুরস্কার, যে স্বর্গীয় পুরস্কার পাবো, আমি ভালো কাজ করছি মানে, when I am sacrificing, that means I should be divinely awarded because I am sacrificing. আমি এটা এনএসএস এর ফটো ইচ্ছা করে দিয়েছি, বিকজ দিস প্রোগ্রাম ইজ অর্গানাইজড বাই এনএসএস বেসিক্যালি, and our NSS volunteers, by default we are volunteers, but we forget that we are volunteers. When we are donating blood, we are thinking that we are sacrificing something else for the society. That means I should be awarded, I should be heavenly awarded. আমি ভালো কাজ করছি, no doubt you are doing well, no doubt you are sacrificing for others, but it doesn't mean that you will be awarded from the heaven. অ্যাওয়ার্ড হবে, বিভিন্ন রকম অ্যাওয়ার্ড হয়, এই কথা ভেবে নিয়ে কি হচ্ছে, ওয়ান্স ইউ আর নট গেটিং দ্য ইন্দিরা গান্ধী ন্যাশনাল অ্যাওয়ার্ড, দ্যাট ইজ আইজি এনএসএস অ্যাওয়ার্ড, দ্যাট মিনস ইউ উইল অ্যাগেন ডিমোটিভেটেড টু কন্ট্রিবিউট ফর দ্য সোসাইটি। দিস ইজ নট দ্য রিয়েলিটি, ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ claim that you are the volunteer, national service scheme volunteers, so you have to work. Award will come and go, without award you have to work, you will definitely awarded, there may be in different forms, this is the basic. কোনো কিছু অ্যাওয়ার্ড এই বাইরে থেকে আসবেন, যা আসবে এইখানে তোমার মধ্যে আছে, তোমার কাছাকাছি আছে, এলে ভালো, না এলে ভালো, না এলেও সেটাও ভালো। when you are not awarded, that means you are awarded also, because you are again getting energy to work.
সো অ্যাওয়ার্ড ইজ ইন ডিফারেন্ট ফর্মস। এইটার জন্য অনেকে ডিপ্রেশনে অ্যাংজাইটি ভোগে, আমি এত কিছু করলাম তাতে পেলাম না কেন। সো নেক্সট হচ্ছে অলওয়েজ বিং রাইট। এটা ইট ইজ ভেরি আই থিঙ্ক আমাদের মধ্যে প্রচুর হয়। আমি সৎ, আমি সবসময় ঠিক, তা সত্ত্বে আমার কেন হবে? দেখুন এই পিকচার মধ্যে একটা দেখা, প্রায় অল আর নট, অল হ্যাভ উইদাউট মাস্ক, ওয়ান লেডি উইথ দ্য মাস্ক। In that jam, only one lady wear mask, and we wearing this mask, she is supposing that I am right according to the WHO, according to the different precautions or measures advocated by their nation, authority of their nations and medical person. She wear the mask, so that means he is all right, she is right, তাই না? বা আমি বলি আমি অনেস্ট মানে পুরো পারফেক্ট, বা এরকম বলতে পারি বাইক চালাচ্ছি, বাইক চালাতে চালাতে আমি ঠিক রাস্তায় যাচ্ছি, তাহলে আমার কোনো কিছু অসুবিধা হবে না। when I am in right track, when I am perfectly right, so nothing bad will happen, এই অ্যাজাম্পশনটা কিন্তু কিছুটা আমাদেরকে অসুবিধায় ফেলতে পারে। আপনি দেখেননি বাইক, এই যে ভিড়ের আছে, সে মাস্ক পরেছে, তার সত্ত্বেও তো ভিড় আছে, সে ভিড়ে কি ও ভালো হবে? অন্যরা তো পরেনি। সো আপনি ঠিক থাকতে পারেন, হতেও পারে আপনি সবকিছু ঠিক করেছেন, ইউ আর রাইট ইন অল অ্যাসপেক্টস, এখানে একটু ভুল আছে, তা সত্ত্বেও আমি বলছি আমি ধরলাম ফ্রম এভরি ডাইমেনশন ইউ আর পারফেক্ট, স্টিল দেয়ার মে বি প্রবলেমস। থিঙ্ক অ্যাবাউট এ ড্রাইভিং ইন এ রোড, আপনি রাস্তার বাম পাশে যাচ্ছেন, আপনি প্রপার হেলমেট মেনটেন করে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট কখন হবে ইউ ক্যান্ট সে, ইট ইজ নট ইন ইউর হ্যান্ড। আমরা তো সবাই পারফেক্ট ছিলাম, ডিড উই নো দ্যাট করোনা উইল কাম? এভরিথিং ইজ পারফেক্ট, করোনা এলো কি করে? সো দিস ইজ, সেই জন্যে এই কথা ধরে অনেকে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। আমি অফিসে কাজ করছি, আমি স্টুডেন্টদের মধ্যে আমি তো সব ঠিক আছি। আমাদের এনএসএস নিয়ে আমি আলোচনা করছি, এনসিসির একটা কথা আছে, ওয়ান ফর অল, অল ফর ওয়ান। দেখবেন এনসিসিতে একটা মোটো আছে, ওয়ান ফর অল ফর ওয়ান। এনসিসিতে বা আমাদের ইউনিফর্মে আপনি একা পুরো নিট এন্ড ক্লিন ড্রেস পরে গেছেন, গোটা প্লাটুন খারাপ ড্রেস পরলে অ্যাওয়ার্ডেড হবেন না বা কোনো লাভ হবে না। আবার সবাই খারাপ করছে, সরি সবাই ভালো করছে, অল আর পারফর্মিং আর ডুইং দেয়ার টাস্ক নাইসলি, বাট ইউ আর নট ডুইং পারফেক্টলি, তাহলেও কিন্তু এটা ডিফর্ম দেখা যাবে। একজন যদি ভুল করে গোটা প্লাটুন ডিস্টার্ব হবে। সো এরকম হতে পারে, এনভায়রনমেন্ট মে নট বি রাইট। সো বিং রং ইজ আনএক্সেপ্টেবল অ্যান্ড বিং রাইট সুপারসিডস এভরিথিং। এটা অনেকে আমি ঠিক থাকলে সবার থেকে জয় করে নেব, কখন কখন পরাজয়টাও জয় হয়, এটাকে আমাদেরকে মেনে নিতে হবে। এই প্রসঙ্গে একটু বলে রাখি, এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আমি আরো একটু বলিনি, যেটা হচ্ছে আমরা সমস্যায় সম্মুখীন হই এনভায়রনমেন্ট জন্য বেশি নয়। 70% সমস্যায় মানে আমরা সম্মুখীন হই, 70 বা 80, এটা আমি অ্যাপ্রক্স বলছি, because of our thought process, and only 85% we face problem because of our thought process, and 15% we face problems because of the environment. আমরা মানে অ্যাকিউজ করি এনভায়রনমেন্টকে, এনভায়রনমেন্ট তো যা আছে তাই, হোয়াট ইউ ক্যান চেঞ্জ, ইউ হ্যাভ টু চেঞ্জ। সো এনিওয়ে, সো আরো অনেকগুলো আছে, টাইম হবে না, সেই জন্য আমি বাকিগুলো জাস্ট শর্টে বলছি। কন্ট্রোল ফ্যালাসিস মানে অ্যাজিউমস অনলি আদার্স টু ব্লেম, অ্যাজিউমস অনলি সেলফ টু ব্লেম। দুটো, আইদার সবাই খারাপ সেই জন্য হলো, অথবা আমি খারাপ, এই দুটোতে আমরা চলে যাই ডাইরেক্ট, কোনো ভালো দেখি না, আমরা ব্লেম করি আওয়ারসেলফ, দ্যাট মিনস মি, আই এম রেসপন্সিবল ফর দ্যাট, এটা হওয়া ভালো, কিন্তু এতটাই নিজেকে যদি আপনি ব্লেম করেন আপনি মাথা তুলতে পারবেন না। সব কথাতে যদি যে আমার জন্য এই প্রবলেম হয়েছে, দেন ইউ মে বি ইন গ্রেট প্রবলেম, দ্যাট ইজ ডিজর্ডার, ডিফারেন্ট ডিজর্ডারে কনভার্ট হয়ে যাবে। সেরকম আমি সব ঠিক, গোটা ডিপার্টমেন্টে সব টিচার খারাপ, সব স্টুডেন্ট খারাপ, কেউ কিছু জানে না, আমি সব জানি, তাদের জন্যই আমার ভুল হলো। সবাই এই করোনার জন্য আমি খুব ভালো লিখেছিলাম পরীক্ষায়, কিন্তু আমাকে সবাইকে ফেল করেছে, আমাকেও করে দিয়েছে। সো ব্লেমিং আদার্স, সেই দুটো কন্ট্রোল ফ্যালাসিস, সেটা একটা প্রবলেম। নেক্সট হচ্ছে ফ্যালাসি অফ ফেয়ারনেস, অ্যাজিউমস লাইফ শুড বি ফেয়ার। আমরা সবসময় মাঝে মাঝে ভাবি জীবনটা খুবই আনন্দদায়ক, কোনো অসুবিধা নেই, গোলাপের সজ্জা,
সেইখানে আমাকে অত কঠিন ইয়ে নেই, দ্যাট ইজ ভেরি ফেয়ার। সবাই ভালো ভাবাটাও ঠিক না। এভরিথিং ইজ ওয়েল, দ্য অল সিচুয়েশন ইজ গুড, অ্যান্ড আই হ্যাভ টু জাস্ট রাইট দিস the way. No, this is not right. There may be wrong, there may be right. Everything is not fair always. So life should be fair, এই কথাটা ভাবলেই অসুবিধা হবে। আপনি যদি যেটা হয় আমাদের সবসময় আমিও যদি এখন আপনারা ভালো বলেন এই যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আপনাকে বলছি, তার মানে আপনার কোনো কষ্ট থাকবে না, কোনো অসুবিধা থাকবে না, কোনো ডিজঅর্ডার থাকবে না, এইটা ধরবেন না। এইটা একটা অ্যাটেম্পট কিছুটা মডিফাই করার জন্য। লাইফকে সম্পূর্ণ লাইফ সবসময় ফেয়ার হবে এটা কখন নয়। ups and downs are there, problems are there, negatives are there, we have to accept it. So personalization, next one is personalization, always assuming self responsible, যেটা আগেও বললাম, সব কথাকে নিজের ঘাড়ে চাপিয়ে নাও, যেটা আগেও বলছিলাম। লাস্ট হচ্ছে ওভার জেনারেলাইজেশন, একটা ঘটনাতে সব জায়গায় আমরা জেনারেলাইজ করে ফেলি, ভেরি টু মাচ জেনারেলাইজেশন। কোন একটাতে আপনি যদি প্রবলেম ফেস করেছেন দূর, ওইগুলো কিছু হবে না, এইখানে এক্স হয়েছে মানে সব জায়গায় তাই হবে। সো উইদাউট টেকিং অ্যাকাউন্ট অফ ভেরিয়াস ইনসিডেন্টস, ভেরিয়াস প্রবলেমস, ভেরিয়াস moments, various behaviors, on the basis of 1 or 2 or 3 incidents, we generalized in every cases. কোন একটাতে আমি ফেলিওর করেছি, সব জায়গায় সেটাকে করে ফেললাম যে সব জায়গায় তাই হবে। সো দ্যাট ইজ ওভার জেনারেলাইজেশন। assumes a rule from one experience, একটা রুল, এই রুলটা সব জায়গায় সমান হবে, সেটা ঠিক না। সো লাস্ট ওয়ান হচ্ছে জাম্পিং টু কনক্লুশন। এইটা বোধহয় আমাদের ইন্ডিয়াতে আমরা আরো বেশি করি, ইন্ডিয়ান পপুলেশন, যে উইদাউট অবজার্ভিং, উইদাউট অ্যানালাইজিং, উই ডিরেক্টলি গো টু জাজমেন্ট অ্যান্ড দ্য কনক্লুশন। যেরকম আমরা অ্যাজিউম করে ফেলেছিলাম খুব সিম্পলি যে এখানে এটা বলা ঠিক হবে না, যাই হোক আমি সেটাকে করছি। কখন কখন কোনো আমরা ধরে নিই এই লোককে আমি জিতালে ইলেকশনে একে দিচ্ছি মানে, একে দেওয়া মানে ও খুব ভালো করে দেবে, সব হয়ে যাবে, এবার পুরো ডাইরেক্ট কনক্লুশন। সেটা নয়, কিন্তু মেক্স অ্যাজাম্পশন বেসড অন লিটল এভিডেন্স। সামান্য একটা ঘটনা, এটা ছোট একটা আছে না, যে একটা ট্রেনে যাচ্ছে, একটা ছোট গল্প বলি, ট্রেনে যাচ্ছে প্যাসেঞ্জার দুজন, একটা বাবা মা যাচ্ছে, তার সঙ্গে একটা বাচ্চা আছে, আরেকজন সাইডে কো প্যাসেঞ্জার ইজ দেয়ার, ওয়ান parents and their child, another one co-passenger. So the child, every time he is asking, what is this, what is this, what is this, what is this, everything. So everything he is just disturbing others, what is this, what is this, what is this. So after few times that co-passenger told that you have not give him proper education to your child, he is disturbing, he is asking the same thing repeatedly. So ultimately when they come to their destination, at the end of their travels, the parents told that only today he found his eyes, earlier he was blind, today we came from the hospital, he got his eyes. তার মানে তার অন্ধ ছিল সে এতদিন অবধি, আজকেই চোখ পেয়েছে, এই কালকে থেকে, গতকাল থেকে এই চোখ পেয়েছে বলে সেই জন্য সে যেটা দেখছে নতুন, সেই জন্য কোশ্চেন করে যাচ্ছে। সো দ্যাট কো প্যাসেঞ্জার উইদাউট অ্যানালাইজিং, উইদাউট নোয়িং দ্য ডিটেল, উইদাউট ভেরিফাইং দ্য এভিডেন্সেস, with a little evidence he is going to suggest, going to conclusion that this he told that better you go to a psychiatrist, check your child, he may have some psychological disorders. Co-passenger is telling and advising the parents. So the reality is something. So সেরকম আমরা কিছুই না বুঝে, এভিডেন্স কিছুই না নিয়ে সরাসরি কনক্লুশন, এইটাই হবে। স্টুডেন্টদের ক্ষেত্রেও তাই হয়, বাবা মাদের ক্ষেত্রেও তাই হয়। ছেলে মেয়ে কি করলো তা বুঝলাম না, এই করেছিস দে মার দিতে শুরু করি, তুই নিশ্চয়ই খারাপ কাজ করেছিস, তুই নিশ্চয়ই মিথ্যা বলেছিস,
সো আমরা ডাইরেক্ট হচ্ছে একটা কনক্লুশনে চলে যাই, তোমার স্যার কেন মানলে, এই যে কথাগুলো। সো নেক্সট হচ্ছে এরকম আরো অনেকগুলো হচ্ছে ইমোশনাল রিজনিং, ব্লেমিং, এই যে অনেকের থাকে সবসময় ব্লেম করা, গ্লোবাল লেভেলিং, এক্সট্রিম জেনারেলাইজেশন যেটা বলছিলাম, প্রচন্ড জেনারেলাইজ করে ফেলি, ফলাসি অফ চেঞ্জ, এক্সপেক্টস আদার টু চেঞ্জ, এইটা খুব একটা মজা হয়, আমি কেন চেঞ্জ হবো, ওনাকে চেঞ্জ হতে হবে, এটা আমরা বেশি, আমিও ভাষণ দিচ্ছি, আমিও তাই, আমি এখানে ওয়েবিনারে বলছি, আমারও ধারণা আমি ঠিক আছে, অন্যরা চেঞ্জ হওয়া উচিত, নাথিং ক্যান বি চেঞ্জ আনলেস আনটিল দ্য সিস্টেম ইজ নট চেঞ্জ, এইটা আমরা বরাবরই ব্লেম করি। ইন দিস কান্ট্রি নাথিং উইল হ্যাপেন বিকজ অল আর করাপ্টেড, unless until we are changing the system, we will not get the better result. All politicians are bad. Politicianরা সব খারাপ করছে, আমি যদি বলি আপনি সেই জায়গাতে গেলে কি করবে। সো দ্যাট ইজ সবসময় চেঞ্জ, আমরা সবসময় এক্সপেক্ট করি আদার্স শুড বি চেঞ্জ, নো, রেদার কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বলছে চেঞ্জ ক্যান বি হ্যাপেন্ড ইন ইউ, ইট ইজ ইন ইয়ার হ্যান্ড, and others change is not in your hand. গান্ধীজি কিন্তু, আপনি গান্ধীজির ফিলোসফি দেখবেন, সবার ফিলোসফিতে দেখবেন, তারা কিন্তু নিজের মধ্যে চেঞ্জ করেছে। গান্ধীজি যতগুলো করেছেন, তার স্ত্রীকে যখন বলছেন লবণ খেতে খেতে বারণ করছে, স্ত্রী বলছে তুমি খেয়ে চেঞ্জ করে দেখো তো, ফর 1 year গান্ধীজি ডিডন্ট টেক সল্ট, অন্যকে বলার আগে he tried to practice in his behavior, he tried to change himself, his food habit he changed drastically, because he told that first of all I have to change because it is within my hand, it is my control. So shoots, এটা হওয়া উচিত, সবসময় উচিত অনুচিতে আমরা পড়ে যাই, হোয়াট ইজ উপরে না, হোয়াট শুড বি, হোয়াট অট টু বি, holds tied to personal rules of behavior, judges self and others, মানে বেসিক্যালি কি আছি কি নেই তার উপরে গুরুত্ব নেই, বর্তমান উপরে না করে কি হওয়া উচিত সেই নিয়ে আলোচনা করি। So এইবার come to the point, these are the popular problems, some known problems which are faced by which we faced in our day-to-day lives. These are some CBT techniques, cognitive behavioral techniques. One is আমরা কিভাবে এখান থেকে মুক্ত হব। So journaling, that is self reflection, এইটা খুবই দরকার। সিবিটি বলে কথা নয়, আমি নিজে দেখেছি আমরা কিন্তু নিজেকে নিজে অ্যানালিসিস খুব রেয়ারলি করি, বাট উই রেয়ারলি ফেল টু অ্যানালাইজ আওয়ার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। আমি আয়না দেখি যেরকম, সেরকম আই হ্যাভ টু লুক মাইসেলফ, হোয়াট আর মাই প্রবলেমস, where is the problems lies. So identifying my thought process, in which way I am thinking, what are my behaviors, why I am facing that type of problem. So I have to self reflect, I have to self analyze. So this is very good technique, it is very easy। তার জন্য আমরা কি করি, নোট টেকিং করতে পারি, আমি এইটা করছি, আমি কেন হচ্ছে মানে কথা বলতে বলতে রেগে যাচ্ছি, why I am unable to control my anger, I have to analyze from which it is coming, what are the situation, as a result of which just facing that situation I am becoming angry. So I have to analyze these things. So সেইগুলোকে আইডেন্টিফাই করা, জার্নালিং, দ্যাট ইজ আমরা বলি জার্নালিং। সেকেন্ড হচ্ছে আনরাভেলিং কগনিটিভ ডিস্টোরশনস, unraveling cognitive distortion, যেটা আগে বলছিলাম, we have already discussed different cognitive distortions. That means here you have to identify the negative thoughts, it is very essential. CBT is all about this, checking your cognitive distortions or negative thoughts. Unless until you don't know what are the negative thoughts, you cannot go to the positive. So negative thought upre ফোকাস বেশি করবে না, কিন্তু নোয়িং নেগেটিভ থট ইজ ভেরি এসেনশিয়াল, যে কোনগুলো অসুবিধা। আপনি কাউন্সিলরের কাছে কেন যান, why you are going to a counselor, what counselor did, counselor said, কাউন্সিলরের মেন কাজ হচ্ছে to help you to identify your problems. Counselor will not say you're the problems, rather he or she will assist you to identifying your problems. Here the same thing, as a CBT specialist, not I am CBT specialist, as a
follower of CBT techniques, I am telling that first of all, you have to identify your lacunas, your negative thoughts, which thoughts disturbing you, you have to identify. Which thinking irritating you, which thoughts making problem to you. এখন ধরুন এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, আমার মনে নেই, দুজন খুব বিশিষ্ট ফিলোসফার ছিলেন, ইট মে বি সক্রেটিস, আই এম নট সো শিওর, আমি নামটা মনে করতে পারছি না, কনসেপ্টটা শুধু ধরুন, একজন কাছে আরেকজন বলছেন, ধরলাম সক্রেটিসকে আরেকজন বলছেন, তুমি জানো যে তোমার এই বন্ধু তোমার বিষয়ের এই কথাগুলো বলছিল। তখন সক্রেটিস বলছেন, না প্রথমে বলছে তোমাকে একটা আমি একটা কথা বলবো, তোমার ওই বন্ধু একটা কথা বলতো। তখন সক্রেটিস, আমি জানি না সক্রেটিস, আমি শিওর না, আমি বলছি এক্স বলছেন, তিনটে কোশ্চেন জিজ্ঞাসা করেছেন, যে কথাটা তুমি বলবে সেটা কি কোনো আমার কোনো উপকারে আসবে, ইজ ইট এনি উইথ মাই হেল্প, এনি হেল্প ফর মি? বলছে না। বলছে সেইটাতে এটা জানার দ্বারা আমার ফিউচারে কাজের কিছু কি সুবিধা হবে? বলছে না। এরকম কতগুলো কথা, যদি ইট ইজ নো ইউজ টু মি, why I will listen about that? That is the problem. আমিও দেখি আমাদের অনেক কলিগরা কি করেন, একে ফোন করে বলে, জানো না এই প্রবলেম হয়েছে, সেই হয়েছে, সেই হয়েছে। আপনি স্টাডি করবেন, ইফ ইউ সুইচ অফ ইউর মোবাইল, ইফ ইউ not contact with that type of person, then you will be in healthy, you will maintain the healthy living. আমি এটা করেও দেখেছি অনেক সময়, যে নিজেকে কখন কখন পুরো বাদ দিয়েছি, কারণ ফোন করে অনেকে এনার্জি পায়, জাস্ট গসিপিং অ্যাবাউট আদার্স অ্যান্ড টেলিং সামথিং রং। অনেকের মানুষের হজম হয় না যদি খারাপ না বললে। আমি খুব করে বলছি, মানুষ এমন অভ্যস্ত হয়ে যায় কখন কখন আপনাকে শুধু ফোন করবে অন্যের নিন্দা করার জন্য, কিন্তু খুব ইন্টারেস্টিং কথা, ওই নিন্দা আপনার শুনে কোনো কিছু লাভ হবে না, সেটা আপনাকে আরো প্রবলেমেটিক সিচুয়েশনে যাবে। সো এটা একটা এক্সাম্পল দিলাম, আস্তে আস্তে আপনার মধ্যে ভয়ও দেখাবে, অনেক কিছু হয়ে যাবে। সো উই হ্যাভ টু unravel, or we have to identify our fault, our faulty thinking, and accordingly we have to challenge our faulty thinking. No, I have to change this. So next হচ্ছে cognitive restructuring. দেখুন আপনারা ভাবছেন যে স্যার এই কথাগুলো বলছেন, এগুলো থিওরিটিক্যাল প্রচুর। দেখুন এগুলো নিজের মধ্যে, আমি এটাও বলছি সবগুলো যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সব করতে পারলেই তো তাহলে আপনি মেশিন হয়ে যাবেন, কিন্তু কিছুটা চেষ্টা করা যাবে। মানুষ আছে মানে সুখ দুঃখ, সুবিধা অসুবিধা দুটোই আছে, ওটাকে অ্যাকসেপ্ট করুন, আর কিছু না, তাহলে দেখুন সব হবে। সো দ্যাট ইজ কগনিটিভ রিস্ট্রাকচারিং, এক্সপ্লোরিং কজেস অফ ফল্টি থিঙ্কিং, রিফ্রেমিং অ্যান্ড রিস্ট্রাকচারিং দেম। এই দুটোই কাছাকাছি। আগে বললাম ফল্টি থিঙ্কিং কোনগুলো, এখন বলছি কজেস অফ ফল্টি থিঙ্কিং। প্রথমটা আইডেন্টিফাইং দ্য ফল্টি থিঙ্কিং, সেকেন্ড হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ দিস ফল্টি থিঙ্কিং। যে আমি ওনার সঙ্গে খারাপ কেন ভাবছি, কি কারণে, হোয়াট আর দ্য প্রবলেম কজেস, why he became my enemy, why I am behaving in such a way. So rather I have to explore the root cause of these things. So sometimes we may be success in that way, but we have to try. So next হচ্ছে expose response prevention, purposefully exposing self to trigger mindfully controlling the response. That means exposure and response prevention. এখানে মাইন্ডফুলি যে কন্ট্রোল, এখানেই একটা মাইন্ডফুল এক্সারসাইজ কথা আমার একজন কলিগ, খুব ডক্টর মুক্তিপদ সিনহা, উনি এটা প্রচুর করেন, অনেকজনই করেন, বা বিভিন্ন কাউন্সিলররা এটা প্রচুর করছেন, মাইন্ডফুলনেস প্র্যাকটিস। এই মাইন্ডফুলনেস এটা সব জায়গাতেই হয়, এক্ষেত্রেও তাই। আপনাকে নিজে আপনার বিভিন্ন কাজকে you have to expose, and intentionally you have to do that one. That means with full attention you have to do this, you have to control. যখন আপনি খাচ্ছেন মন দিয়ে খাবেন, যখন কথা শুনছেন মন দিয়ে শুনবেন, কখন প্রবলেমেটিক সিচুয়েশন, you have to intentionally face to that situation. You know that there may be problem I have to face. If you leave that problem, you cannot solve the problem. So you have to expose to the situation, then only you can find out the solution.
So intentionally you have to expose yourself, and intentionally you have to prevent the response. আপনি মাঝে মাঝে ইচ্ছা হবে রসগোল্লা দেখলে আপনার ইচ্ছা হচ্ছে, you have to put yourself, রসগোল্লা রেখে আমার কি হচ্ছে। গান্ধীজি did this one. গান্ধীজিকে অনেকে আমরা অন্যরকম ভাবি, আমি গান্ধীজির ভক্ত নই কিন্তু কতগুলো কথাতে বলছি। গান্ধীজি তখন বললেন, যখনই যে অনেকে আমরা ক্রিটিসাইজ করি গার্লস তার সঙ্গে থাকে, উনি হচ্ছে নিজে কতটা কন্ট্রোল সেটা ইয়ে করার জন্য দুটো তার শিষ্যাকে তার একই ঘরের মধ্যে রেখে রাত্রে শয়ন করেছিলেন, যে টু হোয়াট এক্সটেন্ট হি ক্যান কন্ট্রোল হিমসেলফ, he intentionally put himself to the situation because to verify his response. Unless until you are exposing your responses, you cannot know your strength and weakness. So sometimes we need it. আপনি সমস্যা থেকে পালিয়ে গেলে মানে লিভ করে পালিয়ে গেলে চলবে না, সমস্যাকে সম্মুখীন করতে। করোনা ইজ দেয়ার, pandemic is there, examination is there, you have to face. Teacher is asking question, you have to answer. Unless until you are answering, how can you know whether your answer is in right way or wrong way? My dear students, you have to keep it in your mind. Don't go away from the situation, rather very intentionally you have to make the fault. Very interesting thing, we have to intentionally commit the mistakes gives us ways to the success. আমি এটা নিজে করে দেখেছি, আমি ভুল না করলে জানবো কি করে। আমি এখন ফর think about me, I am not a Bengali, I am not I cannot speak properly Bengali, but unless until I will try to speak Bengali, how can I say to what extent I learn Bengali, what are my faults? So this is the things. So next হচ্ছে interoceptive exposure treats panic and anxiety. Purposeful exposure to sensation of panic instills understanding that sensations not dangerous. একটু এখানে যদি বলি এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন, এখানে একটু যদি আমি নর্মাল বলি, এটা একটু টু মাচ প্রবলেমেটিক সিচুয়েশন। সেক্ষেত্রে আমি পুরো প্রবলেমেটিক অ্যাংজাইটি হয়েছে, প্যানিক হচ্ছে, লেট ফেস ইট। তুমি সেটাকে এক্সপোজ করো, তোমার কষ্টটাকে সহ্য করো। আপনি একটা এক্সাম্পল দিই, যখন আপনি ভাত দেখেছেন তো গরম, মানে ভাত রান্না করছেন, রাইস কুকিং করার সময় যখন গালা ইয়ে করছেন, মানে ভাত থেকে জলটাকে নামছেন, মাঝে মাঝে দেখবেন মা তাদের হাতে পড়ে যায়, তখন কিন্তু ছেড়ে দিয়ে চলে যায় না। দে ফেস ইট, দে নো দ্যাট ইট ইজ ভেরি প্যানিক, স্টিল ইট দে আর ফেসিং, দেন অনলি দে ক্যান সাস্টেন ইট। সেরকম করোনা হয়েছে, আমাকে প্রবলেম পড়বে, আমাকে হসপিটাল যেতেই হবে, আমাকে জানতে হবে। ডক্টর কাছে গেলে চান্স থাকতে পারে, কেউ ভাবে ডক্টর কাছে গেলেই আমার আবার করোনা হবে যদি ভালো লোক যায়, কিন্তু আপনি না গেলে সে পেশেন্ট কি করে ভালো হবে, সেটাও দরকার। সো সেরকম অ্যাংজাইটি ক্ষেত্রেও আপনাকে অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক সিচুয়েশনে আপনাকে ইউ হ্যাভ টু পারপজফুলি এক্সপোজ, মানে ইউ শুড হ্যাভ দ্য এক্সপোজার টু সেন্সেশন অফ দ্যাট প্যানিক। হ্যাঁ, এবং সেটা না হলে সেই প্যানটাকে আপনি ফিল করতে হবে আপনাকে। নেক্সট হচ্ছে নাইটমেয়ার এক্সপোজার। Am I running out of the time? Hello? Hello? হ্যাঁ স্যার বলুন। আমার কি টাইম পুরো শেষ হয়ে গেছে? হ্যাঁ স্যার, আর 5 মিনিট। আর ঠিক আছে, 5 মিনিটে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, so these are the some techniques: nightmare exposure and rescripting treats nightmares, develops new responses. নাইটমেয়ার যেগুলো আপনি দেখছেন সেগুলোকে ট্রিট করুন। আমি যেটা বলছিলাম কিছু আগে, আমার নিজের যেটা হয়েছিল, সো নতুন রেসপন্স তৈরি করুন, এইগুলো করব সেইভাবে চার্ট বানুন, তার একটা তৈরি করুন যে এইভাবে রেসপন্স। আপনি অন্য কাজে ইনভলভ করুন, সেই কাজে থাকতে হবে, সেই ইউ হ্যাভ টু ডাইভার্ট ইউর মাইন্ড। সো নিউ রেসপন্সিবিলিটি নিতে হবে, নিউ রেসপন্স করতে হবে, নতুন প্রতিক্রিয়া প্রকাশ করতে। এইভাবে হচ্ছে না, again in other way you have to try. So play the script until the end. শেষ অবধি আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। ট্রিটস ফিয়ার এন্ড অ্যাংজাইটি, রিফ্লেক্টস এন্ড ওয়ার্স্ট কেস সিনারিও, ইমপ্রুভস ফিলিং অফ কপিং। ছেড়ে দিয়ে বারবার বলছি, শেষ অবধি ধৈর্য ধরে দেখতে হবে,
আপনাকে বলা হলো এইটা করুন, আপনি একটু করে ছেড়ে দিলেন, দূর এগুলো কিছু হবে না। ডক্টর ভক্ত বলে গেলেন যোগা করতে হবে, দুদিন করে দূর এটাতে কিছু হবে না। না, রেদার তিনি একটা টাইম দিয়েছেন, একটা কতগুলো সেশন বলেছেন, লেট ফেস ইট, লেট প্র্যাকটিস ইট, স্ক্রিপ্ট শেষ হওয়া অব্দি কাজ করে যান। যেরকম নাটকের মানে যিনি নাটক তৈরি করছেন শেষ অব্দি ইয়ে করেন, ড্রামা সিনেমা যেরকম শেষ অব্দি দেখতে ইচ্ছা করে, সেরকমই আপনার লাইফটাও তাই, আপনার প্রবলেমটাও তাই। সো এনিওয়ে, দেন প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, এইটা হচ্ছে আবার সেই মাইন্ডফুলনেস যেটা বলছিলাম, কতগুলো মাসল রিল্যাক্সেশন টেকনিক আছে, ব্রিদিং টেকনিক আছে, ফিজিক্যাল রিল্যাক্সেশন, মাইন্ডফুল ফোকাস, মন দিয়ে হাত ধুচ্ছেন, মন দিয়ে হচ্ছে যা করছেন টোটালি ফোকাসড, fully focused. When you are eating, you have to every bit of eating. When you are exercising, you have to, that means you are staying with that present situation, not you are thinking about any other things. This is the best technique. এটা অনেক পুরনো, মাইন্ডফুলনেসটা অনেক আগে বেরোলেও আপনি বিশ্বাস করবেন না, আমি ওই দিন পাকিস্তানের একজন কাউন্সিলরের বক্তব্য শুনছিলাম, ধর্ম বর্ণ নির্বিশেষে এটা কিন্তু সবাই অ্যাকসেপ্ট করছে, বিকজ ইট ইজ only meditation, not because of it is originated from India or any Hindu or Jainism, that philosophy, that doesn't matter. It is simple exercise, the exercise of your breathing. You know that which thing is going and which thing is coming. You understand where your breathing is going and they are coming. Where is your mind? Where is your focus? You know it very well. That is the mindfulness. এটা একটা বড় জিনিস, সেটা আমি সংক্ষেপে বলছি। আমি যেটা বলছিলাম, পাকিস্তানের ওনার নাম ভুলেছি, উনি কিন্তু সাজেস্ট করছেন মেক মাইন্ডফুল প্র্যাকটিস, নট অনলি পাকিস্তান, অল ওভার ওয়ার্ল্ড এটা কিন্তু একটা বিশাল সৃষ্টি করেছে। এই মাইন্ডফুলনেস, প্র্যাকটিস অফ মাইন্ডফুলনেস ইজ অলসো ওয়ান অফ দি কগনিটিভ থেরাপি প্র্যাকটিস। এর মূল বিষয়বস্তু বর্তমান সঙ্গে থাকা, বর্তমান পরিস্থিতিকে ইয়ে করা। এই কথায় আমি আমার কলিগের একটা এক্সাম্পল, কলিগ বারবার বলেন, ডক্টর সিনহা, আমি সেটাই এখানে কোট করছি। উনি বলেন অতীত সবসময় দুঃখদায়ক। আমি জানি না ওটা অন্য কারোর কথা, কিন্তু আমি ওনার মুখ থেকে শুনেছি অতীত সবসময় বেদনাদায়ক। এবার দেয়ার মে বি কোশ্চেন, হাউ অতীত সবসময় বেদনাদায়ক কি করে? দেখুন, যদি আপনি করোনার মানে অতীতের কথা, অতীত ভালো হতে পারে, মানে অতীত সম্পর্কে স্মৃতিটা, দ্যাট ইজ দ্য মেমোরি রিগার্ডিং দ্য ওল্ড। আপনার যে ভালোটা এখন নেই, সেই জন্যই মন খারাপ হচ্ছে। ছোটবেলা কত ভালো ছিলাম, তার জন্য ইউ আর মানে রিপেন্টিং। হ্যাঁ, ইট ইজ ক্রিয়েটিং সাম প্রবলেম অ্যাগেন। দ্য সিচুয়েশন মে বি ভেরি pleasurable, but that pleasure is not right now. So as a result of which you are suffering because of that pleasant movement. তাহলে প্লেজেন্ট হলেও আপনার মন খারাপ হচ্ছে, আবার মন খারাপ হলে তো মন খারাপ কথা। সো রেদার stay with the present. So mindfulness is all about this, the feeling the present, your situation, you just feel about your mind, your মুখ। এই যে কিছু আগে বলছিলাম না, নিজেকে আগলি ভাবা, নিজেকে সুন্দর ভাবো, নিজের ফেসটাকে অনুভব করো। অন্যের ফেস দেখার থেকে কখন দেখেছো তোমার নাকটা কত সুন্দর, হাত দিয়ে দেখেছো কানটা কত সুন্দর, চোখটা কত সুন্দর। সব থেকে বড় কথা, এত কিছু পরেও রাইট না ইউ আর, every day is new, you are staying, this is the God gifts, the best gift you have got. So be positive and stay with the present and do everything mindfully. Speaking, just concentrate on speaking. Listening, concentrate on listening. Reading, concentrate on reading. Playing, concentrate on playing. So last I'll say, just a minute, please give me time because it is out of charge. Just a minute. Sorry for the interruption. So last one is relaxed breathing. It is also mindful. Here mindfulness means everything is, we will do mindfully. Second one is relaxed breathing through different
musical therapy, different calm and that means you have to calm and quiet. You have to here it is also breathing relaxation process, but difference is that the first one is the total how you are focusing, how you are mindfully doing everything. But this one is only on the breathing technique, and mindfulness concentrate on your every activity also. What you are doing, you have to do mindfully. So these are the some of the techniques I have highlighted. There are plenty of techniques. Apart from this, I I hope my earlier speakers, they have enlightened you just touching different techniques. So these are all about my presentation. Thank you very much for your kind and patient listening. Thank you very much, all of you. Over to Partha or Dr. হ্যাঁ অর্ঘদা। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং আমাদের অডিয়েন্সদের তরফ থেকে কয়েকটি প্রশ্ন এসেছে, আমি একটি উল্লেখ করছি তার মধ্যে। হাউ আর চিলড্রেন উইথ লার্নিং ডিসএবিলিটিস অ্যাডাপ্ট টু দ্য সিচুয়েশন? স্যার যদি কাইন্ডলি অ্যান্সার দেন। সব থেকে বড় কথা আমি আজকে বলে রাখি আপনাদেরকে, লার্নিং ডিসএবিলিটি বলে কিছুদিন পরেই এই কথাটাই ডিকশনারিতে থাকবে না। আমি কিন্তু থিওরিটিক্যালি বলছি না, আপনারা ভাববেন না আদর্শ কথা বলছি। দিস লার্নিং ডিসএবিলিটি will be no more in the book within few years. It is coming because whatever may be, the movies you have perhaps gone through, 3 Idiots, then Tare Zameen Par, if you analyze yourself, you will find that it is teaching disability, not learning disability. We are unable to understand their pattern of cognitive behavior therapy. It is all about pattern. I have focused that pattern recognition. So we are unable to understand their learning styles. I am giving one example. I am unable right now. I am also forget the name of the person who has the good knowledge about that. He made a study. Just let me know the person who is asking, he is Bengali or non-Bengali. Should I speak in Bengali or English? স্যার আপনি বাংলাতেই যদি বলেন, আমাদের সময়ও খুব সংক্ষিপ্ত। ওকে, তাহলে ঠিক আছে, আমি বলি, যদি বাংলায় বলি তাহলে এক গবেষণা করে দেখেছেন উনি, আমি ওনার নামটা একজাক্টলি মনে করতে পারছি না, তিনি একটা স্টাডি করছিলেন ছেলে মেয়েদের এই লার্নিং ডিসএবিলিটি নিয়ে, স্পেলিং চেক নিয়ে কাজ করছিলেন, এবং দেখলেন যে স্পেলিং প্রবলেম কি করে হয়। একটা ওয়ার্ডে আমরা স্পেলিং করতে অসুবিধা কোথায় হয়, বানান যেটা স্পেলিং মিস্টেক এরর। হ্যাঁ, সেক্ষেত্রে তিনি হচ্ছে বেস্ট স্পেলারদের কাছে গিয়েছিলেন, অনেকগুলো বেস্ট স্পেলার কাছে গিয়েছেন, সেখানে গিয়ে সার্ভে করে যা পেলেন তার ভিত্তিতে তিনি হচ্ছে এটা হোয়াটসঅ্যাপ করেন। সেক্ষেত্রে তিনি বুঝলেন সে স্পেলারদের কাছে কতগুলো কথা এনেছেন সেটা পরে বলছেন। যাই হোক, তিনি গ্যারেন্টি দিয়ে বলছেন যে আমি আমার কাছে আপনার ছেলেকে পাঠান বা মেয়েকে পাঠান, আমি 7 days বা 10 days তার যে হোয়াটসঅ্যাপ আছে তারপরে আমি তাকে কিন্তু ভালো মানে স্পেলিং এরর হচ্ছে তার হচ্ছে আমি রিমুভ করতে পারবো। আলটিমেটলি তাই দেখা হয়েছে, উনি রিমুভ করতে পেরেছেন। এবার আমি বলি কিভাবে করেছেন। উনি যে সার্ভে করেছিলেন 25-26 জন বেস্ট স্পেলার অফ আমেরিকা, সেখানে তিনি বুঝেছিলেন যে স্পেলাররা বলছে যে তারা এত এত বড় শব্দ কি করে স্পেলিং করতে পারে। তারা বলছে আমরা যখন স্পেলিং কোন শব্দ কথা ভাবি, when I am thinking about the term cognitive, COGNITIVE, this letter comes in a big way, মানে আমার চোখের সামনে একটা বড় বড় করে পোস্টার চলে আসছে, মানে তারা বলছে ও সার্ভে করে। সুতরাং তিনি স্ট্র্যাটেজি ফলো করলেন, বড় বড় অ্যালফাবেট দিয়ে স্টুডেন্টদেরকে শেখানো, আস্তে আস্তে সেটার সঙ্গে অ্যাকস্টমড করলো, মানে অক্ষরগুলো ছোট ছোট না করে বড় বড় করে পুরো এরকম ঝুলিয়ে রাখলো, বা যে বাচ্চারা ইংরাজি স্পেলিং ভুল করতো তাদেরকে প্র্যাকটাইজ করলো। আস্তে আস্তে দেখালো অনেক বড় বড় শব্দও তারা কিন্তু করতে পারছে। আমি এটা একটা উদাহরণ দিলাম।
সো লার্নিং ডিজাবিলিটি যদি আপনি ধরেন লার্নিং ডিজাবিলিটি, আমি বলবো টিচিং ডিজাবিলিটি, আমরাই অসুবিধা করছি তাদেরকে বুঝতে। তাদের কোন লার্নার ইজ অলওয়েজ রাইট আমার মনে হয়। আমি এটা ব্যক্তিগত আপনি ধরতে পারেন, আমি কখনই বলি না লার্নার খারাপ। থিওরিটিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি আই বিলিভ ইট ইন। আপনিও যদি ধরেন তার প্লাস পয়েন্ট কোনগুলো আছে সেটা দেখুন। আপনি দেখুন আপনার টেকনিকে কিছু ভুল হচ্ছে তাকে আন্ডারস্ট্যান্ড করার ক্ষেত্রে। এইটা একটা এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সেটাই বলছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, হি উইল নট কোপ, ইউ উইল অ্যাসিস্ট হিম। যদি আপনার মনে হচ্ছে সে অসুবিধা হচ্ছে, ইউ হ্যাভ টু প্রোভাইড দ্যাট সিচুয়েশন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবার আমি অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে যাচ্ছি। প্রফেসর পার্থ দাসকে আমি অনুরোধ করছি আজকে সমস্ত ওয়েবিনারে যারা এমিনেন্ট স্পিকার ছিলেন তাদের সবাইকে এবং সমস্ত অংশগ্রহণকারীকে ফর অফিসিয়াল ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। পার্থ। ধন্যবাদ অধ্যাপক অর্ঘ্য বসু। সকলকে শুভ সন্ধ্যা। পাঁচলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ জানাই আজকের তিনজন আলোচককে। অধ্যাপিকা ডক্টর সীমা পাল, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এডুকেশনাল সায়েন্স, আসাম ইউনিভার্সিটি সেন্ট্রাল, শিলচর, আসাম। ম্যাডাম খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এবং সোশ্যাল কিভাবে এই তিনটে জিনিস ওতপ্রোতভাবে জড়িত, যেটা সত্যি আমাদের আজকেরকার দিনে ভাবার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। উনি খুব অর্থবহ করে তুলেছিলেন প্রথমেই এই কথাগুলি বলে যে আমাদের স্টুডেন্টদের কিভাবে সোসাইটির জন্য হেল্প করা উচিত। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তী মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শুভব্রত ভক্ত, এমবিবিএস ক্যাল, এমডি সাইকিয়াট্রিক কলকাতা এবং কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। তিনি খুব সুন্দরভাবে, ডক্টরবাবু খুব সুন্দরভাবে মাইন্ডফুলনেসের কথা বলেছেন এবং থিঙ্কিং পাওয়ার, যে আমরা কোনো কিছু একটা যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যে জিনিসগুলো দিচ্ছি সেটা দেওয়ার আগে অন্তত আমরা চিন্তা করব, আমাদের ইউথদের একটু চিন্তা করতে হবে যে এটা ফেক কিনা বা এটা সঠিক কিনা। তাহলে এই যে ইউথদের কি করা উচিত এবং কি করা উচিত না সেটা খুব সুন্দরভাবে ডক্টরবাবু আমাদের সামনে তুলে ধরেছেন। এবং পরিশেষে অধ্যাপক ডক্টর ললিত মহাকুদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এডুকেশন অ্যান্ড প্রোগ্রাম অফিসার, এনএসএস, যাদবপুর ইউনিভার্সিটি। স্যার খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন সিবিটি নিয়ে এবং কোনটা নেগেটিভ থিঙ্কিং, কোনটা পজিটিভ থিঙ্কিং, যেটা সত্যি আজকে আমাদের ইউথদের জানা উচিত। কোনটা আমরা নেগেটিভ, আমরা সবসময় নেগেটিভ না ভেবে পজিটিভটা আমাদের ভাবা উচিত, কারণ আমাদের বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের যে সুন্দর জীবন আছে সেই জীবনে আমাদেরকে আবার মিশতে হবে। তা ওনাদের শত কর্মব্যস্ততার মধ্যেও ওনাদের অমূল্য সময় আমাদের দিয়েছেন, তাই ওনাদের আজকের আলোচনা আমরা ঋদ্ধ করেছি। ওনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আবারও অসংখ্য ধন্যবাদ তিনজন স্পিকারকে। ধন্যবাদ জানাই পাঁচলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর অর্পিতা মণ্ডল নন্দী ম্যাডামকে। তার একান্ত উৎসাহ ও সহযোগিতা ছাড়া আমরা এই প্রোগ্রামটির আয়োজন করতে পারতাম না। ধন্যবাদ জানাই এনএসএস এর প্রোগ্রাম অফিসার ডক্টর সঞ্জয় ঢালি মহাশয়কে তার নৈতিক সমর্থন এবং দিক নির্দেশ দেওয়ার জন্য। প্রযুক্তিগত সহায়তার জন্য সঞ্জু দাসকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই পাঁচলা মহাবিদ্যালয়ের সকল অধ্যাপক, অধ্যাপিকা এবং শিক্ষাকর্মীদের, তাদের সহযোগিতায় আজকের আয়োজন সুচারু বাস্তব রূপায়ণ সম্ভব হয়েছে। সর্বোপরি পাঁচলা মহাবিদ্যালয় এনএসএস ইউনিটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকের ওয়েবিনারে অংশগ্রহণকারী সকল অংশগ্রহণকারীদের। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। নমস্কার, শুভরাত্রি।